আমার ক্লাসে কিছু স্টুডেন্ট ছিল দেখবেন তারা দেখা গেল সারা বছর অনেক পড়ে কিন্তু পরীক্ষার আগে মানে খুব হেফাজত হয়ে যায়। মানে কনফিউশনে পড়ে যায় যে কিভাবে পড়বো। হ্যাঁ? তারপর দেখা গেল আমরা আশা করে রাখছি যে এই আমার এই ফ্রেন্ড অথবা উনি মানে যেকোনো ক্লাসমেট ভালো করবে, ক্লাসে প্লেস করবে। তারপর দেখা গেল যে তাদের পাশ নিয়ে টানাটানি লেগে যায়। আছে না এরকম ক্লাসে? আবার দেখবেন যে আমাদের ক্লাসে কিছু ফ্রেন্ড ছিল যারা দেখা গেল সারা বছর বিন্দাস কাটায় দিছে। ঠিক আছে? কোন খবরই নাই পড়াশোনায়। আবার দেখবেন যে পরীক্ষার সময় তারা খুব বুঝায় পড়ছে এবং পরীক্ষা পাসও হয়ে গেছে। এবং আমাদের ক্লাসে যে ফার্স্ট হইতো আমি 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 হচ্ছে ডিএমসি 68 ব্যাচ। তো আমাদের মানে ক্লাসে ফার্স্ট বলব না। মানে বলব যে আমাদের প্রফে যে ফার্স্ট হইতো সে কিন্তু ক্লাসে যে সবসময় খুব ভালো করছে ওরকম না। মানে দেখা গেল ঠিক আছে সে আছে মানে সে প্লেস এর মধ্যে আছে। ক্লাসে যখন আমাদের ক্লাসে বিভিন্ন কোয়েশ্চেন-টোয়েশ্চেন ধরল যে এমন না যে সে একদম দাঁড়ায় আনসার দেওয়া শুরু করছে। ঠিক আছে? এরকম না। বাট সে রেগুলারিটি মেইনটেইন করত। তো পরে দেখা গেল যে সে ৩ প্রফেই ফার্স্ট হয়। তো দেখা গেল যে সে খুব মানে সে যে খুব অনেক পড়তো, সে কিন্তু গাইড বেসডই পড়তো। কিন্তু সে কি করত? গাইডটাকে খুব বই হিসাবেই নিত। মানে গাইডের মধ্যেই সে ওখানেই বইয়ে জিনিসপত্র লিখে রাখতো। গাইডটাকেই বইতে কনভার্ট করত। যে মানে সে যেন এক্সট্রা কথাগুলা গাইড পড়লেই তার হয়ে যায়। পরীক্ষার আগে যেন তাকে বই বারবার না খুলতে হয়। তো পরীক্ষার স্ট্র্যাটেজি আলাদা। আপনি কত পারেন এটা অন্য জিনিস আর পরীক্ষার স্ট্র্যাটেজি আলাদা। এই যে আজকে যেটা বলতেছিলাম ক্লাস নেওয়ার সময় যে ধরেন আপনি চাইলে কিন্তু সেলম্যান একদম মানে এমআরআই এর একদম ডিপে চলে যেতে পারেন। আল্ট্রাসাউন্ড এর ডিপে চলে যেতে পারেন। কিন্তু আপনার যাওয়ার তো দরকার নাই। হয়। তো পরীক্ষার স্ট্র্যাটেজি আলাদা। জিনিস আর পরীক্ষার স্ট্র্যাটেজি আলাদা। এই যে আজকে যেটা বলতেছিলাম ক্লাস নেওয়ার সময় যে ধরেন আপনি চাইলে কিন্তু সেলম্যান একদম মানে এমআরআই এর একদম ডিপে চলে যেতে পারেন। আল্ট্রাসাউন্ড এর ডিপে চলে যেতে পারেন। কিন্তু আপনার যাওয়ার তো দরকার নাই, তাই না? এটা তো কেউ আপনাকে জাজ করতেছে না। জাজ করবে আপনি পার্ট 1 আপনার হইছে কি হয় নাই। অথবা পার্ট 1 বাদ দেন। যেকোনো পরীক্ষা আপনি পাস করছেন কি করেন নাই এটা জাজ করবে মানুষ, হ্যাঁ? আপনি কত ভালো পারেন সেটা কিন্তু মানুষ জাজ করে না, তাই না বলেন? আমরা সবাই জানি যে কেউ আমাদের আমরা কতটা ডেপথ অফ নলেজ সেটা জাজমেন্ট এর যখন জায়গা আসবে সেটা আপনি দেখাই দিবেন। তো আজকে এত কথা না বলে আসল কথায় আসি। সেটা হচ্ছে আজকে আমাদের টিপস এন্ড ট্রিকস ক্লাস আমরা পেপার ওয়াইজ আমরা ভাগ করি নাই। ঠিক আছে? যে ধরেন আগে আপনারা যারা টিপস এন্ড ট্রিকস ক্লাস করছেন অথবা আপনারা জানেন যে আমাদের এখন একদিনে পরীক্ষা হয়। সো আমরা ওভাবে আলাদা করে ভাগ করি নাই যে এটা আমাদের পেপার 1, পেপার 2, পেপার 3 আমরা জিনিসটাকে ভাগ করছি এভাবে যে আমি পেপার 3 টপিক গুলা নিব। ঠিক আছে? বাট এটার কোনো আলাদা পেপার না। তিনটাই আমার পরে ডক্টর আনিকা বলবে। ডক্টর অনিকার পরে ডক্টর মার্জিয়া আপনাদের সাথে টিপস এন্ড ট্রিকস কিভাবে পড়বেন সেটা নিয়ে কথা বলবে। তো আমি পেপার 3 নিয়ে কথা বলব। পেপার 3 নিয়ে বলব না। পেপার 3 টপিক গুলো নিয়ে কথা বলব। আর অনিকা পেপার 1 এর টপিক গুলো নিয়ে কথা বলবে আর মার্জিয়া পেপার 2 এর টপিক গুলো নিয়ে কথা বলবে। তো চেঞ্জ হচ্ছে না কেন? কোনো সমস্যা? চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা। তাহলে আচ্ছা। তো আমরা আগে শুরু করি যে আমরা যেহেতু আমি পেপার 3 নিয়ে কথা বলব, পেপার 3 টপিক গুলা নিয়ে কথা বলব। তো আজকে কিন্তু এই টপিক গুলা কিন্তু জিস্ট, হ্যাঁ? এখন এই টপিক আপনাকে পড়ে যেতেই হবে। এরপরে আপনি আগে যে জিনিসগুলো পড়ছেন সেগুলো আপনাকে রিভিশন তো অবশ্যই দিবেন। এই টপিক গুলা মিস দেয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাইলে আসেন পেপার কথাটা বলব না। কিন্তু টপিক গুলো হচ্ছে থার্ড পেপার 3 কথা বুঝছেন? পেপার 3 টপিক গুলাই হচ্ছে আমি ডিসকাস করব। এটা হচ্ছে মেইন জিনিস, হ্যাঁ? আচ্ছা, প্রথমে আসেন সিস্টেমিক প্যাথোলজি, হ্যাঁ? সিস্টেমিক প্যাথোলজি কেন আগে দিছি আমি বলি আপনাদেরকে। আপনারা কেন আমি নিজেও যেটা আমরা ভুল করি আমরা সিস্টেমিক প্যাথোলজিকে পাত্তাই দিই না। কিন্তু আপনি মনে রাখবেন আপনি ইয়াতে পার্ট 1 এ পাস করতে হলে সিস্টেমিক প্যাথোলজি না পড়ে গিয়ে আপনি পাস করতে পারবেন না। এটা আপনাকে পড়ে যেতেই হবে এবং পড়তে হবে জেনেসিসের ৩ টা শিট। ঠিক আছে? এছাড়া আপনাকে বাইরের কিছু পড়তে হবে না। তো কি জিনিস 100% পড়তে হবে সেটা কিন্তু আমি পাশে 100% দিয়ে দিছি। আলসাইটিক কোলাইটিস এবং কনস ডিজিজ এই দুটার মধ্যে পার্থক্য আপনাকে 100% পড়তে হবে। প্রতি বছর কোন না কোন হয় প্রপার্টিজ মানে ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আসে অথবা ডিফারেন্স হিসেবে এই পার্থক্যটা দেয়, হ্যাঁ? সো আলসাইটিক কোলাইটিস এবং কনস ডিজিজ এর মধ্যে পার্থক্যটা আপনাকে খুব ডিটেইলস পড়তে হবে। ডিটেইলস মানে কি? ডিটেইলস মানে হচ্ছে আপনি দেখবেন আমাদের পেপার 3 যে ৩ টা শিট আছে মানে সিস্টেমিক প্যাথোলজি যে ৩ টা শিট আছে ৩ টা শিটে জিআইটি শিটের দেখবেন একটা চার্ট আছে। ওই চার্টটা আপনাদেরকে ভালো করে পড়তে হবে। ডিলেড ক্লোজার অফ অ্যান্টেরিয়র ফন্টানালি খুবই ইম্পোর্টেন্ট। এটার কজ। এখন বলবেন যে আপু এটার কজ কোথায় পাবো? অবশ্যই রেডিওপিডিয়াতে এখনই সার্চ দেন অথবা এখন সার্চ না দিলে আপনারা পরবর্তীতে ক্লাসের পরে অবশ্যই সার্চ দিবেন যে ডিলেড ক্লোজার অফ অ্যান্টেরিয়র ফন্টানালি রেডিওপিডিয়া। দেখবেন সবগুলো কজ চলে আসবে। অবশ্যই কজগুলো পড়বেন। ইফেক্ট অফ আয়োনাইজিং রেডিয়েশন আর্লি এবং লেট। এখন এই টপিকটা আপনি কোথায় পাবেন? এই টপিকটা আপনি পাবেন সেলম্যানের হ্যাজার্ড চ্যাপ্টারে। সেলম্যানের হ্যাজার্ড চ্যাপ্টার থেকে এই টপিকটা পাবেন যে কি ইফেক্ট হয়। যেমন স্কিন এরাইদেমা এটা কিন্তু আর্লি ইফেক্ট। হেয়ার ফল এগুলো কিন্তু আর্লি ইফেক্ট। কিন্তু কারণ ওই যে স্টোকাস্টিক যে ইফেক্ট গুলো আছে ক্যান্সার হ্যালো কেউ কিছু বলছেন? স্টোকাস্টিক যে ইফেক্ট গুলো ছিল ক্যান্সার তারপর জেনেটিক অ্যাবনরমালিটি এগুলো হচ্ছে লেট ইফেক্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ লেট ইফেক্ট। ঠিক আছে? তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই পাশে লিখে রাখেন ইফেক্ট অফ আয়োনাইজিং রেডিয়েশন সেলমেন্ট থেকে আমি অবশ্যই পড়ব। এরপর আসেন মেজর প্রোটোজোয়াল কজ অফ মায়োকার্ডাইটিস খুবই ইম্পোর্টেন্ট। এটা অবশ্যই নেটে একটা সার্চ দিবেন অথবা আপনারা এই কোশ্চেনের আনসারটা আপনারা মাইক্রোবায়োলজিতেও পাবেন। মাসকুলার ডিস্ট্রফি ঠিক আছে? এই সম্পর্কে একটু পড়ে যাবেন মাসকুলার ডিস্ট্রফি সম্পর্কে। এই প্রত্যেকটা কোশ্চেন আপনাদের আসছে যেগুলো আমি আপনাদের জন্য সামারি করে আনছি। ক্রনিক রেনাল ফেইলিউর এই রেনাল ফেইলিউর থেকে যেটা আসে ক্রনিক রেনাল ফেইলিউরটা একবার কোশ্চেন আসলো সেজন্য দিছি। এটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের পেপার 3 শীটে যতটুকু আছে জাস্ট ততটুকু পড়বেন। এর চেয়ে বেশি পড়ার দরকার নাই। মাসকুলার ডিস্ট্রফিটা কোথা থেকে পড়বো? মাসকুলার ডিস্ট্রফি আপনাদের রবিনসে আছে। ঠিক আছে? রবিনসে আছে। এখান থেকে একটা কোশ্চেন আসছে যেটা মেবি আমাদের স্মৃতিতে আছে এই কোশ্চেনটা। ঠিক আছে? স্মৃতি না প্যাথোলজির হ্যাঁ, স্মৃতিতে এই কোশ্চেনটা আছে। যে জিনিসগুলো আপনারা পাবেন না আপনারা অবশ্যই গ্রুপে বলবেন যে আমার এই জিনিসটা পাচ্ছি না। আমরা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেব। তাহলে
আপনারা খুঁজবেন, আগে আপনারা খুঁজবেন। তাহলে কি বলছে? ডিলেট ক্লোজার অফ অ্যান্টেরিয়র ফ্রন্টালি রেডিওপিডিয়া থেকে খুঁজবেন। ইফেক্ট অফ আয়োনাইজিং রেডিয়েশন সেলমেন থেকে। মেজর প্রোটোজোয়াল কজ অফ মায়োকার্ডাইটিস লেন্স থেকে খুঁজবেন। না পাইলে বলবেন। বেশি খোঁজাখুঁজি লাগবে না, না পাইলে বলবেন গ্রুপে। মাসকুলার ডিস্ট্রফি এটা কিন্তু রবিনসে আছে, না পাইলে আমাদেরকে বলবেন। ক্রনিক রেনাল ফেইলিউর এটা শীত থেকে পড়বেন। অবস্ট্রাকটিভ জন্ডিস এটা আলাদা করে লিখছি কেন জানেন? কারণ অবস্ট্রাকটিভ জন্ডিস যখন খুঁজে বের করবেন তখন আপনি অবশ্যই কোলাঞ্জিওকার্সিনোমা, কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস এই দুটা কার্সিনোমা অবশ্যই করে নিবেন। এই যে আমাদের ডিএমসি তে আমি হরহামেশা এই দুটা কার্সিনোমা পাই এবং কেন জানি আমার মনে হয় স্যার ম্যাডামদের এই দুটা কার্সিনোমা খুবই পছন্দ এবং ওই দুটা ক্যারেক্টারিস্টিক্স অনেক একই রকম। কি হয়? পেশেন্ট জন্ডিস অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার নিয়ে আসবে। তারপর হচ্ছে পেশেন্টের দেখা গেল যে আপনি কিছু টিউমার মার্কার বেশি পাবেন। ঠিক আছে? তাছাড়া ইন্ট্রাহেপাটিক biliary চ্যানেলস গুলো ডাইলেটেড থাকবে। এই দুটো এখন বলবেন যে আপু কোথায় থেকে পড়বো? আপনাদের সবার কাছে বেলি লাভ আছে। বেলি লাভের জাস্ট অবস্ট্রাকটিভ জন্ডিস পার্টটা পড়বেন। বেলি লাভ না থাকে এসআরবি থাকলেও হবে। যেটাই থাকুক কোলাঞ্জিওকার্সিনোমা আর হচ্ছে পেরিয়াম্পুলারি কার্সিনোমা আর হচ্ছে কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস এই তিনটা কার্সিনোমা জাস্ট একটু পড়ে নেবেন। কেন জানি স্যার ম্যাডামদের খুবই পছন্দ। আমাদের মিড টার্মেও হরহামেশা এই তিনটাতেই কোশ্চেন দেয়। ঠিক আছে? তো আপনারা অনেক ডিটেইলস আপনাদের পড়তে হবে না, আমাদের পড়তে হবে। আমাদের যেমন এখন এটার সিটি ফাইন্ডিং কি, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং কি, এটার এমআরআই ফাইন্ডিং কি, এই হাবিজাবি আমাদের পড়তে হবে। আপনাদের তো এত কিছু পড়তে হবে না। জাস্ট এই তিনটা আপনি একটু পড়ে যাবেন, দেন আপনার কনফিডেন্স গ্রো করে যায়, হ্যাঁ আমি পারবো পরীক্ষা আসলে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা হরহামেশা দেয়। এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থেকে কি পড়বেন? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থেকে আপনি যেটা পড়বেন ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স কি হয় এখানে এই জিনিসটা পড়বেন। ঠিক আছে? মানে এখানে যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে না যে কি ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়, মেটাবলিক অ্যালকালোসিস হয় নাকি অ্যাসিডোসিস হয়, এই জিনিসগুলো জাস্ট পড়বেন। মোস্ট রেডিও সেনসিটিভ অর্গান আপনাদেরকে আজকে আমি বলছি মোস্ট রেডিও সেনসিটিভ অর্গান বোন কোনটা? বোন ম্যারো। এটা হরহামেশা আসে আপনারা ভুল করেন। কারণ অপশনে থাকে গোনাড আর হচ্ছে থাইরয়েড। গোনাড আর থাইরয়েড দেখলে আপনারা খুশি হয়ে যান। কারণ আমরা জানি গোনাড থাইরয়েড এরা খুব সেনসিটিভ। একটা সময় এদেরকে অনেক সেনসিটিভ ভাবতো। বাট এদের থেকেও যে সেনসিটিভ আছে সেটা হচ্ছে বোন ম্যারো। ঠিক আছে? তাহলে খুব ভালো করে মনে রাখবেন রেডিও সেনসিটিভ অর্গান যদি আসে বোন ম্যারো। এখন ধরেন পরীক্ষা বোন ম্যারো দেয় নাই। দিছে অর্গানস প্রোডিউসিং ব্লাড সেল। কথা কিন্তু একই। কোন অর্গান ব্লাড সেল প্রোডিউস করে? বোন ম্যারো। বুঝছেন? মানে একবার দেখলাম কোশ্চেনে থাইরয়েড গোনাড এদের সাথে বোন ম্যারো না দিয়ে দিছে অর্গানস প্রোডিউসিং ব্লাড সেল। আলটিমেটলি ওনারা বোন ম্যারোকেই বুঝাইছে। ঠিক আছে? এবার আসেন পালমোনারি ইডিমা খুব ইম্পর্টেন্ট উইথ হার্ট ফেইলিউর ডিউ টু পালমোনারি ইডিমার কজগুলো পড়বেন। পালমোনারি ইডিমার কজগুলো পড়লেই হয়ে যাবে। তাহলে আর পালমোনারি ইডিমাতে আমরা যে এক্সট্রাটার ফিচার পাই সেটা হচ্ছে ব্যাট উইং মানে অ্যাপিয়ারেন্স হয়। মানে ব্যাট মানে কি? বাদুড়ের পাখার মতো অ্যাপিয়ারেন্স হয়। আপনি যদি হার্টটাকে বাদুড় ভাবেন, ঠিক আছে? আমাদের দুই দিকে যে হাইলামটাকে যদি আপনি পাখা ভাবেন তাহলে কি হয়েছে? আমি হার্ট আর আমার এই দুটো মানে হাইলাম তাহলে আমার বাদুড়ের মতো লাগতেছে না? এটাকে বলে ব্যাট উইংস অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যে থ্যালাসেমিয়াতে তাহলে আমরা কিরকম পাই? হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স এক্স-রেতে। পালমোনারি ইডিমাতে আমরা কি পাই? ব্যাট উইং অ্যাপিয়ারেন্স। এই কথাগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটা দুটো স্টেম দিয়ে দেন। কারণ আপনাদের অনেকে বেশিরভাগই হচ্ছে এখন মানে অনেকে আপনারা ট্রেনিং করেন, আগে থেকে অনারারি করেন। স্যার ম্যাডামরা এইজন্য এই প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো বেশি দিতে পছন্দ করেন। এরপর আসেন। তাহলে হলো তো? তাহলে সিস্টেমিক প্যাথোলজি থেকে আমরা যখন পড়তে বসবো তাহলে আমরা আগে এই কয়েকটা টপিক আগে পড়ে ফেলবো। আচ্ছা। এরপর আমরা পড়বো বোন ম্যালিগন্যান্সি। এখন বলবেন যে বোন ম্যালিগন্যান্সি কি সব পড়বো? ইন ডিটেইলস পড়বো অস্টিওসার্কোমা। ইন ডিটেইলস কি পড়বো? অস্টিওসার্কোমা, ইউইং সার্কোমা আর হচ্ছে কি বলে এটাকে? জাইন্ট সেল টিউমার। এই দুইটার শুধুমাত্র পড়ে রাখবো যে অ্যাপিয়ারেন্সটা আর অস্টিওসার্কোমাটা ইন ডিটেইলস পড়বো। ঠিক আছে? আচ্ছা অস্টিওসার্কোমাতে আপনারা দেখছেন কিনা সানবার্স্ট অ্যাপিয়ারেন্স বলে একটা অ্যাপিয়ারেন্স হয়, তাই না? আচ্ছা মনে রাখবেন এই সান রে অ্যাপিয়ারেন্স আরেকটা জায়গায় হতে পারে সেটা হচ্ছে ব্রেইনের মেনিনজিওমাতে। তো একবার কোশ্চেন আসছিল 2021-22 এরকম সেখানে মানে বলছে যে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স কোথায় হয়? সেখানে অস্টিওসার্কোমা অপশনে ছিল না কিন্তু অপশনে মেনিনজিওমা ছিল। তাহলে মনে রাখতে হবে এই সান রে অ্যাপিয়ারেন্স শুধুমাত্র যে অস্টিওসার্কোমাতে হবে ব্যাপারটা সেটা না। সেটা মেনিনজিওমাতেও হতে পারে। এটা মনে রাখতে হবে। ইউইং সার্কোমা আর হচ্ছে জাইন্ট সেল টিউমার এই দুটার অ্যাপিয়ারেন্স পড়তে হবে। ইউইং সার্কোমাটা দেখতে কিরকম? ইউইং সার্কোমা হচ্ছে অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? আর জাইন্ট সেল টিউমারটা দেখতে কিরকম? জাইন্ট সেল টিউমারটা হচ্ছে সোপ বাবেল অ্যাপিয়ারেন্স। এই কয়েকটা কথা পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস আপনাদের পড়তে হবে দেখলাম অ্যানিউরিজমাল বোন সিস্ট থেকে এবার কোশ্চেন আসছে। অ্যানিউরিজমাল বোন সিস্ট। তো রেডিওপিডিয়াতে সার্চ দিয়ে অ্যানিউরিজমাল বোন সিস্ট রেডিওপিডিয়াতে সার্চ দিয়ে এটা অবশ্যই একবার রিডিং করে নেবেন। ঠিক আছে? আচ্ছা এরপর আসেন আর কি পড়বেন? বোন ম্যালিগন্যান্সি থেকে জাস্ট কোন জায়গায় কোন ম্যালিগন্যান্সি হতে পারে। ঠিক আছে? দেখবেন বেশিরভাগ ম্যালিগন্যান্সি কিন্তু মেটাফাইসিসে হয়। ঠিক আছে? অল্প কয়েকটা ডায়াফাইসিস আর এপিফাইসিস হয়। জাস্ট একটু পড়ে নিন। না উল্টা পড়ছি। বেশিরভাগ বোন ইয়াই হচ্ছে ডায়াফাইসিস হয়। রেডিওগ্রাফিক ফিচার অফ ডিফারেন্ট বোন টিউমার খুবই ইম্পর্টেন্ট। একটু আগে যেটা বললাম ডিফারেন্ট বোন টিউমার বলতে যে অনেকগুলো পড়তে হবে সেটা না। ইউইং সার্কোমা আর জাইন্ট সেল টিউমার আপনাদের জন্য অতটুকু ইম্পর্টেন্ট। গেল। এরপর হাইপারথাইরয়েডিজম থাইরয়েড কার্সিনোমা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন আপনাদের রিভিউ ক্লাস নিছিলাম আমি বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ অ্যারাকনয়েড হেমোরেজ বলেন কোনটা? বেরি অ্যানিউরিজম। তো আমাদের যেটা প্রবলেম হয় পরীক্ষার হলে সেটা হচ্ছে কি বলে বেরি অ্যানিউরিজম আর হচ্ছে আর্টেরিওভেনাস মেলফরমেশন। এটার মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা আনসার হবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে যে বেরি অ্যানিউরিজম। ঠিক আছে? এরপর রেডিও ওপেক এবং লুসেন্ট রেনাল ক্যালকুলাই। তাহলে আমরা জানি যে প্রতি বছর লুসেন্ট থেকে কোশ্চেন আসে। লুসেন্টের আনসার হবে কি? ইউরিক অ্যাসিড। এখন পরীক্ষা যদি আসে ক্যালসিয়াম ইউরেট ট্রু না ফলস? ট্রু আপু না। আচ্ছা আপু বলছে ট্রু। আর কেন আপনি ট্রু বললেন সেটা আমি আনসার না দিই। নানি ফলস কেউ পড়বেন? নাজিমা আপু যাবো না ওইদিকে। নাজিমা আপু বলেন। সামিয়া আপু ক্যালসিয়াম ইউরেট এটা কি লুসেন্ট রেনাল ক্যালকুলাই কি না? আচ্ছা দেখেন আমি আপনাদেরকে একটু আগে বলছি যে ইউরিক অ্যাসিড ইজ দা রেডিও লুসেন্ট ক্যালকুলাই। ইউরিক অ্যাসিড বলছি তার মানে ইউরিক অ্যাসিডটা হচ্ছে পিওর ইউরিক অ্যাসিড। যখনই এটার সাথে কোনো কিছু যোগ হবে সেটা হয়ে যাবে ইমপিউর। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম ইউরেট কিন্তু পিওর না, ও কিন্তু ইমপিউর কারণ সাথে আছে কে? ক্যালসিয়াম। তো মনে রাখতে হবে যে পরীক্ষায় কোশ্চেন যদি বলে যে ইউরেট শুধু ইউরেট তাহলে আনসার দিবেন ট্রু। যদি বলে ক্যালসিয়াম ইউরেট ফলস, ম্যাগনেসিয়াম ইউরেট ফলস
তাহলে অথবা পিওর ইউরিক অ্যাসিড ট্রু, তাহলে ইউরিক অ্যাসিড শুধু পিওর থাকলে সে হচ্ছে রেডিওলুসেন্ট, বাট ওর সাথে ক্যালসিয়াম যোগ হলে তো সে অপেক হয়ে গেল কিছুটা, তো পার্শিয়াল লুসেন্ট হয়ে থাকলো, তাই না? ক্যালসিয়াম তো রেডিও অপেক, তখন তো আমি তাকে দেখতে পাবো এক্সরেতে। তাইলে মাথায় বুঝছেন তো? জি আপু এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আনসার হবে হচ্ছে লুসেন্ট যদি বলে শুধু ইউরিক অ্যাসিড। তারপর আছে সার্ভাইকাল কার্সিনোমা, কিচ্ছু বাদ দেওয়া যাবে না, বিশেষ করে স্টেজটা খুব ভালো করে আপনাকে পড়তে হবে। এবার আছেন ডায়াবেটিস মেলাইটাস, এটা জাস্ট একটু পড়ে রাখিয়েন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস পড়ে রাখবেন, সেটা হচ্ছে ইনসুলিনোমা। হ্যাঁ, ইনসুলিনোমাটা একটু পড়ে রাখবেন। হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস যখন পড়বেন ইনসুলিনোমাটা একটু পড়ে রাখবেন। ব্লাড ভেসেল ম্যালিগন্যান্সি মোস্ট কমন কোনটা বলেন তো? হেমাঞ্জিওমা। অ্যাঞ্জিওসার্কোমা, আচ্ছা, একজন বলছেন এনজিওসার্কোমা, একজন বলছেন হেমাঞ্জিওমা, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, হেমাঞ্জিওমা বলবেন, ঠিক আছে? এই ম্যালিগন্যান্সি কিন্তু বিনাইন হইতে পারে, মানে কোশ্চেনটা যখন দিছিল বুঝছেন ম্যালিগন্যান্সি বলছিল। হ্যাঁ, তো এটা কিন্তু বিনাইন এবং ম্যালিগন্যান্ট কোশ্চেনটা কিন্তু এভাবে আলাদা করে নাই, কিন্তু আপনারা হেমাঞ্জিওমাই দেন, কারণ মোস্ট কমন কিন্তু হেমাঞ্জিওমা। এনজিওসার্কোমা কিন্তু অতটা কমন না, ঠিক আছে? তো হেমাঞ্জিওমাই আপনারা দিবেন। এরপর আসেন, এরপর নেক্সট আপনারা কি পড়বেন, ভলভুলাস ইন্টারসাসেপশন। সিস্টেমিক প্যাথোলজি কিন্তু সোজা, এটা কিন্তু অনেক ডিটেইলস পড়তে হবে, ব্যাপারটা সেটা না। যেমন ভলভুলাস ইন্টারসাসেপশন থেকে আপনার লেভেলে আপনাকে কতটুকু কোশ্চেন দিবে, বলবে যে ভলভুলাস কোথায় কোথায় হয়, কেন হয়, ইন্টারসাসেপশন কোথায় কোথায় হয়, কেন হয়, এটুকুই আপনার জন্য কোশ্চেন আসবে। আপনার জন্য কিন্তু অনেক ডিটেইলস পড়তে হবে এটা না। আচ্ছা, ভলভুলাসে আমরা একটা সাইন পাই, বলেন তো কি সাইন? কফি বিন সাইন, ঠিক আছে? ভলভুলাসে আমরা একটা সাইন পাই, কি বলে? কফি বিন সাইন। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে সার্কোইডোসিস। সার্কোইডোসিস আমি দেখলাম যে গত কয়েক বছর ধরে সার্কোইডোসিস থেকে কোশ্চেন দিচ্ছে। আরেকটা জিনিস আপনি একটু লিখে নেন এখানে, আমি এটা লিখি নাই, সেটা হচ্ছে স্ক্লেরোডার্মা। সার্কোইডোসিস, স্ক্লেরোডার্মা। স্ক্লেরোডার্মা থেকেও কেন জানি একবার কোশ্চেন দিছে যে মোস্ট কমন সাইট অফ স্ক্লেরোডার্মা। নিজেরা বের করবেন, না পারলে তখন আমাকে জিজ্ঞেস করবেন। মোস্ট কমন সাইট অফ স্ক্লেরোডার্মা, ঠিক আছে? তাহলে সার্কোইডোসিস এবং স্ক্লেরোডার্মা এই দুটো থেকে কেন যেন কোশ্চেন দিচ্ছে। স্যার ম্যাডামরা এখন আমি দেখলাম যে ওই গতানুগতিক কোশ্চেন থেকে ক্লিনিক্যাল কোশ্চেন বেশি দেয়। আচ্ছা, সার্কোইডোসিস আমাদের একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে সার্কোইডোসিসে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এক্সরেতে সিমেট্রিক্যাল, বাইল্যাটারাল, হাইলার লিম্ফেডিনোপ্যাথি পাই। হ্যাঁ, সিমেট্রিক্যাল, কিন্তু এটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল না, দুইটা দেখতে লিম্ফেডিনোপ্যাথি একই রকম হইতে হবে। গেল ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট টাইপস অফ মেনিনজাইটিস, কি যে ইম্পর্টেন্ট, মানে বলে বুঝাতে পারবো না। এটার মধ্যে স্টার মার্ক দিতে থাকবেন, একদম খাতা ভরাই ফেলবেন। তাহলে ডিফারেন্স বিটুইন দ্য ডিফারেন্ট টাইপস অফ মেনিনজাইটিস খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন এটা কোথায় পড়বেন, এটা আপনাদের মাইক্রো শিটে খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এই ডিফারেন্সটা আপনারা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, এবং আমি দেখলাম যে আমাদেরকে কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছিল, সেখানেও জিজ্ঞেস করতে, তখন দেখলাম ভুলে গেছি। সো এই ডিফারেন্সটা যত পড়ি তত ভুলি, ঠিক না? এবার হচ্ছে আসল কথায় আসি, অল টাইপস অফ ম্যালিগন্যান্সি এবং ক্যালকুলাস, যেখানেই ম্যালিগন্যান্সি পাবেন সেটা পড়ে ফেলবেন। তাহলে তিনটা শীট আমি আজকে হাতে নিব, হাতে নিয়ে আমি এতক্ষণ যা যা বলছি তা তো পড়বেন, তারপর উল্টায় দেখবেন কোথায় কোথায় ম্যালিগন্যান্সি আছে, সেটা রেনাল সেল ম্যালিগন্যান্সি হোক, ওভারিয়ান ম্যালিগন্যান্সি হোক, যে কোনো ম্যালিগন্যান্সি আপনি বাদ দিবেন না। সাবডুরাল এবং এপিডুরাল হেমাটোমা একদম ভালো করে পড়তে হবে, যে সাবডুরাল হেমাটোমা কিসের জন্য হয়, এপিডুরাল হেমাটোমা কিসের জন্য হয়, আপনাদের শীটে সুন্দর করে আছে কোনটাতে লেন্স শেপ হয় আর কোনটাতে বাইকনকেভ হয়, এরকম কিছু একটা আছে। এই দুটো ভালো করে আপনি পড়বেন, ঠিক আছে? আমি খালি লেন্স শেপটা মনে রাখতাম এভাবে, যে লেন্স পরে সাবডুরাল, এপিডুরাল হেমাটোমার আরেকটা নাম কিন্তু এক্সট্রাডুরাল, তাই না? তো আমি মনে রাখতাম এরকম, এই যে এক্সট্রা অর্ডিনারিরা লেন্স পরে, সো এপিডুরালে লেন্স শেপ হেমাটোমা হয়, ঠিক আছে? বেস্ট মডালিটি ফর ডিফারেন্ট সিচুয়েশন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রতি বছর কিছু না কিছু মডালিটি আসে। যেমন কার্সিনোমা, যে কোনো ক্যান্সারের নাম যদি দেয় তাহলে আপনি দিবেন হচ্ছে যে কোনো ক্যান্সার, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ, ধরেন যদি বলে অ্যাবডোমেনের কিছু তাহলে অ্যাবডোমেন, যদি বলে হচ্ছে চেস্টের কিছু সেক্ষেত্রে চেস্ট, বাট কন্ট্রাস্ট এনহ্যান্স হইতে হবে। স্টোন দেখার জন্য আমরা দেখি হচ্ছে নন আপু এটা কি কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট এনহ্যান্স হচ্ছে সিটি স্ক্যানিং হবে? আমরা সিটি স্ক্যানই করব, বেস্টের জন্য সিটি স্ক্যান করব। এমআরআই আমরা কখন করব? আমরা এক্সটেনশন দেখার জন্য এমআরআই করি, ঠিক আছে? যখন একটা ক্যান্সার ডায়াগনোসিস হয়, আমরা কিন্তু ডায়াগনোসিস করার জন্য আমরা সিটি স্ক্যান করি বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এক্সটেনশন, সেটা কোথায় কোথায় ছড়াই গেছে এটা দেখার জন্য এমআরআই করি, কথা বুঝছেন? জি আপু। তাহলে আমরা বেস্ট বলে আপনি সিটি বলবেন, ঠিক আছে? তখন এমআরআই না, আমরা অনেক কিছু এমআরআই তে সবকিছু আমরা বুঝতে পারি না, আমরা আগে সিটি করব, আমরা আগে সবকিছু সিটি দেখি, ঠিক আছে? তারপর আসেন, এছাড়া একটা কোশ্চেন আপনাদের আসছিল যে অ্যাকিউট অ্যাবডোমেনে আপনি কি করবেন? তাহলে অ্যাকিউট অ্যাবডোমেনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? আমরা ভাবি যে আচ্ছা মনে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তো আমরা একটা করে ফেলি, এক্সরে করে ফেলি। না, অ্যাকিউট অ্যাবডোমেনের বেস্ট হচ্ছে সিটি করা। তাহলে পরীক্ষা কিন্তু আসছিল যে অ্যাকিউট অ্যাবডোমেনের বেস্ট সিকোয়েন্স, বেস্ট মডালিটি কোনটা? সিটি স্ক্যান, কথা বুঝছেন? গেল। এরপর একটা কোশ্চেন আসছিল যে স্ট্রোকের বেস্ট সিকোয়েন্স কোনটা? এই বেস্ট কথাগুলো আপনাদের জানতে হবে। স্ট্রোকের বেস্ট সিকোয়েন্স কোনটা? এমআরআই না, এমআরআই মডালিটি না, এগুলো তো বেস্ট সিকোয়েন্স। এমআরআই বেস্ট সিকোয়েন্স স্ট্রোক করছে প্রোটন আপু, প্রোটন প্রোটন ডেনসিটি দেখেন, তো চিন্তা করে দেখেন। ডিডব্লিউআই DWI, ডিডব্লিউআই DWI, তাহলে স্ট্রোকের বেস্ট সিকোয়েন্স ইন কেস অফ এমআরআই হচ্ছে DWI। হ্যাঁ, তো এই বেস্ট কথাগুলো আপনাদেরকে পড়ার সময় একটু, মানে সবসময় যে অনেকগুলো বেস্ট আসবে সেটা না, একটা দুটো বেস্ট পড়তে দেয়। এবার আসেন ডিফারেন্স বিটুইন জন্ডিস, দেখবেন যে আপনাদের শীটের লাস্টের দিকে হিমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস আর অবস্ট্রাকটিভ জন্ডিসের মধ্যে পার্থক্য আছে, এটা অবশ্যই পড়বেন। কজেস অফ লার্জার এবং স্মলার প্লাসেন্টা, এই লার্জার প্লাসেন্টা এটা অনেকবার প্রশ্ন আছে, মানে 2 থেকে 3 বার লার্জার প্লাসেন্টা কোশ্চেনটা আসছে। তো লার্জার যেহেতু আসছে, স্মলারও আসতে পারে, তাহলে এই কজটা কোথায় থেকে পড়বেন? রেডিওপিডিয়া। এগুলোর জন্য আমি আলাদা বই বলবো না, আপনি রুমাকে পাবেন, কিন্তু এগুলো আপনাদের এখন বই ঘাটার কোনো দরকার নেই, আপনি রেডিওপিডিয়াতে সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। ডিউডেনাল অ্যাট্রেসিয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কমনলি কাদের দেখা যায় ডিউডেনাল অ্যাট্রেসিয়া? ও বাচ্চাদের না? হ্যাঁ, বাচ্চাদেরই। কোন বাচ্চা? ক্লাইনফেল্টার, টার্নার, ডাউন, এডওয়ার্ড, ডাউন বাটাও, ডাউন ডাউন। আমি এটা মনে রাখতাম ডি ফর ডি। ডাউন সিনড্রোমে ডিউডেনাল অ্যাট্রেসিয়া দেখা যায়, এবং ডিউডেনাল অ্যাট্রেসিয়াতে আমরা ডাবল বাবল সাইন পাই। কি সাইন পাই? ডাবল বাবল সাইন। কি পাই? ডাবল ডাবল বাবল সাইন, দুইটা বাবল পাবো। আচ্ছা, ডিউডেনাল অ্যাট্রেসিয়াতে সে তো বাচ্চা সোয়ালোই করতে পারতেছে না, ঠিক মানে সোয়ালো করছে বাট আর তো যাচ্ছেই না তার পানিটা, অ্যামনিওটিক ফ্লুইডটা। তাহলে আপনি আমাকে বলেন এখানে কি আমরা দেখা গেল যে যেহেতু মানে তার তো কিডনি ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো পলিহাইড্রামিউস পাবো। কি পাবো? কি পাবো আমরা? পলিহাইড্রামিউস পাবো। হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস খুবই ইম্পর্টেন্ট, এটা যখন পড়বেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনটা করে ফেলবেন। দুইটার মধ্যে কিন্তু মিল আছে, ঠিক আছে? দুইটার মধ্যে কিছুটা মিল আছে, তাই না? এটাও তো এক ধরনের একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনই তৈরি করে, তাই না? ব্রেস্ট থেকে কিচ্ছু বাদ দিবেন না। এই যে পেপার 2 তে মেমোগ্রাফি থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, পেপার 3 তে ব্রেস্ট থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। ওভারিয়ান টিউমার, যেটা বললাম, যে কোনো টিউমার দেখলেই ছাপায় পড়বেন। ওভারিয়ান টিউমার, টেস্টিকুলার টিউমার, সেমিনোমা, নন সেমিনোমা ভালো করে পড়বেন, আর প্রোস্টেট ভালো করে পড়বেন। তাহলে এখন যখন আমি পড়তে বসবো,
পড়তে বসবো তখন তাহলে আমি আবার আসি, প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা সিস্টেমিক প্যাথোলজি তিনটা শীট নিয়ে বসবো, ঠিক আছে? সিস্টেমিক প্যাথোলজি তিনটা শীট নিয়ে বসবো। তিনটা শীটের প্রথমে জিআইটি চ্যাপ্টারে যাবো। জিআইটি প্রথমে আমি এই টপিকগুলো আগে পড়ে ফেলবেন। আপনার কাজ হচ্ছে সেটা, হ্যাঁ? এরপর যেটা করবেন, এরপর লাস্টে যদি আপনার শীটগুলো আরেকবার রিভিশন দিতে ইচ্ছা হয়, জাস্ট ক্লাসে আমরা যতটুকু বলছি ততটুকু পড়বেন। এছাড়া এই শীটগুলো থেকে আর ডিটেইলস পড়ার কোনো দরকার নেই। এবার আসেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। যদিও আপনারা বলবেন যে হ্যাঁ আপু ফিজিওলজি থেকে তো কোনো কোশ্চেন আসে না, কেন লিখছেন? শুনেন, এবার ফিজিওলজি থেকে 3টা কোশ্চেন আসছে। ঠিক আছে? এবং আমি জানি না কেন বলে মানুষ যে ফিজিওলজি থেকে কোশ্চেন আসে না। মানে পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষায় একটা কোশ্চেনের আনসার পারাও কিন্তু অনেক বিশাল ব্যাপার। ঠিক আছে? সেখানে 3টা কোশ্চেন আসছে, এটা তো আসলে হেল্পের করার কিছু নাই। আচ্ছা, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি কোশ্চেনগুলো অনেকটাই হচ্ছে সিস্টেমিক প্যাথোলজির সাথে ওভারল্যাপ হয়, তো আমরা কনফিউজড হয়ে যাই, হ্যাঁ? এখান থেকে লাং কোলাপস আপনি ডিটেইলস পড়বেন, ঠিক আছে? ডিটেইলস কি পড়বেন? এত কিছু পড়ার দরকার নেই। লাং কোলাপসে আপনি যেটা পড়বেন যে লাং কোলাপসে কি হয়? আমরা কি পাই? আমরা একটা রেডিও ডেন্স একটা অপাসিটি পাই যেটাতে কোনো ইয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে না। জাস্ট এইটুকু জিনিস একটু মনে রাখবেন, ঠিক আছে? কারণ এখান থেকে এরকম একটা সিনারিও আসছিল যে আপনি একটা এক্স-রে দেখলেন, এক্স-রের মধ্যে একটা রেডিও ডেন্স অপাসিটি আছে, ঠিক আছে? এবং হাইলামটা উপরের দিকে উঠে গেছে। লাং কোলাপস হওয়া মানে কি? সেখানে কি করছে? টান দিছে, তাই না? সিনারিও বেসড কোশ্চেন আসে এই যে লাং কোলাপস, তারপরে প্লুরাল ইফিউশন, কনসোলিডেশন এগুলো থেকে। মেটাবলিক অ্যাসিডোসিস, এবারও কিন্তু আপনাদের মেটাবলিক অ্যাসিডোসিস থেকে একটা কোশ্চেন আসে। আপনারা যদি আগের কোশ্চেনগুলো বিভিন্ন গ্রুপে দেওয়া আছে, আপনারা যদি দেখেন, দেখবেন মেটাবলিক অ্যাসিডোসিস থেকে কিন্তু এবারও কোশ্চেন আসছে। সো মেটাবলিক অ্যাসিডোসিস থেকে যেহেতু আসছে, এইটুকু আমরা এনশিওর করতে পারি যে অ্যাসিড বেস চ্যাপ্টারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটার এক্সাম্পল গুলো আর মেকানিজম গুলো খুব ভালো করে আপনাকে পড়তে হবে। আচ্ছা, বডি ফ্লুইড থেকেও একবার কোশ্চেন আসলো। সো বডি ফ্লুইড টপিকটাও আমাদেরকে পড়তে হবে। প্যারাথাইরয়েড হরমোন, তার মানে এন্ডোক্রাইন পড়তে হবে। গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, মেডুলারি হাইপারঅসমোলাইটি, এগুলো আলাদা করে লিখছি কেন? কারণ মেডুলারি হাইপারঅসমোলাইটি থেকে একটা কোশ্চেন একবার আসছিল, সেটা হচ্ছে জানুয়ারি 2021 এ। ঠিক আছে? তাহলে এই যে কোশ্চেনগুলো আসছে, এগুলো মোটামুটি প্রতি বছর এগুলো থেকে কোশ্চেন আসছে, এগুলোকে একটু আলাদা করে লিখছি। এবার আসেন সিস্টেম ওয়াইজ। সিস্টেম ওয়াইজ যদি আমি বলি, আমি যদি পড়তে বসি, তাহলে সবার আগে আমি পড়বো যে এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে? এরপর হচ্ছে বডি ফ্লুইড অ্যাসিড বেস সিস্টেম, রেসপিরেটরি থেকে জাস্ট ভাইয়ারা যতটুকু দাগাই দিছে, কার্ডিওভাস্কুলার থেকে জাস্ট ভাইয়ারা যতটুকু দাগাই দিছে, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে? আর যদি বলেন যে কার্ডিওভাস্কুলার থেকে আমি ভাইয়াদের দাগানোও করব না, সেক্ষেত্রে আপনারা যদি শুধু চার্টগুলো পড়েন যে সিম্প্যাথিক কিসে বাড়ে, প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি কিসে বাড়ে, কিসে কমে, জাস্ট এগুলো আমরা পড়বো, ঠিক আছে? রেনাল সিস্টেম, রেনাল সিস্টেমটা বুঝে আপনাকে একটু হলেও পড়তে হবে। জেনারেল ফিজিওলজি, ডিসি সব টপিক পড়া লাগবে না, জিআইটি প্লাস মাইনাস, ঠিক আছে? খুব অনেক কিছু পড়তে হবে, সেটা জাস্ট ভাইয়ারা যতটুকু দাগাই দিছে। ফিজিওলজি পড়ার সময় আপনাদের মাথায় রাখতে হবে, যেহেতু এখান থেকে আমাদের এখন আর আগের মতো 12টা করে কোশ্চেন আসবে না, মানে আসে না। সো আমাদেরকে অত ডিটেইলস আমি না পড়লেও, আমি যদি আপনাদেরকে বলি যে এই দুইটা তিনটা সিস্টেম পড়ে যাবেন, সেটা হচ্ছে এন্ডোক্রাইন, অ্যাসিড বেস, বডি ফ্লুইড প্লাস মাইনাস, কারণ একটা কোশ্চেন মাত্র দেখছি, সারা 6-7 বছরে একটা কোশ্চেন দেখছি, আর রেনাল, ঠিক আছে? তাহলে এন্ডোক্রাইন, অ্যাসিড বেস, রেনাল মাস্ট পড়ে যাইতে হবে আপনাকে। এবার আসেন ব্লাড আলাদা করে লিখছি। তাহলে বলবেন যে আপু তাহলে কি ব্লাড এত স্পেশাল কেন? ওর এত দাম কেন? কারণ আপনার কারিকুলামে ব্লাডকে আলাদাভাবে খুব ইম্পর্টেন্স দিয়ে লেখা হইছে। ঠিক আছে? ব্লাডকে লেখা হইছে হচ্ছে এভাবে যে হেমাটোলজি থেকে এতটা কোশ্চেন আসবে। তাহলে ব্লাডের একটা নিশ্চয়ই গুরুত্ব আছে, তাই না? তাহলে এটাকে আলাদা করে দিছে কেন? তাহলে ব্লাড চ্যাপ্টারটা আপনাকে আলাদা করে পড়তে হবে। লো ইএসআর এর কজ, হাই ইএসআর এর কজ আসছিল কবে? সেপ্টেম্বর 2021 এ লো ইএসআর হাই ইএসআর এর কোশ্চেন আসছিল। হিমোস্ট্যাসিস জাস্ট একটু পড়ে নিবেন হিমোস্ট্যাসিস। এত ডিটেইলস লাগবে না যে হিমোস্ট্যাসিস থেকে বেশি যেটা লাগে কি জানেন? ক্লটিং ফ্যাক্টর। কোন আয়রনটা বেশি ইম্পর্টেন্ট? ক্যালসিয়াম। ক্লট এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি, ঠিক না? তাও মানুষ কেন যেন ভুল করে। ঠিক আছে? আসলে পরীক্ষার হল তো আসলে ভুল করারই জায়গা। থ্যালাসেমিয়া খুব ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া থেকে কিচ্ছু মানে প্রথম কথা যে ব্লাড থেকে তো কিছু বাদ দেওয়া যাবে না। থ্যালাসেমিয়া থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। থ্যালাসেমিয়া এটা হচ্ছে সিঙ্গেল বেসড কোশ্চেন আছে সিনারিও দিয়ে। সেল ফর্মড ইন বোন ম্যারো এন্ড নট ফর্মড, বলেন একজন বলে ফেলেন। সেল ফর্মড ইন বোন ম্যারো, বলেন। আচ্ছা, তাহলে সেল ফর্মড ইন বোন ম্যারো আমি বলে দিই, ওই যে ব্লাড সেলগুলা এলেই তো বোন ম্যারোতে ফর্ম হয়। নট ফর্মটা একটু ঝামেলা, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এটা আপনাদের অপশনে দেয়, বুঝছেন? এই ফাইব্রোব্লাস্টকে আমরা আসলে এই ব্লাডের মানে আরো অনেক সেল আছে, এরা তিনজন বাদে তো আর কেউই ফর্ম হয় না। বাট ফাইব্রোব্লাস্টটা আমরা দেখা গেল যে বোন ম্যারোর সেলগুলোর সাথে পড়তে এমন একটা অবস্থা হয় মনে হয় যে ও মনে হয় ওদেরই ভাই, আসলে না। কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন একটু পড়ে নিবেন। এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়রন অ্যাবজর্পশন, মেগালোব্লাস্টিক এনিমিয়া, পার্নিশিয়াস এনিমিয়া। এগুলা যেটা করবেন সিনারিও, আপনি একটা সিনারিও তৈরি করে পড়বেন এগুলা থেকে, ঠিক আছে? মাল্টিপল মাইলোমা, এটা নিয়ে তার কি কথা বলবো? মাল্টিপল মাইলোমা আমার পরীক্ষা এটা থেকে একটা মানে 2 বার দিয়েছিলাম, দোনোবারই দেখলাম এটা থেকে কোশ্চেন আসছে। আসলে মাল্টিপল মাইলোমা থেকে যেটা হয় সিনারিও, এগুলো সব ডিজিজ গুলো থেকে সিনারিও দিয়ে কোশ্চেন দেয়, হ্যাঁ? লিউকেমিয়া একই কথা, সিনারিও দিয়ে কোশ্চেন দেয়। আর বাচ্চাদের কোনটা বেশি হয়, বড়দের কোনটা বেশি হয়? হিমোফিলিয়া, বন উইলবেন, এই দুটো ভালো করে পড়বেন। আমি যখন প্রথমবার পরীক্ষা দিয়েছি তখন সিনারিওটা ছিল হচ্ছে মাল্টিপল মাইলোমা তো ছিল, বন উইলবেন থেকে একটা সিনারিও ছিল। সো আপনি যখন পড়বেন আপনি একটা সিনারিও চিন্তা করে পড়বেন যে হিমোফিলিয়া আপনাকে সিনারিও কি দিবে? যে বলবে একটা বাচ্চা আপনার কাছে আসলো, বাচ্চাটার আপনি দেখলেন যে সে পড়ে গিয়ে তার হাঁটু ফুলে গেছে, তার মামারও, খুব ইজি সিনারিও, কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো যেটা হয় যে ব্লাড পিকচারটা যদি আপনার মাথায় থাকে না, আপনি পারবেন। মানে হেমাটোলজিতে কোশ্চেনগুলো খুব ইজি হয়। ডিআইসি পাশে একটু কষ্ট করে লিখে রাখেন সেপটিক শক। যদিও সেপটিক শক আমার পরে প্যাথোলজিতে লেখা উচিত ছিল, কিন্তু আমি এটার সাথে বলব কারণ ডিআইসি থেকে এই বছরও কোশ্চেন আসছে। আপনারা যদি দেখেন কোশ্চেন ডিআইসি থেকে কিন্তু এই বছরও কোশ্চেন আসছে, সাথে সেপটিক শক নিয়েও কোশ্চেন আসে। ব্লিডিং ডিসঅর্ডারগুলো একটু পড়ে নিবেন, জাস্ট একটু রিডিং, ঠিক আছে? যদি সিনারিও আসে, আমি শীটটা দেখে মনে করি না যে এত মোটা শীট আমি কিভাবে শেষ করে যাব। আপনি জাস্ট মাথার মধ্যে সিনারিওটা রাখবেন। আচ্ছা, বিটি, সিটি, পিটি এগুলো কিসে বাড়ে কিসে কমে, জাস্ট আপনি যেন প্লাস মাইনাস করে পারেন। এক্সাম্পল অফ লিউকোএরিথ্রোপ্লাস্টিক ব্লাড পিকচার, লিউকোপয়েড রিঅ্যাকশন, মাইলোপোলিটিক ডিজিজ, জাস্ট নামগুলো পড়ে রাখবেন। এবার আসেন মাইক্রোবায়োলজি, 100% পড়বেন কি? মাইক্রোবায়োলজি থেকে যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি পড়ার সময় আপনার মাথায় থাকবে কয়েকটা জিনিস। এর মধ্যে একটা জিনিস থাকবে হচ্ছে আমার মাইক্রোবায়োলজি 3-4টা শীটের যা আছে, একটা শীট যদি ধরি, ওই শীটের আমি প্রথম যেটা সেটা হচ্ছে সব বড় ভাইরাস, বড় ব্যাকটেরিয়া, বড় প্যারাসাইট পড়ে ফেলবো, ঠিক আছে? বড়। এখন আপনি ওই যে শীটের সাইডে একটা কর্নারে একটা ভাইরাস মরেছিল, সেটা আপনি পড়লেন, খুব টাইম নিয়ে পড়লেন, তাইলে হবে না। বড় যেগুলো ধরেন আমাদের নিত্য নৈমিত্তিক লাইফে আমরা পড়ি, সে ভাইরাস, ব্যাকটেরিয়া, মানে প্যারাসাইট আপনি পড়ে ফেলবেন, ঠিক আছে? এরপর যেটা পড়বেন মাইক্রোতে সেটা হচ্ছে 2 নাম্বার চার্টগুলা, ঠিক আছে? মাইক্রোবায়োলজি থেকে কেন জানি চার্টগুলো আসে, ট্রাভেলিং ডায়রিয়া চার্টটা 2-3 বার আসছে, ট্রাভেলিং ডায়রিয়া। তাইলে বুঝছেন তো, মানে মাইক্রোবায়োলজিতে দেখবেন চার্ট, অনেকগুলো চার্ট আছে কজোলজির, এই কজোলজির চার্টগুলো পড়ে ফেলবেন। তাইলে 100% কি পড়বেন? ক্লস্ট্রিডিয়াম পড়বেন, এবিসিনবার ভাইরাসটা পড়বেন, হার্পিস ভাইরাস, এইডস এর একটা স্টেজিং আছে, লিখে রাখেন। এইডস এর স্টেজিং পড়বো ডেভিডসন থেকে, কি বলছি?
এইডস এর স্টেজিং আছে একটা, স্টেজিংটা পড়বো ডেভিডসন থেকে, ডেভিডসনে আপনি পাবেন এটা। এটা আসছিল হচ্ছে সেপ্টেম্বর 2021 ভাইরাস প্যান্ডেমিক আউটব্রেক, ঠিক আছে? এটা একটু পড়ে নিয়ে যে প্যান্ডেমিক আউটব্রেক কি, ঘুরায় ফিরে আসে। টিবির সাথে কোনো মাপ নাই। টিবিতে প্লুরাল ফিউশনটা যে হয় সেটা পেইনফুল নাকি পেইনলেস বলে ফেলেন তাড়াতাড়ি। পেইনলেস। পেইনলেস, খুব ইম্পর্টেন্ট। সার্স কভ 2 ভাইরাস, মানে এই করোনা যদিও বাংলাদেশ থেকে উঠে গেছে, তাও এই যে মানে রেসপিরেটরি ইনফেকশন করে যে ভাইরাসগুলো, এগুলো একটু পড়ে ফেলিয়েন। হ্যাঁ, টিভিটা কোথা থেকে পড়লে ভালো হবে? টিবিটা আপনি আমাদের সিস্টেমিক প্যাথোলজি শিক্ষা থেকেই পড়বেন। আর মাইক্রোবায়োলজি থেকে টিবিটা যখন কোশ্চেনগুলো আসে না ওভারল্যাপ হয়, ঠিক আছে? মানে একদম মাইক্রো থেকে আসছে সেটাও না, আবার সিস্টেমিক প্যাথোলজি থেকে আসছে সেটাও না। যেমন টিবি যখন আসবে আপনার একটা প্লুরাল ফিউশন দিয়ে একটা ইয়া থাকে, তবে 2 নাম্বার হচ্ছে প্রাইমারি টিবি, সেকেন্ডারি টিবি বলে কিন্তু কিছু নাই, পোস্ট প্রাইমারি টিবি। পোস্ট প্রাইমারি টিবি কোনটা কোথায় হয়, কোনটা বেসে হয়, কোনটা অ্যাপেক্সে হয়। তারপর হচ্ছে টিবি থেকে আরেকটা যেটা আসে ঘন ফোকাস, ঠিক আছে? তারপর হচ্ছে ঘন কমপ্লেক্স, এগুলো কোথায় পাবেন? প্রাইমারি টিবিতে না সেকেন্ডারি টিবিতে? প্রাইমারি টিবিতে। হ্যাঁ, এরকম আসে। সো দুইটা মিলায় একটু কষ্ট করে পড়ে নিন। আচ্ছা, এইচ ক্যাপসুলেটাম এটা একটু পড়ে নিবেন। হেপাটাইটিস ভাইরাস কিচ্ছু বাদ যাবে না। এই পরীক্ষা আসছিল যে একটা পেশেন্টের হেপাটাইটিস এরকম হেপাটাইটিস ডি ভাইরাস দিয়ে আক্রান্ত। এখন এই হেপাটাইটিস ডি ভাইরাসটা কাজ করতে হলে কোন ভাইরাসের সাহায্য লাগবে? সোজাটা বলেন, হেপাটাইটিস বি ভাইরাস। ডি তো একা কাজ করতে পারে না, তাকে কাজ করতে হলে কার সাথে কি ইনফেক্টেড হতে হবে? হেপাটাইটিস বি। এরকম একটা কোশ্চেন আসছে। তবে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গুটা লিখছি কারণ ডেঙ্গু সিজন আসতেছে। এই স্যার আমরা দেখলাম যে সিজনাল ফ্লুর এর মতো সিজনাল ডিজিজ গুলো খুব পছন্দ করে। তো সিজনাল ডিজিজ হিসেবে ডেঙ্গুকে আনতেই হবে, ঠিক আছে? স্টেক ফাইলো অডিয়েন্সের ফিচার ডিজিজ গুলো স্টার্ট দিছি কারণ এটা কোশ্চেন আসছে। আমি স্টেপটো আর হচ্ছে স্টেফাইলো এই দুটোর মধ্যে ভুলাই ফেলি এবং এটাতে কোশ্চেন আসে, বুঝছেন? কি আসে আমি আপনাকে বলি। আপনারা যেটা করবেন, একটা খাতা নিবেন, খাতা নিয়ে স্টেফাইলো কি কি রোগ করে, স্টেপটো কি কি রোগ করে, ঠিক আছে? ডিজিজ করে, এটা একটা চার্ট করে ফেলি। ডিটেইলস আপনার পড়া লাগবে না, চার্ট করে ফেলেন। দেখবেন কিছু ডিজিজ আছে দুজনের মধ্যে কমন, আর কিছু আছে স্টেপটো একা করে, কিছু করে স্টেফাইলো একা করে। জাস্ট এটা এই ডিজিজটা যেন ভুল না হয়। এরপর আসেন রুবেলা এবং পোলিও, ভালো করে পড়তে হবে। রুবেলা তো কোনো মাপ নাই। তারপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপর চলে আসেন প্যারাসাইট। জিআরডিআর থেকে আমার বারে প্রশ্ন আসছিল। এন্টামিবা হিস্টোলাইটিকা পড়বেন, টক্সোপ্লাজমা গন্ডিয়া। এই তিনটা দিছি কেন? এই তিনটা থেকে বারবার কোশ্চেন আসে, ঠিক আছে? কিন্তু এছাড়া ভাইয়ারা যা জায়গায় দিছে সেটা কিন্তু আপনি মানে বাদ দিয়েন না, কারণ পেপার 3 আলাদা বলবো না, বলবো হচ্ছে যে আমাদের রেডিওলজিতে পার্ট 1 এ নাম্বার তোলার সবচেয়ে ভালো জায়গা কিন্তু মাইক্রোবায়োলজি আর জেনারেল প্যাথোলজি, ঠিক আছে? কারণ আপনারা যে যাই বলেন রেডিও ফিজিক্স কিন্তু সবাই ঠিকমতো পড়ে যাবেন না, পড়ে গেলেও ভুলে যাবেন। যেহেতু আমাদের নতুন সাবজেক্ট অ্যানাটমি তো আল্লাহর নামে সারা জীবনে চালাই দিছি, তাই না? ছোটবেলা থেকে অ্যানাটমি আমাদের একটা ভীতি আছে। কিন্তু এগুলো যদি জেনারেল প্যাথোলজি আর হচ্ছে মাইক্রোবায়োলজি ভালো না করেন তাহলে কিন্তু পাস করাটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এরপর আসেন 100% কি পড়বেন? ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া আর কি লিখছি এটা ভুলে গেছি। ক্লাসিফিকেশন অফ ভাইরাস, ক্লাসিফিকেশন অফ প্যারাসাইট, ফাঙ্গাস। মেইন কথা হচ্ছে সব ক্লাসিফিকেশনগুলো 100% পড়বেন, ঠিক আছে? এট লিস্ট মানে যদি বলে যে এটা এই ভাইরাসটা কোন ক্লাসিফিকেশনে পড়ছে, জাস্ট আপনি যেন এটুকু পারেন। সব ভ্যাকসিন গুলো পড়বেন আর তার সবগুলো শীটের সবগুলো চার্ট পড়বেন। তাহলে মাইক্রোবায়োলজি যদি আমি একটু কনসাইজ করি, তাহলে প্রথমে আমি যেটা করব, আমি আমার শীটের বড় বড় ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইট গুলো পড়ে ফেলবো। প্রথমে আমি আমার শীটের ভাইরাস ব্যাকটেরিয়া আর প্যারাসাইট গুলো পড়ে ফেলবো, 1 নাম্বার। 2 নাম্বার যেটা করব সেটা হচ্ছে সবগুলো চার্ট, শীটের সবগুলো চার্ট পড়ে ফেলবো। এটুকুই কাজ। যদিও ফাঙ্গাস থেকে আমাদের কোশ্চেন আসবে না বলছে, কিন্তু একবার একটা কোশ্চেন দিয়ে দিছিল। তো এই কোশ্চেনের জন্য নিশ্চয়ই আমি লেন্স পুরোটা পড়বো না এবং শীটও পুরোটা পড়বো না। জাস্ট দেখবেন ভাইয়া লিখে দিছে যে মেনিনজাইটিস কোন কোন ফাঙ্গাস করে, গ্রানুলোমেটাস ডিজিজ কোন কোন ফাঙ্গাস করে। জাস্ট এই কয়েকটা টপিক পড়বো, ঠিক আছে? এবার আসেন জেনেটিক্স। এটা আলাদা করে লিখছি কেন? এটা তো আমি মাইক্রোর অংশ। জেনেটিক্স কিসের অংশ? মাইক্রো না, সরি, প্যাথোলজির অংশ, জেনারেল প্যাথোলজি। এটা আমি আলাদা লিখছি কেন জানেন? আপনাদের নিজেদের কোশ্চেন আপনারা যদি বইটা দেখেন দেখবেন যে জেনেটিক্স আলাদা করে দেওয়া আছে যে জেনেটিক্স থেকে এতটা কোশ্চেন আসবে। তাহলে আমার জন্য জেনেটিক্স ইম্পর্টেন্ট। কি কি পড়বেন? খুবই ইজি। এই জেনেটিক্স থেকে নাম্বার তোলা কিন্তু খুবই ইজি। এক্সাম্পল এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অটোসোমাল ডমিন্যান্ট রিসেসিভ এক্স লিঙ্ক সবগুলা শীটটা নিবেন। জেনেটিক্সের শীটটা নিবেন। 10 মিনিট লাগবে পড়তে। যাদের পড়া আছে শীটটা নিবেন। শীটটা নিয়ে একদম প্রথম পেজে যাবেন না, একদম মাঝখানের পেজে যাবেন। দেখবেন যে অটোসোমাল ডমিন্যান্ট কারা কারা, রিসেসিভ কারা কারা, ক্যারেক্টারিস্টিক্স এক্সাম্পল আছে 4টা। 2টা ডমিন্যান্ট, 2টা রিসেসিভ। মুখস্থ করে ফেলবেন। এক্সাম্পল এবং কি ক্যারেক্টারিস্টিক্স শেষ। এরপর বার বডিটা পড়বেন। এরপর ডাউন সিনড্রোমটা ডিটেইলস পড়বেন, টার্নার সিনড্রোম ডিটেইলস পড়বেন। এইটুকু হচ্ছে জেনেটিক্স থেকে মাস্ট পড়ে যাবেন। এবার কি আসছিল? এবার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ অটোসোমাল হয় ডমিন্যান্ট নয় রিসেসিভ আসছিল। সোজা না, এগুলা কিন্তু ভুল করা যাবে না। এগুলা ভুল করলে কিন্তু শেষ। আর আমার বারে আসছিল হচ্ছে সিনারিও, যে তার বাবার এই ছিল, তার দাদার এই ছিল, এখন তার হইছে, তার কোন ডিজিজটা হইছে, এরকম আর কি। তো পড়ার সময় বুঝে পড়তে হবে যে কোনটা লেট অনসেট, কোনটা আর্লি অনসেট, কোনটা যে স্কিপ করে, মাঝখানে স্কিপ করে দেখা গেল কয়েকটা জেনারেশন পরে হয়। খুব ভালো করে পড়তে হবে জিনিসগুলো বুঝে। এবার আসেন ইমিউনোলজি। ইমিউনোলজিতে দেখেন আমি এখানে জুলাই 2021 আবার লিখছি জানুয়ারি 2024 আবার লিখছি জানুয়ারি, মানে এগুলা মোটামুটি পরীক্ষা আসতেছে সেই জুলাই জানুয়ারি থেকে এগুলাই দেখা যাচ্ছে এদেরকে। এই জন্য আলাদা করে আপনাদের জন্য লিখছি। কম্পোনেন্ট অফ ইনার ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি যে মানে ইম্পর্টেন্ট, প্রতি বছর আসে, ঘুরে ফিরে আসে। আচ্ছা, অটো ইমিউন ডিজিজ, ইমিউন রেসপন্স, বিটা লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, সরি এই দুটো খুব ইম্পর্টেন্ট। সাইটোকাইনসের তো কোনো মাপ দেওয়া যাবে না। সাইটোকাইনস কেন জানি আমি বুঝি না স্যার ম্যাডামদের সাইটোকাইনস এত পছন্দ কেন? প্রতি বছর সাইটোকাইনস থেকে কোশ্চেন আসে। এই বছর আসছে। আপনারা যদি এই বছরের কোশ্চেন পেপারটা সলভ করেন অথবা দেখেন দেখবেন এই বছর এই সাইটোকাইন থেকে কোশ্চেন আসছে। ট্রান্সপ্ল্যান্ট ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপ্ল্যান্ট ওই যে হাইপার অ্যাক্টিভ রিঅ্যাকশন। আচ্ছা বলেন তো, এই একটা লোক কিডনি ট্রান্সপ্ল্যান্ট করছে, তার কোন ক্যান্সার হওয়ার চান্স বেশি বলেন তো? স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সার, ঠিক আছে? এবং দিস ক্যান্সার ইজ ভেরি মাচ এগ্রেসিভ। হ্যাঁ, তাহলে এই ট্রান্সপ্ল্যান্ট ইমিউনিটি ক্যান্সারের স্যারদের খুবই পছন্দ। এরপর ম্যাক্রোফেজ আর প্লাজমা সেল, এগুলো আমরা 100% পড়বো। আচ্ছা, এবার আসেন এবার কি কোশ্চেনটা আসছে? এবার এই বছর আরেকটা কোশ্চেন আসছে সেকেন্ড লাইন ডিফেন্স। একটা কোশ্চেন তো আসছে কোনটা বলছিলাম, সাইটোকাইনস, আর আরেকটা কোশ্চেন আসছে সেকেন্ড লাইন ডিফেন্স। এই বছর এই যে আপনাদের গতবারের কোশ্চেন, এখানে একটা ইয়া দিতে মার্ক দিতে ভুলে গেছি, অ্যান্টিবডি পড়তে হবে 100%। হাইপার সেনসিটিভিটি এক্সাম্পল, আপনি ক্যারেক্টারিস্টিক কিছুই পড়া লাগবে না, আপনি এক্সাম্পলটা 100% পড়বেন। বিশেষ করে ওই 1 2 ওই প্রথম দিকে 2 3 2 3টা আমরা সবসময় ভুলে যাই। একটা সোজা 2 3 আমরা সবসময় মানে ভুল করি। টিউমার অ্যান্টিজেন, টিউমার মার্কার, যদি টিউমার মার্কার এখানে আমার লেখা উচিত হয় সেটা অবশ্যই নিউপ্লাসিয়া থেকে পড়বেন। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি গ্রাফ, এই পেজে সব ভালো করে পড়বেন। আর এই পেজে সেকেন্ড লাইন ডিফেন্স যেহেতু আসছে, এটা সোজা সেকেন্ড লাইন ডিফেন্স, অ্যান্টিবডি, হাইপার সেনসিটিভিটি এক্সাম্পল, টিউমার অ্যান্টিজেন, টিউমার মার্কার, টিউমার অ্যান্টিজেন, এই কথাটা আপনারা জেনারেল প্যাথোলজিতেও পাবেন। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি, প্রাইমারি সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি গ্রাফ, জাস্ট যা যা লিখছি পয়েন্ট ধরে ধরে টিক দিয়ে দিয়ে পড়বেন। নেক্সট আসি নিউপ্লাসিয়া।
তাইলে গেল। এরপর আমরা যখন প্যাথোলজি জেনারেল প্যাথোলজি পড়তে বসবো, প্রথমে ১ নাম্বার থাকবে কোনটা? নিউপ্লাসিয়া। কোনো কথা নাই, নিউপ্লাসিয়া। টিউমার মার্কার। এই যে টেবিল নাম্বার ৭.১২ তে পাবেন। মানে এটার কোনো মাপ নাই। হেপাটোসেলুলার কার্সিনোমা আলাদা করে লিখছি কারণ এটা আসছিল। ঠিক আছে? এজন্য হেপাটোসেলুলার কার্সিনোমাটা লিখছি। টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। হেপাটোসেলুলার কার্সিনোমাতে আনসার কি হবে? আলফা ফিটোপ্রোটিন। ঠিক আছে? টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। লিম্ফ্যানজাইটিস কার্সিনোমেটোসিস। এখানে ১০০ টার উপরে দিবেন এখানে ইনফিনিটি। হ্যাঁ, লিম্ফ্যানজাইটিস কার্সিনোমেটোসিস কি যে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আজকেই সার্চ দিবেন রেডিওপিডিয়াতে। রেডিওপিডিয়ার প্রত্যেকটা কথা আপনি রিলাই করতে পারেন। এখানে আজকেই সার্চ দিবেন যে লিম্ফ্যানজাইটিস কার্সিনোমেটোসিস কোন ক্যান্সারে পাওয়া যায়। ইন হুইচ ক্যান্সার উই ক্যান ফাইন্ড আউট লিম্ফ্যানজাইটিস কার্সিনোমেটোসিস। সব চলে আসবে, মুখস্থ করবেন। শুধু ক্যান্সারগুলোর নাম। লিম্ফ্যানজাইটিস কার্সিনোমেটোসিস এর কোন ক্যান্সারে পাওয়া যায় মুখস্থ করবেন। ম্যালিগন্যান্ট টিউমার ইন চিলড্রেন। মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার ইন চিলড্রেন কি? সোজা। লিউকেমিয়া। লিউকেমিয়া। লিউকেমিয়া, ঠিক আছে? লিউকেমিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে নিউরোব্লাস্টোমা, ঠিক আছে? নিউরোব্লাস্টোমা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, তাহলে লিউকেমিয়া। তাহলে মোস্ট কমন ক্যান্সার রিলেটেড টু রেডিয়েশন এটা বলে যান। লিউকেমিয়া আপু। লিউকেমিয়া, ঠিক আছে? কারণ আপনি নিজেই বলছেন রেডিও সেনসিটিভ অর্গান মোস্ট কমনলি কোনটা? বলছেন না একটু আগে যে মোস্ট কমন রেডিও সেনসিটিভ অর্গান কোনটা? বোন ম্যারো। তাহলে লিউকেমিয়া হচ্ছে মোস্ট কমন রেডিয়েশন ইনডিউসড কার্সিনোমা। এরপর আসে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ফর নিউপ্লাসিয়া। আর্সেনিক দাগাইছি কারণ আর্সেনিক থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে? আর্সেনিক থেকে কোশ্চেনটা ছিল এরকম যে মানে একটা পেশেন্টের কি যেন একটা কোশ্চেন, মানে একদম সোজা, মানে কঠিন কিছু না। তাহলে আর্সেনিক আলাদা করে লিখছি কারণ আর্সেনিক থেকে কোশ্চেন আসছে। প্রাইমারি টিউমার ইনভলভিং দ্য বোন। কর্ডোমা দাগাইছি কারণ এটা আপনারা ভুল করেন। কর্ডোমা ইজ এ প্রাইমারি টিউমার। মেটাস্টেসিস ব্রেইন দাগাইছি কারণ ব্রেইন আসছে। কিন্তু আরে শব্দ করে ব্রেন দাগাইছি কারণ ব্রেন হচ্ছে আসছে, হ্যাঁ? বাট তার মানে হচ্ছে মেটাস্টেসিস অন্যগুলো কি পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট নিউপ্লাজম পারেন। সেল ইনজুরি অ্যাডাপ্টেশন কিচ্ছু বাদ যাবে না, কিচ্ছু বাদ যাবে না একটা শিশু। এটা একদম ভালো করে আপনাকে পড়তে হবে হোল টপিক। হিলিং, রিপেয়ার, হিমোডাইনামিক্স, গ্রানুলেশন টিস্যু দিয়ে শুরু করবেন। কারণ এই গ্রানুলেশন টিস্যু স্যারদের খুবই পছন্দ। তারপর কিলয়েড এবং হাইপারট্রফিক স্কার, এম্বোলিজম। এম্বোলিজম থেকে কি আসে জানেন? এম্বোলিজম থেকে আমাদের পরীক্ষায় আসে হচ্ছে সিনারিও বেসড কোশ্চেন, যে একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তার কি এম্বোলিজম হতে পারে বলেন? পালমোনারি আপু। আর কিছু? ফ্যাট এম্বলিজম। ফ্যাট এম্বোলিজম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? এরকম সিনারিও বেসড আছে। জাস্ট মাথাটা ঠান্ডা রাখবেন, একটু পড়ালেখা করে দেখবেন আপনারা এবার আপনাদের পার্ট 1 সবারই হয়ে যাবে। এখন কিন্তু পার্ট 1 হওয়া কিন্তু ইজি। ঠিক আছে? কারণ আপনাকে অ্যাজ এ হোল পড়তে হয়, তাই না? কঠিনও আছে যে সব পড়া একসাথে মাথায় নিয়ে যাওয়াটা তো আসলে কঠিন। কিন্তু একটু পড়ালেখা করে দেখবেন ইনশাআল্লাহ সবারই হয়ে যাবে। ইনফ্রাকশন নিয়ে এবার পরীক্ষা আসছে। জাস্ট এই যে আপনারা আগের বছর কোশ্চেন সলভ করেন, দেখবেন যে হোয়াইট মানে রেড কি হোয়াইট কোন একটা আসছিল, এই ইনফ্রাকশন থেকে এবার কোশ্চেন আসছে। হাইপারএমিয়া, কনজেশন, ইডিমা, শকের মধ্যে সেপটিক শক 100%। আচ্ছা, এটা ওই দিক থেকে এখানে চলে আসছে। এটা নিউপ্লাসিয়ারই একটা অংশ ছিল। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, ওই যে টিউমার মার্কটা যত ভালো করে পড়বেন ঠিক সেরকম প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম পড়বেন। কুশিং সিনড্রোম আলাদা করে লিখছি, হাইপারক্যালসিমিয়া, কারণ এগুলো থেকে কোশ্চেন আসছিল। সেলফ রিগ্রেসিং ম্যালিগন্যান্সি সেপ্টেম্বরে আসছে, সেপ্টেম্বর 2021 এ আসছে, জানুয়ারি 2022 তে আসছে, তারপর যে 23 তে আসছে। সেলফ রিগ্রেসিং ম্যালিগন্যান্সি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন এটাও খুব ইম্পর্টেন্ট। লোকাল ম্যালিগন্যান্ট টিউমার, এই টপিকগুলো দাগায় পড়বেন। P53 ডিটেইলস পড়বেন। স্কোয়ামাসের কার্সিনোমা, এবার তো কোনটা আসছে বলেন তো? বেসাল সেল কার্সিনোমা। ইয়েস, এবার কিন্তু বেসাল সেল কার্সিনোমা পরীক্ষা আসছিল। ম্যালিগন্যান্ট মেলানোমা, এই ম্যালিগন্যান্ট মেলানোমা কিন্তু ব্রেইনে যায়, জানেন তো? তাহলে কোন স্কিন ক্যান্সার ব্রেইনে ট্রান্সমিট করে জানেন? মেটাস্টেসিস হয়, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে ডিফারেন্স করবেন যে কোনটা সবচেয়ে খারাপ। রেডিও এন্ড কেমো সেনসিটিভিটিস অফ দ্য কমন নিউপ্লাজম। এবার আসেন জেনারেল প্যাথোলজি। ঠিক আছে? এখান থেকে আসলে অ্যাট্রফি, আপু ওই যে সেলফ রিগ্রেসিং ম্যালিগন্যান্সিটা কোথায় থেকে এটা পড়বো? এটা জাস্ট নিউপ্লাসিয়া চ্যাপ্টারটাতে আছে। একটা চার্ট দেওয়া আছে আচ্ছা। হাতের ডান দিকে, দেখবেন একটা চার্ট দেওয়া আছে। জেনারেল প্যাথোলজি থেকে এই যে বোল্ড করা জিনিসগুলো অবশ্যই পড়বেন। রবিনসে দেখবেন কিছু জিনিস আছে বোল্ড করা। ঠিক আছে? এই বোল্ড করা লাইনগুলো অবশ্যই পড়বেন। অ্যাট্রফি কি, নেক্রোসিস, নিউক্লিয়ার চেঞ্জ, লিম্ফেটিক নেক্রোসিস, এগুলো দাগাইছি কারণ এগুলো আসছে। হলমার্ক কি, নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসের মধ্যে পার্থক্য, ফ্যাটি চেঞ্জ ইন লিভার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা কজ আসে। আচ্ছা, প্রো কোলাজেন টু কোলাজেন এসেনশিয়াল ফ্যাক্টর কি? অবশ্যই এটা কি ভিটামিন সি, বুঝছেন? এটা কিন্তু পরীক্ষা আসে। প্রো কোলাজেন থেকে কোলাজেন হইতে কোন ভিটামিনটা লাগে? ভিটামিন সি। থ্রোম্বোসিস খুব ইম্পর্টেন্ট, হাই এবং লো রিস্ক ফ্যাক্টর। দেখবেন একটা চার্ট আছে থ্রোম্বোসিসের, খুব ইম্পর্টেন্ট। ডিআইসি তো আগেও দিছি। উন্ড হিলিং, লোকাল এবং সিস্টেমিক আলাদা করে পড়বেন। সেল ইনজুরি কিছুই না। অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্রি রেডিক্যাল, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন এন্ড ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। এটা যে কত ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো না। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। মেটাস্টেটিক ক্যালসিফিকেশন আর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কোথায় কোনটা হয়? জায়ান্ট সেল, কিছু ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল আছে, কিছু প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল আছে। কিন্তু এটা যদি আপনারা রবিনসে না পান, শীটে না পান, এটা খালিক সালের বইতে আছে। এবার আসেন ইনফ্লামেশন। 100% পড়বেন কি? সেলস অফ অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেশন। এই বছরও আসছে সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন আসছে। ইভেন কোশ্চেনটা তো খুবই ইজি। ঠিক আছে? যেমন সেলস অফ অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশন কিন্তু খুবই ইজি কোশ্চেন, তাও পরীক্ষায় আমরা ভুলে ফেলি। ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন, কেমোটেকটিক এজেন্ট, ফ্যাগোসাইটোসিস। 100% আরো কিছু জিনিস পড়বেন, সেটা হচ্ছে কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফ্লামেশন। এদের অ্যাকশনগুলো পড়তে হবে। ঠিক আছে? দেখবেন যে কোনটা কি করে। ঠিক আছে? সেরোটোনিন কি করে, হিস্টামিন কি করে, সিআরপি খুবই ভালো করে পড়তে হবে। কিছু রেস্ট হয়, কিছু রেস্ট হয় না। এপিথেলিয়েড সেল অ্যাকিউট ফেজ প্রোটিন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এর সাথে আমি মোটামুটি মানে আপনাদের 3 নাম্বার পেপারে যে টপিক আসতে পারে মোটামুটি আমি কভার করছি। কিছু বাকি আছে কিনা? তাহলে আমি যদি একবার আপনাদেরকে সামারি করি, সেটা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি থেকে আমরা যেটা করব, সিস্টেমিক প্যাথোলজি যেটা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি থেকে আমরা 3টা শীট ভালো করে পড়ব। ঠিক আছে? আর আজকে যে টপিকগুলো বলছি সেগুলো প্রথমে ইম্পর্টেন্স দিয়ে পড়ব। সিস্টেমিক প্যাথোলজি 3টা শীট পড়ার পরে আমরা চলে যাব মাইক্রোবায়োলজি। ফিজিওলজি আমরা পরে পড়ব। মাইক্রোবায়োলজিতে আমাদের টার্গেট থাকবে বড় ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট পড়া। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা যতগুলো চার্ট আছে চার্টগুলো পড়ে ফেলবো। সিস্টেমিক মাইক্রোবায়োলজি পড়ার পরে আমরা আলাদা করে পড়বো ইমিউনোলজি। যেহেতু ইমিউনোলজি থেকে আমাদের কোশ্চেন আসে আলাদা করে বলে দিছে, তো ইমিউনোলজি থেকে আমি মানে চেষ্টা করব মোস্ট অফ দ্য টপিক পড়ে যাওয়া। ইমিউনোলজি এবং জেনেটিক্স এই দুটো থেকে কোশ্চেন মাস্ট আসবে। আপনি গিয়ে আমার কথা আপনি মনে করেন, আমি বললাম আপনারা যারা আজকে প্রেজেন্ট আছেন সবাই দেখবেন ইমিউনোলজি এবং জেনেটিক্স থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে? নাহলে এই কোশ্চেন কোনো হবেই না।
এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে মাইক্রো পড়ার পর চলে যাবেন হচ্ছে কোথায়, যাবেন হচ্ছে জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজিতে প্রথম পড়তেই বসবেন নিউপ্লাসিয়া দিয়ে। নিউপ্লাসিয়াটা পড়ার পরে আপনি পড়বেন হচ্ছে সেল ইনজুরি, কিচ্ছু বাদ যাবে না। সেল ইনজুরি থেকে প্রতি বছর বিশেষ করে ইনজুরি যে রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল ইনজুরি যে চারটা আছে, তাই না? যে কোনটাতে প্রোটিন লাইসিস হয়, কোনটাতে ফ্যাট লাইসিস হয়, আছে না? আপনারা জানেন এটিপি প্রোডাকশন বন্ধ হয়ে যায়, হাবিজাবি আছে একটা চার্ট, এটা যে কত ইম্পর্টেন্ট এটা পড়বেন। মানে এই সেল ইনজুরি থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। সেল ইনজুরি পড়ার পর পড়বেন হচ্ছে ইনফ্লামেশন, তারপর হচ্ছে উন্ড হিলিং এর চ্যাপ্টারটা। এরপর আপনি চলে আসবেন জেনেটিক্স। জেনেটিক্স থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, নাকি পুরো শীতের কিচ্ছু না। ডমিন্যান্ট রিসেসিভ এই থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এক্সাম্পল, ক্যারেক্টারিস্টিক্স, এরপর বার বডি পড়বেন, ডিটেইলস পড়বেন, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এই দুটো ডিটেইলস পড়ে, ঠিক আছে? বাকিগুলো ডিটেইলস পড়া লাগবে না। এর পেটাও, এডওয়ার্ড, এগুলো তো ডিটেইলস পড়া দরকার নেই। যা পড়ছেন পড়ছেন। এখন এই লাস্ট মিনিটে সব পড়তে গেলে হবে না। এরপর আসেন চলে যাবেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি কিন্তু আমি বলি নাই। বায়োকেমিস্ট্রি থেকে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে সাইকেলগুলো, যেগুলো বড় বড় সাইকেল আছে, যেমন টিসিএ সাইকেল। কেন টিসিএ বলছি? কারণ টিসিএ পরীক্ষা আসছে। টিসিএ সাইকেলটা একটু পড়িয়েন, হ্যাঁ? এত দরকার নাই, মানে এত কোন কোন স্টেপগুলো পার করে এগুলো জানার দরকার নেই। জাস্ট দেখবেন যতগুলো লাইন দেওয়া আছে, টিসিএ সাইকেল কোথায় হয়, এই জিনিসগুলো। টিসিএ, গ্লাইকোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস। এইচএমপি শান্ট একটা আছে, তাই না? এইচএমপি শান্ট। এই তিনটা জাস্ট উপরের ডিটেইলসটা, ভিতরে না, ভিতরের স্টেপগুলো আমার দরকার নেই। আসলো আমি পারলাম না, আমার তো সব পারতে হবে না, তাই না? গেল। আর ফিজিওলজি থেকে আমি 1 নম্বরে পড়বো হচ্ছে ব্লাড। কারণ আমাকে বলে দিয়েছে আপনার ব্লাড থেকে কোশ্চেন আসবে। আমি 1 নম্বরে অন্যগুলো পড়ে তো লাভ নাই। 1 নম্বরে পড়বো ব্লাড, তারপর এন্ডোক্রাইন, তারপর হচ্ছে রেনাল, এসিড বেস। এসিড বেস থেকে কিন্তু প্রশ্ন এবারও আসছে, আমি আবার বলতেছি আপনাদেরকে, ঠিক আছে? বলার পর যদি না পারেন তাহলে কিন্তু খবর আছে, সবাই বাসায় গিয়ে মাই দিয়ে আসবো। এসিড বেস, লাস্ট হচ্ছে বডি ফ্লুইড, ঠিক আছে? তাহলে সবার জন্য শুভকামনা, সবাই ভালো করে পরীক্ষা দিবেন। সে তার আপু, সাথে হ্যাঁ ওই যে বলেন। এখন যে আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছেন এটা গ্রুপে দিয়ে দিবেন না? এটা গ্রুপে মনে হয় দেয়া যাবে না। এই আপনারা তো তুলে নিছেন, তাই না? ছবি তুলে নিছেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এটা আপু একটু ফার্মাকোলজি কি পড়তে হবে? না, না, ফার্মা না, আপু না, নো, ব্লাড নো। ভেসেল আচ্ছা, থেকে কোষ কমানোর জন্য কোনটা বললেন? আচ্ছা এটা আপনারা হেমানজিওমা দিয়েন, বুঝছেন? হেমানজিওমাই দিয়েন। দেখলাম যে স্যার যদিও এটা ম্যালিগন্যান্সি বলছে, ঠিক আছে? এটা আসলে বিনাইনটাই চাইছে, বুঝছেন? ওই হেমানজিওমাই দিয়ে আইছেন। আপু ওই যে লাস্টে যে পাথওয়ে গুলো বললেন ওগুলো থেকে কি মেইনলি ফাংশন পড়বো? হ্যাঁ, ফাংশন পড়বেন। আর এটা কোথায় হয়, বুঝছেন? আচ্ছা কোথায় হয়, ঠিক আছে? এটা রেট লিমিটিং এনজাইম কে, জাস্ট এগুলো মানে আপনি স্টেপ করতে যাবেন না, হ্যাঁ? যেহেতু এটা আচ্ছা প্লাস মাইনাস কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। আপু, হেমাটোলজি নিয়ে যদি একটু বলতেন। হেমাটোলজি। হ্যাঁ, হেমাটোলজি তো বলছি না যে ব্লাডে বলছি এই যে এগুলো পড়বেন। হেমাটোলজি থেকে বেশিরভাগই হচ্ছে কোশ্চেন আসে হচ্ছে সিনারিও বেসড, ঠিক আছে? তো হেমাটোলজি থেকে সিনারিও তৈরি করে পড়বেন যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার হচ্ছে থ্যালাসেমিয়া, সিনারিওটাকে চিন্তা করেন কি কি হতে পারে, আয়রন কি হবে, ফেরিটিন কেমন থাকবে, এভাবে সিনারিও চিন্তা করে পড়বেন, ঠিক আছে? ব্লাড পিকচারটা চিন্তা করে পড়বেন। আর আরেকটা জিনিস আপনাকে বলতে বলি নাই, সেটা হচ্ছে বায়োস্টেট। বায়োস্টেট থেকে কোশ্চেন কিন্তু গতবার আসে নাই, গতবার দেখি নাই। আর আগেরবারে মনে হয় আসছে। সো বায়োস্টেট হচ্ছে প্লাস মাইনাস। এখন বায়োস্টেট আপনারা একদম না পড়ে যাবেন এটা বলব না। এট লিস্ট ওই যে কিছু জিনিস, জাস্ট কয়েকটা গ্রোথ জিনিস যেগুলো কোশ্চেন আসছে, আপনারা যদি কোশ্চেন সলভ করেন যারা, তারা দেখবেন যে কিছু জিনিস কিন্তু আসে, ঠিক আছে? গ্রোথ জিনিসগুলো একটু পড়ে যান, ঠিক আছে? বায়োস্টেট নিয়ে আমি অত ডিটেইলস বলতেছি না, কারণ বায়োস্টেট থেকে কোশ্চেন প্লাস মাইনাস। খুব একটা প্যারা নিয়েন না বায়োস্টেট নিয়ে। ওই একটা দুইটা কোশ্চেন, বড় তো 3টা। আমি কোনদিন 3টার বেশি বায়োস্টেট থেকে কোশ্চেন আসতে দেখি নাই। 3টাও মনে হয় যেবার আসছে সেবার মানে সেটা তখন ছিল যে পেপার 1 2 3 ভাগ ছিল তখন, ঠিক আছে? বায়োস্টেট আপনারা প্যারা নিয়ে না, আপনারা বেশিরভাগ এমফেসিস দেন এইসব জেনারেল টপিকগুলোর উপরে। তো সবার জন্য শুভকামনা। আপু আসসালাম। আপু, হ্যাঁ, আরেকটা জিনিস, প্রোস্টেট আর টেস্টিকটা কোথা থেকে পড়তে বলছিলেন? সিস্টেমিক প্যাথোলজি থেকে আচ্ছা সে আচ্ছা। পেজে আছে। আপু প্রথম দিকে স্লাইডগুলো একটু যদি দেখাতে, আমি আমার একটু দেরি হয়েছে ক্লাস জয়েন করতে। আচ্ছা, যেটা হচ্ছে প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলবেন পেপার আরেকবার 2 বলুন যেন। আপনারা কেউ যাবেন না। পেপার 2 আর হচ্ছে পেপার 1 কিন্তু মানে পেপার বলবো না, মানে আরো দুজন স্পিকার কিন্তু আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুমাইরা ফাতানিকা। আজকে হচ্ছে কি আমরা পরীক্ষার আগে আমাদের যে কিছু টিপস বা ট্রিক্স যেগুলো আমাদের হেল্প করতে পারে পরীক্ষার এই কঠিন পরীক্ষার প্রস্তুতি একটু সহজ করতে পারে, সেটাই হচ্ছে কি করব। তো এখানে হচ্ছে কি আমাদের আচ্ছা পার্টিসিপেশন অনেকজন আছে। আচ্ছা, তো আমি হচ্ছে এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে অ্যানাটমিটা নিয়ে। পেপার 1 বা এখন তো আর পেপার 1 নাই, সেহেতু হচ্ছে কি অ্যানাটমিটা নিয়ে আলোচনা করব যে কিভাবে অ্যানাটমির যে প্রিপারেশন বা অ্যানাটমি পড়াশোনাটা আপনারা কিভাবে গুছাবেন। আচ্ছা, এখন যেটা হলো সেটা হচ্ছে কি অ্যানাটমি। এতক্ষণ তো হচ্ছে ডক্টর ফারহানা সিস্টেমিক প্যাথো বা পেপার 3 নিয়ে কথা বলে গেছেন। অ্যানাটমি যেটা সেটা হচ্ছে কি আপনাদের অলরেডি আচ্ছা অ্যানাটমিটা বলার আগে আপনাদের একটু জেনে নিতে চাই যে পরীক্ষা কয়টা কোশ্চেন আসে বা কি এরকম আসে সেটা কি আপনারা জানেন কিনা, কিভাবে হচ্ছে কি গোল্লা ভরাট করতে হয় বা এই ধরনের কোনো নলেজ আছে কিনা, আমি কি বলবো মানে আমাকে বলা দরকার আছে কিনা একটু জানাবেন, একটু বলে দেন। আচ্ছা, আমাদের তো 4 ঘন্টা পরীক্ষা, ঠিক আছে? আমাদের 4 ঘন্টা পরীক্ষা, প্রশ্ন থাকবে হচ্ছে গিয়ে 150টা। 50টা থাকবে অ্যানাটমি থেকে, 50টা থাকবে রেডিওফিজিক্স থেকে, আর 50টা থাকবে হচ্ছে গিয়ে ফার্মাকোলজি ছাড়া বাদ বাকি সবগুলো থেকে, ঠিক আছে? আর ফিজিওলজি যেটা সেটা তো হচ্ছে গিয়ে আমাদের ওভাবে বাদ দিলেও দেখা যায় যে কিছু কিছু কোশ্চেন হচ্ছে গিয়ে ফিজিওলজি রিলেটেড, প্যাথোলজি রিলেটেড অথবা সিস্টেমিক প্যাথোলজি রিলেটেড এই ধরনের হয় আর কি। তো এই নিয়ে হচ্ছে আমাদের 150টা কোশ্চেন। 150টা কোশ্চেনের মধ্যে আমাদের 25টা মানে অ্যানাটমি যদি বলি 25টা হচ্ছে গিয়ে সিঙ্গেল বেস, 25টা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ থাকবে হচ্ছে 5টা স্টেম। 5টা স্টেমে হচ্ছে গিয়ে এক একটা স্টেমে 0.4 করে 2 করে এবং সিঙ্গেল বেসে হচ্ছে গিয়ে আমাদের 2 করে। তো এগুলো হচ্ছে আমাদের 150টা প্রশ্ন, নাম্বার থাকবে হচ্ছে 300 2 করে এবং হচ্ছে পাস মার্ক আমাদের 210। আগে যেমন প্রত্যেকটা পেপারে আলাদা করে পাস করতে হতো, সেটা এখন দরকার নেই, এখন 210 পেলে আপনারা পাস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে আমাদের সময়সীমা 4 ঘন্টা। এফসিপিএস এ দেখা যায় পরীক্ষাতে আপনারা সময় পাবেন, ঠিক আছে? এজন্য পরীক্ষার সময় খুব ঠান্ডা মাথায় আমরা পরীক্ষাটা দিব। আর যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ওখানে আপনারা রেসিডেন্সির মতো না, আপনারা পেন্সিল দিয়ে গোল্লা ভরাট করতে পারবেন। এখন হচ্ছে কি যখন আপনারা যাবেন প্রথমেই যেহেতু 4 ঘন্টা পরীক্ষা একদিনেই হবে, সেহেতু আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট থাকবে যে
পরীক্ষার দিন ঠান্ডা মাথায় পড়বেন, কারণ পরীক্ষার দিন সবকিছু দেখে যাওয়া সম্ভব না। ঠিক আছে, পরীক্ষার দিন ঠান্ডা মাথায় নাস্তা করে চাটা খেয়ে আগের দিন বেশিক্ষণ রাত পর্যন্ত জাগবেন না, না জেগে সুন্দর মতো সকালে, কারণ আপনি যা পছন্দ করছেন আগের দিন আর কি দেখবেন, তাই না? এই জন্য হচ্ছে আগের দিন রাতে বেশিক্ষণ না মানে রাত জাগবেন না, তাড়াতাড়ি ঘুমাই যাবেন, ওখান থেকে উঠে সকালবেলা উঠে ঠান্ডা মতো হচ্ছে গিয়ে নাস্তা টাস্তা করে যে জিনিসগুলো একদম ইনফিনিটি সেগুলো জাস্ট চোখ বুলাই যাবে। ঠিক আছে, ওগুলো আপনার মনে নাই কি মনে আছে এগুলো দেখার কোনো দরকার নাই, আপনি জাস্ট হচ্ছে গিয়ে পৃষ্ঠা উল্টাই যাবেন যা আছে কপালে। ঠিক আছে, এটা একটা। এরপরে যেটা করবেন সেখানে হচ্ছে গিয়ে একটু আগে চলে যাবেন, যেহেতু মহাখালীতে একটু জ্যাম থাকে সবসময়, একটু আগে চলে যাবেন। সিট পেতে অত বেশি সমস্যা হয় না, কারণ হচ্ছে বিসিপিএস একটু অর্গানাইজ, তো এই জন্য হচ্ছে সিট পেতে অত বেশি সমস্যা হয় না, হয় বি ব্লকে পড়ে না সি ব্লকে পড়ে, এখন তো এই ব্লকটা কাজ চলতেছে। হ্যাঁ, তো ওগুলো অত বেশি সমস্যা হয় না, কিন্তু তারপর আগে চলে যাবেন। ঠিক আছে, আগে চলে যাবেন। আর সাথে যেটা সেটা হচ্ছে গিয়ে নিতে পারবেন যেটা মোবাইল তো এলাও না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নিচে জমা দিয়ে যাওয়া যায়, বা হচ্ছে কারো কাছে দিয়ে গেলে ভালো হয়। শুধু অ্যাডমিট কার্ডটা নিতে পারবেন, ক্লিয়ার হচ্ছে গিয়ে পেন্সিল বক্স নিতে পারবেন, এছাড়া অন্য কোনো কিছু নিতে পারবেন। পানি হচ্ছে গিয়ে সাথে নিতে পারবেন, অথবা ওখানে গেলে পানি আপনাকে দিবে, পানি প্রোভাইড করবে। ঠিক আছে, এই গেল হচ্ছে গিয়ে পরীক্ষার আগের প্রস্তুতি, মানে পরীক্ষার দিনের প্রস্তুতি আর কি বলবো যেটা, এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কি অনেক সময় আমরা দেখছি যে মানে নার্ভাসনেসের জন্য, তারপর তাড়াহুড়ার জন্য, হ্যাঁ, দেখা যায় কি যে খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও মাথা কাজ না করার কারণে, কারণ ঘুম একটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন আপনি যখন হচ্ছে ঘুম ঠিকঠাক মতো হবে, আপনি অনেক কিছু মানে ধরেন আগে পড়েন নাই, অনেক দিন ধরে পড়ছেন, সেটা দেখবেন পরীক্ষার সময় মনে করতে পারতেছেন। কিন্তু যদি আপনার ঘুম না হয়, তাহলে দেখবেন আপনি হচ্ছে নর্মাল ইয়াগুলো নিতে পারছেন না। একটা আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে এই জন্য ঘুমটা খুব ইম্পর্টেন্ট। যখন হচ্ছে আপনার সুন্দর মতো ঘুম হবে, দেখবেন রেডিও ফিজিক্সের যে কিছু কোয়েশ্চেন যেগুলো একটু মনে করতে হয়, যে কেভিপি পারলে বা এই ধরনের বা সিস্টেমিক প্যাথো বা যে কোনো কিছু প্যাথোলজি বা অ্যানাটমি বলে, সেগুলো হচ্ছে মাথা ঠান্ডা রাখলে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি সব কোয়েশ্চেন আপনারা কিন্তু কমন পাবেন, এটা কিন্তু মাথায় নিয়ে যাবেন না। যদি প্রশ্নটা খুলে দেখেন যে হচ্ছে কি আপনাদের প্রথম কয়েকটা কোয়েশ্চেন কমন পাচ্ছেন না ধরে, ঠিক আছে, তাহলে তখন কি করবেন? তখন মাথা গরম করবেন না। কি করে যাবেন? যে প্রশ্নটা থাকবে সেটা পড়বেন। যদি কয়েকটা স্টেম যে একদম শিওর থাকে যে আপনি এটাতে ট্রু এটা ফলস, সেটা দিয়ে দিবেন। বাকি স্টেমগুলো যেহেতু পেন্সিল দিয়ে আপনি যেটা মনে হচ্ছে এখন দিয়ে দিই, পেন্সিল দিয়ে গোল্লাটা ভরাট করে আসবেন, সাথে প্রশ্নের ছোট্ট করে একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবেন যে এই প্রশ্নটাতে আমার ঝামেলা, বাট এটাতে আপনি বেশি সময় নেবেন না। আপনি কন্টিনিউ করে যাবেন, যে কোয়েশ্চেনগুলো আপনি হচ্ছে পাচ্ছেন সেগুলো সুন্দর মতো কোয়েশ্চেনে কোথাও, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা কমন কোয়েশ্চেন পারলে দেখলেন সেটা হচ্ছে সরাসরি টুসটুর দাগা দিবেন না, ওখানে প্রশ্নের পরে যেটা দেখবেন যে প্রশ্নটা প্রথমে খুব ঠান্ডা মাথায় পড়বেন, পরে ওখানে কোথাও আনলাইকলি মানে ফলস যে অ্যান্সার গুলো সেগুলোই চাচ্ছে ওনারা, ফলস যে জিনিসগুলো সেগুলি ট্রু হবে। তারপরে কোথাও হচ্ছে কি আমার ধরেন মানে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই যে আনলাইকলি যদি থাকে, যদি ফলস থাকে বা উইচ আর নট ইনকারেক্ট, এগুলো থাকলে তো আপনারা আল্লাহর রহমতে পারবেন। আনলাইকলি অথবা এক্সেপ্ট, এই কথাগুলো অবশ্যই খেয়াল করবেন, এক্সেপ্ট আনলাইকলি বলা আছে কিনা। যদি এই ধরনের কথা চায় তাহলে প্রশ্নে হচ্ছে কি ফলসের অ্যান্সারটা চাচ্ছে গেল। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কি করবেন? ধরেন আপনি, আমার পরীক্ষার সময় দেখা গিয়েছিল যে হচ্ছে আমি স্পেশাল রেসিডেন্সি পরীক্ষার সময় দেখেছিলাম প্রথম 2 পেজের প্রশ্ন আমি তেমন পারতেছি না, হ্যাঁ, মানে কমন কোয়েশ্চেন আসে না এই ধরনের। তখন আমি কি করছিলাম? তখন আমি গোলা ভরাট করে গেছি, একটু দাগ দিয়ে প্রশ্নের ছোট্ট করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখছি, দাগ দিয়ে পরে চলে গেছি। বাকি যেগুলো আমি পারছি আমার একদম কমন, সেগুলোতে আমি সময় নিই নাই, সেগুলোতে আমি ঠান্ডা মাথায় দেখে এ বি সি সুন্দর মতো দাগাচ্ছে কিনা সেগুলো আমি দিয়ে গেছি। এরপরে হচ্ছে কি যখন আমাদের এফসিপিএস কিন্তু সময় পাওয়া যায়, হ্যাঁ, তারপরে যখন আমার যেগুলো সমস্যা ছিল সেগুলো আমি আবার রিপিট করি এসে, তারপরে একটু ধরেন হচ্ছে গিয়ে খুঁজে বের করবেন যে কোন অ্যান্সার গুলো ফলস। যদি সিঙ্গেল বেজের ক্ষেত্রে আপনি অ্যান্সার করতে যাচ্ছেন, সিঙ্গেল বেজ আপনি জানেন না কোনটা, তাহলে কোন প্রশ্নগুলো ফলস সেগুলো আগে হচ্ছে কি দেখবেন। এরপরে হচ্ছে গিয়ে যেটা আপনি দেখবেন দুইটা স্টেম বা তিনটা স্টেমের মধ্যে ঝামেলা হচ্ছে, সেই স্টেম গুলো হচ্ছে কি একটু ধরেন চিন্তা, যেমন অ্যানাটমিক ক্ষেত্রে আমি যেটা করছি, পরীক্ষার ইয়াতে তো লেখা যায় না, ওই আমাদের যে রোল নাম্বারের ইয়া থাকে সেটার মধ্যে আমি ছবি আঁকছি, ছবি এঁকে আমি হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আমার ধরেন ইন্টারনাল ক্যাপসুল, বা হচ্ছে এটা আমার প্যানক্রিয়াসের পাশে হচ্ছে গিয়ে, কারণ আমার পরীক্ষার সময় খুবই ঝামেলা লাগতেছিল কোনটা মিডিয়াল কোনটা ল্যাটারাল এই ধরনের, হ্যাঁ। তখন আমি ছোট করে ছবি এঁকে আমি ওটা ওভাবে করছি। তো এই জিনিসটা আপনারা করতে পারেন, ঠিক আছে। আর কোয়েশ্চেন কোনো কিছু ইয়ার মধ্যে লিখবেন না, আর কথা বলবেন না, কারণ ওখানে যারা থাকেন তারা হচ্ছে গিয়ে আপনার মানে খুবই ইগল সাই বলবো, দূর থেকে আপনি দেখবে যে হচ্ছে গিয়ে আপনি কোনো প্রশ্ন কি লিখে ফেলতেছেন কিনা, হ্যাঁ, মানে অ্যাডমিট কার্ডের মধ্যে এগুলো যদি লিখেন তাহলে কিন্তু দুইবার পরীক্ষা দিতে পারবেন না। তো এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকবেন। ওকে, এখন আমরা হচ্ছে অ্যানাটমি কিভাবে মানে মোটামুটি পরীক্ষার যে রুলস এন্ড রেগুলেশন এটা, ঠিক আছে। আগে হচ্ছে একটা পানি নিয়ে নেবেন, ঢোকার আগে পানি নিয়ে নেবেন, তাহলে হচ্ছে গিয়ে পরীক্ষার সময় আর আপনার ইয়ে হবে না। আর যে গোল্লা ভরাটের যেটা বলছিলাম, গোল্লা ভরাটের প্রথম দিকে কিছু থাকবে মানে উপরের দিকে নাম, তারপর হচ্ছে আপনার রোল নাম্বার, সেগুলো কলম দিয়ে লিখবেন। আর যে কোনো গোল্লা ভরাট হচ্ছে পেন্সিল দিয়ে, ঠিক আছে। আমি একটু পরে ধরেন এই যে হচ্ছে গিয়ে আমার উপরে যে সংখ্যাটা আমি লিখবো সেটা কলম দিয়ে লিখবো, ঠিক আছে। যখন আমার একদম যখন প্রথম আমার শীটটা পাবো, আর যে কোনো গোল্লা ভরাট হচ্ছে পেন্সিল দিয়ে, যে কোনো গোল্লা ভরাট হচ্ছে পেন্সিল দিয়ে, আর উপরে যখন সংখ্যাটা লিখবেন আপনার নাম লিখবেন সেটা হচ্ছে কলম দিয়ে লিখবেন, আর নিচে পেন্সিল দিয়ে। বুঝা গেছে এই জিনিসটা? আপু, গোলা ভরাট যেহেতু পেন্সিল দিয়ে, তাহলে কি আমরা মনে করেন কোনোটা ভুল হয়ে গেছে, পরে বুঝলাম যে ভুল লাগাইতেছি, সেক্ষেত্রে কি মুখে আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করা যাবে, এটা এসএপিএস করা যাবে। আচ্ছা। এটা এসএপিএস করা যাবে।
আরেকটা যেটা সেটা হচ্ছে এটা করলেন। আর প্রথমে যে ওনাদের কাছে ওয়েমার শিট অনেক সময় গোনা থাকে, এজন্য মাথা গরম করবে না, সুন্দর মতো জিনিসগুলো ফিল আপ করবে। আরেকটা যেটা সেটা হচ্ছে কি আমাদের গোলা ভরা যেটা আমি যেটা করছিলাম, যদিও রেসিডেন্সিতে এটা বেশি অনেকগুলো পেন্সিল নিয়ে গেছিলাম। পেন্সিল নিয়ে কারণ হচ্ছে কি ধরেন একটা পেন্সিল, কারণ এগুলো করতে করতে গোলা ভরা করতে করতে কিন্তু ভোতা হয়ে যায়, এটা কিন্তু আবার শার্প করতে কিন্তু একটা সময় লাগে। হ্যাঁ, এই জন্য আমি করছিলাম কয়েকটা পেন্সিল আমি আগেই শার্প করে রেখে দিয়েছিলাম, যেন আমার শার্প করতে যেন আমার সময়টা ওয়েস্ট না হয়। ঠিক আছে, এই জিনিসটা আপনারা করতে পারেন, আমি করছিলাম। ওকে, এখন হচ্ছে কি অ্যানাটমি, মানে পরীক্ষার প্রস্তুতি মোটামুটি এটা। ঠিক আছে, আপু পরীক্ষা দিলেন, হ্যাঁ বলেন। আপু ধরেন আমরা যেগুলো কোশ্চেন পারবো না প্রথম দিকে, ওগুলো কি আমরা প্রশ্নে মানে দাগায় রাখতে পারবো পেন্সিল দিয়ে, বা একটু গোল একদম করে রাখতে ছোট, পারবো? মানে ছোট্ট করে দাগা রাখবেন, কারণ প্রশ্ন নিয়ে নেয় অনেক সময়। অনেক হচ্ছে কি এক্সামিনার থাকে যারা হচ্ছে প্রশ্নে দাগ থাকলে খুব চিল্লাচিল্লি করে, হ্যাঁ, এবং নিয়ম নেয়। সেক্ষেত্রে কি করবেন, একটু অল্প করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবেন, পরে যখন হচ্ছে কি প্রশ্ন নিয়ে নিবে আপনি থেকে, তখন ওটা মুছে দিতে পারেন যেন, হ্যাঁ, যেন দেখলে বা অল্প করে দাগ দিয়ে রাখলে যেন ওদের ভয় চক, কারণ প্রশ্নে আর কি দাগ দেওয়ার নিয়ম নাই। তো অনেকে হচ্ছে কি এটা খুব রাগারাগি করে। তো এই জন্য একটা ছোট্ট পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবেন, পরে যদি সময় থাকে তাহলে মুছে দিলেন, আর না মুছলে অত সমস্যা নেই আসলে। এটাই। আপু আনসারের কোশ্চেন তো একই পেজেই থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ, একই একই একই। মানে আপনি তো ওয়েমার শিট আর একটা প্রশ্ন দিবে। ও আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে প্রশ্নটা পেয়েই প্রথমে অ্যান্সার করা শুরু করবেন না। প্রথমে যখন ওরা আপনি যখন সিটে যায় বসবেন, অলরেডি আপনার ওখানে ওয়েমার শিট আর হচ্ছে কি প্রশ্নটা মানে ইয়া করে দেওয়া থাকে, এফসি পেজে, হ্যাঁ। আপনি আশেপাশে দেখবেন হচ্ছে বিভিন্ন অন্যান্য মডালিটিস থাকবে। সাধারণত সিট পরে হচ্ছে গিয়ে সামনে পিছনে এপাশ ওপাশে হচ্ছে অন্য মডালিটিসে কোনাকুনি বা আরেক ইয়ার সামনে হচ্ছে আপনি রেডিওলজি পাবেন। আচ্ছা, একটা সেকেন্ড, বাতাসটা খুব ঝামেলা করতেছে। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কি প্রত্যেকটা প্রশ্ন আছে কিনা, 150টা কোয়েশ্চেন আছে কিনা সেটাকে দেখে নেবেন। প্রশ্ন ছেঁড়া আছে কিনা সেটাকে দেখে নেবেন, তারপরে হচ্ছে কি অ্যান্সার করা শুরু করবেন। আচ্ছা, এই গেল হচ্ছে পরীক্ষা রিলেটেড। এখন যেটা সেটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি অলরেডি হচ্ছে গিয়ে সহজ হিসাব। অ্যানাটমি যে আপনাদের চেকলিস্ট দেওয়া হয়েছে, এর বাইরে আপনাদের কোনো কিছু পড়ার দরকার নেই। এটা হচ্ছে গিয়ে সহজ হিসাব। হ্যাঁ, এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন আসে সেগুলো সবগুলো হয় ট্রু দিবেন, সবগুলো ফলস দিবেন। ওগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি চেকলিস্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওখানে যেগুলো ইনফিনিটি স্টার সেগুলো সবকিছু করবেন। হ্যাঁ, ওগুলো একদম ঝাঁঝরা করবেন। যদি আপনি বলেন যে আমি চেকলিস্টটা কিভাবে পড়বো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে চেকলিস্টে সবগুলো টপিকসে পড়ে যাওয়ার চেষ্টা করবে। যেগুলো ইনফিনিটি স্টার আমি কিন্তু দিয়ে দিয়েছি, ওখানে কোনটা ইনফিনিটি স্টার, সেই ইনফিনিটি স্টার গুলো কখনোই বাদ দিবেন না। আচ্ছা, একজন আপু হচ্ছে জিজ্ঞাসা করছিল ক্রেনিয়াল নার্ভ। এখন হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু বেশি সময় নেই। এখন আমাদের ফোকাস করতে হবে যে জিনিসটা আমি হচ্ছে গিয়ে আমাদের ক্লাসেও বলে দিয়েছিলাম, অ্যানাটমি রিভিউ ক্লাসেও। এখন আমাকে যেগুলো থেকে ইনফিনিটি স্টার, যেগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের বেশি দেখে যেতে হবে। ক্রেনিয়াল নার্ভ থেকে আপনাদের যে জিনিসটা হচ্ছে আমরা বলেছিলাম, ক্রেনিয়াল নার্ভ রেসিডেন্সিতে বেশি আসে আর কি, ইয়াতে দরকার নেই। ক্রেনিয়াল নার্ভে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ফেশিয়াল নার্ভটা আপনারা যে কোনটা টার্মিনাল ব্রাঞ্চ কোনটা এ ব্রাঞ্চ সেটা দেখতে পারবেন। আর যে এখানে যে বিভিন্ন এফারেন্ট ইফারেন্ট জেনারেল এফারেন্ট বা এই ফাইবারগুলো, এগুলো হচ্ছে কি শুধু নামগুলো দেখলে হয়, এগুলো রেসিডেন্সির জন্য বেশি ইম্পর্টেন্ট, এফসিপিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট। সো ক্রেনিয়াল নার্ভের মধ্যে আপনি ফেশিয়াল নার্ভ আর অপটিক নার্ভটা, তারপরে ট্রাইজেমিনাল নার্ভ, এগুলো একটু দেখে যেতে পারে। ঠিক আছে, অপটিক নার্ভ আর ফেশিয়াল নার্ভটাই বেশি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে কি ট্রাইজেমিনাল নার্ভগুলো। এছাড়া এগুলোর আলাদা আলাদা ফাংশন, তারপরে হচ্ছে কোনটা এফারেন্ট ইফারেন্ট, তারপর হচ্ছে জেনারেল বা সোমাটিক, এগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। আপনি যদি সময় থাকে আপনি একবার রিডিং করে চলে যাবেন। আচ্ছা, আরেকজন বলছিলেন যে হচ্ছে রিভিউ ক্লাসে জিজ্ঞাসা করছিলেন যে ব্রেস্ট কার্সিনোমার মধ্যে কোনটা, তখন বলছিলাম ওই যে ইনভিসিভ ডাক্টাল সেল কার্সিনোমা, ওইটাই হচ্ছে সবথেকে বাইলেটারাল কমনেস্ট ব্রেস্ট কার্সিনোমাই হচ্ছে ইনভিসিভ বা ইনফিনিটি ডাক্টাল সেল কার্সিনোমা, কারণ এগুলো ডাক দিয়ে ছড়া যায়। আর একটা যেটা হচ্ছে গিয়ে বলছিলেন যে অথিফিকেশন সেন্টারগুলো আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেটার মধ্যে আমি দিয়ে দিব, আরো কিছু কয়েকটা যে ইম্পর্টেন্ট জিনিস ওগুলো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এখন যেটা হচ্ছে এখানে অবশ্য দেখা যাচ্ছে না এগুলো, আসলে এখানে কিছু হচ্ছে কি টপিকস যে দেওয়া হয়েছে বিভিন্ন ইয়ারের আর কি দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ইয়ারটার জন্য একটু চেঞ্জ করলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। এখানে এই যে কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আপনাদের যে আমি চেকলিস্ট গুলো দিয়েছি সেই টপিকস গুলো আসলে দেওয়া হয়েছে, যে বিভিন্ন সময় যে পরীক্ষাতে যে টপিকস গুলো আসতো সেই টপিকস গুলো। আচ্ছা, আমি এখান থেকে ইয়ালা করে একটা কাজ করি। না, এবার ঠিক আছে, এবার তো দেখতে পাচ্ছেন মানে না? জি আপু। ওটা ইয়ার জন্য ঝামেলা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে দেখেন জানুয়ারি 23 হচ্ছে দেখবেন প্রশ্নে অ্যানাটমির কথা বলছি, প্রশ্নে যেটা সেটা হচ্ছে কি অ্যানাটমি থেকে কমন টপিকস গুলো সবসময় পাবেন। একটা দুটা যেটা সেটা হচ্ছে কি একটু আনকমন থাকবে, সেটা তো বললাম, সেটা হচ্ছে কি আপনারা সব ট্রু সব ফলস দিয়ে দিবেন। দেখেন এখানের মধ্যে হচ্ছে গিয়ে কঠিনের মধ্যে যদি বলি একটু পায়ামেটার, যদি ধরেন আমরা একটু নাও পড়তে পারি, তারপর হচ্ছে ইন্টারপ্যাডাকুলার সেপ্টাম বা এগুলো আমাদের ধরেন বেশি ইম্পর্টেন্ট, কিন্তু দেখেন থাইরয়েড কমন, ফুটোলজি কমন, তারপর হচ্ছে কি টেম্পোরোমেডিবুলার জয়েন্ট কমন। আচ্ছা, কোনাস মেডুলারিস কিন্তু কিছুটা হলেও একটু আছে, কিন্তু ধরেন এটাও আপনি পারলেন না। তারপর হচ্ছে কি ব্রডম্যান এরিয়া, এটা ধরেন লেস ইম্পর্টেন্ট, ধরেন কঠিনের মধ্যে থেকে একটা বললেন। নার্ভ সার্কুলার ডায়ারিস, এগুলো কিন্তু আমরা ইনফিনিটি স্টারের মধ্যে, তাহলে দেখেন একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন কিন্তু আপনি মোটামুটি পেয়ে গেছেন। আপনি যদি আরেকটু ভালো করে পড়েন দেখবেন সবগুলোই হচ্ছে গিয়ে আপনি অ্যান্সার করতে পারতেছেন, মানে 210 আপনার মানে আমরা তো হচ্ছে অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি এবং দেখা গেছে অ্যানাটমিতে সাধারণত যদি এই চেকলিস্টের আন্ডারে যারা পড়তেছে, তারপরে ক্লাসে যেভাবে বলছি সেভাবে যদি কেউ পড়ে তাহলে তার হচ্ছে গিয়ে ফেল করার মানে অ্যানাটমিতে অ্যাটলিস্ট আপনি ফেল করবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি বলে দিতে পারেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে জানুয়ারি 23 প্রশ্ন, এটা হচ্ছে জুলাই 22 প্রশ্ন। দেখেন একই কোশ্চেনই আসছে, দেখেন ফোরামেন ওভালি পিনিয়াল গ্ল্যান্ড, হ্যাঁ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা বিটি থেকে স্পেশালি দেখে নেবেন একটু, বা হচ্ছে শীটেও আছে। তারপর বলছিলাম ফোর্থ ভেন্ট্রিকুলার ফ্লোর বলছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বাউন্ডারি, ধরেন এটা পারেন না, হ্যাঁ, এটা তখন কি করবেন, এই পরীক্ষার সময় ধরেন এটা আপনি মুখস্থ পারেন না, তখন কি করবেন, তখন একটা জায়গায় ছবি আঁকতে পারেন, অথবা মাথায় মাথায় যে আপনি ছবি, অ্যানাটমি পড়ার নিয়ম হচ্ছে গিয়ে মুখস্থ করবেন সাথে ছবি দেখবেন, তাহলে জীবনও হচ্ছে জিনিসগুলো ভুলবেন না। আর এখন মিটার টিটার নিয়ে বসার সময় নেই, যদি হচ্ছে গিয়ে সাথে থাকে তো থাকে, আর না হলে নেট থেকে টুস করে দেখে নেবেন। ঠিক আছে, এখন সময় নষ্ট করার মতো টাইম আপনাদের নাই।
তারপরে দেখেন এখানে হচ্ছে কি এই ধরনের সুপিরিয়র ইনফিরিয়র অপথ্যালমিক পেন এগুলো ধরেন কঠিন বললো গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এটা ধরেন পারেন না। হ্যাঁ, এই কয়টা হচ্ছে কি ধরেন পারে না, কিন্তু দেখেন বাকি যে মিডল মিয়াটাস, তারপর হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, তারপরে যে দেখেন ল্যারিংস, থাইরয়েড গ্ল্যান্ড, দেখেন মানে কমন কিন্তু টপিকস কিন্তু কমন আছে। কয়েক কোয়েশ্চেন আপনি দেখবেন হচ্ছে কি পারতেছেন না, ওগুলো নিয়ে বেশি টেনশন করা দরকার নেই। ওগুলো হচ্ছে কি বললাম তো যেগুলো ট্রু হয় ওগুলো দিয়ে দিবেন, যেগুলো ফলস হয় ওভাবে দিয়ে দিবেন। বাট আপনাদের যদি চেকলিস্টটা যদি আপনারা পড়েন দেখবেন যে এগুলো থেকে একটাও কিন্তু বাদ পড়বে না, ঠিক আছে? সো এই জন্য বলতেছি যে এখন আমি আর একটু পরে বলবো যে কিভাবে চেকলিস্ট বা ইয়াগুলো পড়বে সেটাও বলবো, ঠিক আছে? এখন আমি জাস্ট প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ দ্য ফন্টাল। এটা এটা কোন সালের? আহ, এটা এটা মনে হয়তো জুলাই 2000 জুলাই না জানুয়ারি 2022 কোশ্চেন। দেখেন সবসময় হচ্ছে যে ফেরিঞ্জিয়াল আর্চের থেকে একটা আসছে, ক্যাভানা সাইনাস থেকে আসছে, লিম্বিক সিস্টেম থেকে, এবারও কিন্তু লিম্বিক সিস্টেম থেকে আসছে, ঠিক আছে? তারপরে যে ফুটোলজি থেকে একটা আসলো, প্যারোটিড গ্ল্যান্ড থেকে আসলো, মানে যেগুলো যেগুলো আমরা অস্টোমিয়াটাল কমপ্লেক্স যেগুলো ইনফিনিটি স্টার দেখেন এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে আসছে সবসময়। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই যে সার্কেল অফ উইলিস, তারপরে অ্যান্টিওক্রেনিয়াল ফসা, তারপরে হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল থাইরয়েড, দেখেন মানে কমন কিন্তু টপিকস পাচ্ছেন। সো কি করতে হবে, এই যে কমন টপিকসের এগুলো কিন্তু আমার ভুল করলে চলবে না। যেগুলো আমার ধরেন মেন্ডিবল পারি না বা হচ্ছে স্টানোপিটোমাস্টোইড ধরেন পন্টাইন হিমোরেস পারি না, সেগুলো আমার সবগুলো ট্রু দিলেও কিন্তু দেখা যাবে যে প্রশ্ন ইয়া চলে আসবে। তো মেইন কথা যেটা সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে অস্টোমিয়াটাল কমপ্লেক্স যেটা বলছিলাম আপনাদের। হ্যাঁ, অস্টোমিয়াটাল কমপ্লেক্সের যে ইয়াগুলো এটা আপনারা একটু ছবি তুলে নিতে পারেন। অস্টোমিয়াটাল কমপ্লেক্সের কম্পোনেন্ট এটা, এগুলো হচ্ছে গিয়ে আমাদের এই অংশটাই হচ্ছে গিয়ে অস্টোমিয়াটাল কমপ্লেক্স আছে। হ্যাঁ, এখানে যদি ব্লকেজ হয়ে যায় তখন তার হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস হবে, সেটা থেকে হচ্ছে গিয়ে তার অন্যান্য যে অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম এগুলো দরকার নেই, বাদ দেন মানে বিভিন্ন ধরনের ক্রনিক সাইনোসাইটিস হবে এই অস্টোমিয়াটাল কমপ্লেক্সটা, অথবা পাথওয়ে বলতে পারি। তো এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রেডিওলজিক্যালি সিটি পিএনএস দেওয়া হয় এই জায়গাটা আমাদের ঠিক আছে কিনা দেখার জন্য, ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তারপরে যে দেখেন এতক্ষণ ছিল হচ্ছে হেডনেক থেকে কি কি প্রশ্ন আসছে, আমি হচ্ছে সিস্টেম ওয়াইজ ভাগ করছি। তো হেডনেক থেকে কি কি কোশ্চেন আসছিল, এখন অ্যাবডোমেনও হচ্ছে গিয়ে দেখেন বেশিরভাগই হচ্ছে আমাদের রিলেশন, যেমন স্প্লিনের রিলেশন আসছে, রেকটাম বলছিলাম ইনফিনিটি স্টার, তারপর হচ্ছে প্রোস্টেট আমাদের ইনফিনিটি স্টার, তারপর হচ্ছে কি আমাদের রেনাল প্যারাকাইমার ওই যে রিলেশন একটা আসছিল রেনাল প্যারাকাইমার থেকে। এগুলো আসলে হচ্ছে কি অ্যাবডোমেন থেকে এই কয়টা কোশ্চেন আসলো। এগুলো কিন্তু যে আমি বললাম না 14 থেকে 15টা হয় সবসময় যে একই রকম আসে তা কিন্তু না, কিন্তু মোস্ট অফ দ্য টাইমে এরকম দেখা যায় যে আমি যদি হেডনেক থেকে দেখি, দেখেন হেডনেকের হচ্ছে গিয়ে এরকম 12টা কোশ্চেন হচ্ছে গিয়ে আসছিল। হ্যাঁ, এর আগে হচ্ছে গিয়ে এরকম 12-13টার মতো কোশ্চেন হচ্ছে গিয়ে আসে সাধারণত হেডনেক আর নিউরো অ্যানাটমি থেকে। আর অ্যাবডোমেন থেকে 12টা 10টার মতো আসে। হ্যাঁ, সো দেখেন আমাদের কিন্তু যে টপিকস গুলো আমরা আমাদের রিভিউ ক্লাসে বলছিলাম ওগুলো যদি কেউ পড়ে সবগুলোই কমন পাবেন, সবগুলোই কমন পাবেন। হ্যাঁ, সো অ্যানাটমি নিয়ে বেশি টেনশন করা দরকার নাই। এখানেও দেখেন এবারেও জানুয়ারিতে এসেও হচ্ছে গিয়ে ওভারি দিছে, এরপরের জুলাইতেও হচ্ছে ওভারি দিছিল, তারপর হচ্ছে গিয়ে ইউরিনারি ব্লাডার দেখেন এখানে ইউরিনারি ব্লাডার দিছে, জানুয়ারিতে ইউরিনারি ব্লাডার দিছে। তো দেখেন প্রশ্ন কিন্তু কমন থাকে। হ্যাঁ, এই জন্যই বলতেছি আপনি জাস্ট এখন মানে জিনিসগুলো দেখে নেন কি কি আছে। দেখেন এখানে প্রোস্টেট মোটামুটি কমন, জানুয়ারি 21 হচ্ছে গিয়ে প্রোস্টেট আসছে, জানুয়ারি 20 প্রোস্টেট আসছে। তারপর হচ্ছে গিয়ে এই যে রিলেশন অফ দ্য প্যানক্রিয়াস এটাতে আসছে ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস, মানে ভাইস ভার্সা করে আর কি, কখনো রিলেশন দিল, কখনো ডেভেলপমেন্ট দিল, কখনো ব্লাড সার্কুলেশন দিল, কখনো মানে মানে আমাদের ইয়া দিল আর্টারি সাপ্লাই দিল, এরকম। তারপর ধরেন এই যে ডায়াফ্রাম হচ্ছে গিয়ে এখানে দিছে মানে ডায়াফ্রামের হচ্ছে গিয়ে দেখা যায় সবসময় ডায়াফ্রাম থেকে একটা কোশ্চেন আসে। তারপর ইসোফিজিয়াল ইনডেন্টেশন কনস্ট্রিকশন অফ দ্য ইসোফেগাস, মানে এরকম দেখছেন ইনডেন্টেশন একবার দিচ্ছে, কনস্ট্রিকশন একবার দিচ্ছে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যে টপিকগুলো ইনফিনিটি স্টার বলছি সেগুলো থেকে সব করে যাবেন শেষ। আর যেগুলো বেশি মানে ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, যেগুলো আমরা অলরেডি রিভিউ ক্লাসে কিন্তু বলে দিয়েছি, সেগুলো কি করবেন, সেগুলো যদি হচ্ছে পরীক্ষার আগে পড়তে পারেন তো করলেন, নাহলে বাদ। এগুলো হচ্ছে পরীক্ষার আগের কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কি এই যে অ্যাবডোমেনের ক্ষেত্রে সেম একই স্লাইড আবার আসছে। এক্সট্রিমিটি থেকেও দেখা যায় যে এরকম মানে হচ্ছে যদি আপনি একটুখানি এক্সট্রিমিটি যে জিনিসগুলো আমি বলছি ক্লাসে সেগুলো যদি পড়ে দেখবেন হচ্ছে মোটামুটি কমন পেয়ে যাচ্ছেন, ওগুলো নিয়ে অত বেশি ইয়া করা দরকার নেই, টেনশন করা দরকার নেই। এই যে ফার্স্ট টিপের রিলেশন, তারপর হচ্ছে এলবো জয়েন্ট কি টাইপের জয়েন্ট এটা আসছিল। হ্যাঁ, তারপর হচ্ছে রোটেটর কাফ, তারপরে যে মিনিসকাস, এই রোটেটর কাফ মিনিসকাস সবসময় পাবেন, অবশ্যই পাবেন। তো এই টপিকগুলো থেকে আমার মানে অবশ্যই পড়ে যেতে হবে, এটা হচ্ছে মেন কথা, বারবারই বলতেছি। হ্যাঁ, এরপর হচ্ছে এক্সট্রিমিটি থেকে দেখেন রোটেটর কাফ, তারপর হচ্ছে এই যে অ্যান্টেরোপোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন যে গ্রোইং এন্ড অফ দ্য আপার লিম্ব, এটা সবসময় আসছিল টার্সাল টানাল, রোটেটর কাফ এবারেও আসছে এবারেও আসছে, লিগামেন্ট অফ দ্য নি জয়েন্ট, মানে দেখেন সবসময় কিন্তু টপিকস কমন আছে। এই যে এখানেও দেখেন রোটেটর কাফ, তারপর হচ্ছে কি মিনিসকাস, এই যে প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট কি এগুলো আমরা হিস্টোপ্যাথোলজি থেকে পড়বো এগুলো। তারপর হচ্ছে কি ফিমারের নেকেড ব্লাড সার্কুলেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি ফিমারের সবথেকে বেশি হচ্ছে আমাদের ভাস্কুলার নেক্রোসিস হয়, তো এইজন্য হচ্ছে কি ফিমারের ব্লাড সার্কুলেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এমব্রায়োলজি থেকে দেখা যায় 3টা কি 4টা, দেখেন এমব্রায়োলজি থেকে কিন্তু ডিরাইভেটিভস বলছিলাম মাস্ট পড়তেই হবে, প্লাসেন্টা বলছিলাম, তাই না? এই যে দেখেন একেবারে 2টা প্রশ্ন ডিরাইভেটিভ থেকে আসছে থেকে, একটা হচ্ছে ইউরেটিক পাথ, সেটা আমরা যদি হচ্ছে গিয়ে মেল ইউরেথ্রা যদি আমরা পড়ি ডেভেলপমেন্ট পড়ি তখন কিন্তু এই ডিরাইভেটিভস আসতেছে, তাই না? ওখানে পড়ছিলাম। তারপরে মেসোটার্ম, এখানে একটোটার মেসোটার্মে আপনাদের খুব একটা বেশি সমস্যা হবে না। পরীক্ষার আগে দেখে যাবেন কি, পরীক্ষার আগে দেখে যাবেন হচ্ছে নিউরাল ক্রেস্টেটটা ভালো মতো দেখে যাবেন, আর হচ্ছে এন্ডোডার্মের গুলো একটু ঝামেলা হয়, ঠিক আছে? এন্ডোডার্মটা একটু ভালো মতো দেখে যাবেন। আচ্ছা, এমব্রায়োলজি থেকে 2টা থেকে 3টা থেকে 4টার মতো প্রশ্ন পাবেন, এই যে এরকমই পাবেন সবসময়। হ্যাঁ, আপু প্লেসেন্টা থেকে কি সব পড়বো? প্লাসেন্টা থেকে মেইনলি হচ্ছে গিয়ে ওই যে প্লাসেন্টার বেরিয়ারটা খুব ইম্পর্টেন্ট। তারপর প্লাসেন্টা দিয়ে কি এক্সচেঞ্জ হচ্ছে, অ্যাক্টিভ মানে ডিফিউশনের মাধ্যমে কিভাবে যাচ্ছে, হ্যাঁ, প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে কি যাচ্ছে, অ্যাক্টিভের মাধ্যমে কিভাবে যাচ্ছে, এটা। আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে মানে প্লাসেন্টা থেকে কি হরমোন সিক্রেশন হয়, অনেক কিছু আছে না কঠিন মাঝখানে, এই যে ডেভেলপমেন্টের বিভিন্ন কথাবার্তা এই সেই এত কিছু দরকার নেই। মেইন এটা হচ্ছে বেরিয়ারটা 3 সপ্তাহে কি 3 মাসে কি ওইটা কোনটা থাকে কোনটা থাকে না। তারপর হচ্ছে কি কি যাচ্ছে না যাচ্ছে, তারপর হচ্ছে কি হরমোন সিক্রেটেড হয়, এগুলোই হচ্ছে প্লাসেন্টা থেকে মেইন। হ্যাঁ, এগুলো বললে মোটামুটি ভিতরে যে বিভিন্ন ডেভেলপমেন্টের যে কথাবার্তাগুলো আছে এগুলো অত বেশি পড়া লাগবে না, ওগুলো থেকে অত বেশি আসে না। ফিটাল পার্ট এর নাম কি, ম্যাটার্নাল পার্টের নাম কি, ফিটাল পার্টটা দেখতে কেমন, ম্যাটার্নাল পার্টটা দেখতে কেমন, তারপর হচ্ছে গিয়ে লেন্থ কেমন, এগুলো বললেই হবে, মানে গ্রস জিনিসগুলো পড়লেই মোটামুটি। আর হচ্ছে এসবি পারলে হচ্ছে গিয়ে প্রশ্নগুলো দেখবে। হ্যাঁ, এসবি পারলে যে প্রশ্নগুলো আছে যে টপিকস রিলেটেড ওগুলো বললেই হবে, এর বেশি দরকার নেই। আচ্ছা, এমব্রায়োলজিতেও দেখেন একই জিনিস, এই যে দেখেন ইমপ্লান্টেশন আসতেছে, বেরিয়ার আসতেছে,
অ্যালান্টয়েস এগুলো কঠিন যদি হয়, কখনো যদি কঠিন কোশ্চেন আসে তখন এই যে অ্যালান্টয়েস এগুলো থেকে, এগুলোরও কি বলে, এগুলো ডেভেলপমেন্ট আসে আর কি। এই অ্যালান্টয়েসের হচ্ছে ডেভেলপমেন্ট, যদি আপনারা ওই যে এমব্রায়োলজিতেও পড়েন তাহলে হবে ইন্টারঅ্যাকচুয়াল সেটেলমেন্ট ডেভেলপমেন্ট, হ্যাঁ, এগুলোর হচ্ছে জাস্ট নামগুলো পড়লেই হয়। তারপরে যে এসব দেখেন, এই যে যদি আপনারা ওই ডেরিভেটিভ যদি পড়েন, প্লাসেন্টা পড়েন, 2টা 3টা কোশ্চেন পেয়ে যাবেন। এই যে দেখেন এটা মেসোডার্ম থেকে কি আসছে, প্লাসেন্টা থেকে কি আসছে, এই এখানে যে কোশ্চেন গুলো সবগুলো আপনাদের এসবিএ পারলে মোটামুটি দেওয়া আছে, হ্যাঁ। আর যদি ওটা তো সিঙ্গেল বেস, মাল্টিপল কোশ্চেনারি থেকে যদি হয়, শুধু এই যে কয়টা বললাম আর কি, বেরিয়ার কি কি যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি প্রসেসের মাধ্যমে, আর হচ্ছে ম্যাটার্নাল আর হচ্ছে ফিটাল পার্টের অংশবিশেষ, এগুলো পড়লেই যথেষ্ট, এর থেকে বেশি দরকার নেই। একই রকম দেখেন, একই জিনিসই বারবার বারবার দিচ্ছে, একই জিনিসই বারবার দিচ্ছে। তাহলে বুঝলেন তো, মানে অ্যানাটমি যদি আপনারা এভাবে করে পড়েন তাহলে অ্যানাটমি কিন্তু অনেক প্রশ্ন মানে পড়া কিন্তু কমে যায়। থোরাক্সও দেখেন, থোরাক্স থেকে বলছিলাম হার্ট পড়তে হবে, মেডিস্টিনাম পড়তে হবে, লাংসের হচ্ছে হাইলামের রিলেশন পড়তে হবে, এগুলো মাস্ট। ইসোফেগাস পড়তে হবে, ডায়াফ্রাম পড়তে হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে মাস্ট থোরাক্স থেকে। এখানে দেখেন এই যে কন্টেন্ট অফ দ্য পেরিকার্ডিয়াম, এটা তো অনেক একটু কঠিন, মিডিয়াস্টিনাল সারফেসের আমরা রিলেশন পড়ছি। তারপর হচ্ছে হার্ট পড়তে বলছি, তারপরে আমাদের লাংয়ের অ্যানাটমি। এখানেও দেখেন সেম, হার্ট, থাইরয়েড, ব্রঙ্কাস, ব্রেস্ট আলাদা করে পড়তে বলছিলাম, ব্রেস্টের থেকে লিম্ফেটিক ড্রেনেজটা, আর হচ্ছে ব্রেস্টের স্ট্রাকচার, আর হচ্ছে ব্রেস্টের সবথেকে বেশি মেলিগনেন্সি হয় আপার এন্ড আউটার কোয়াড্রেন্টে, বিকজ ওখানে টার্মিনাল ডাক্টাল সিস্টেমগুলো, লোবুলার সিস্টেমগুলো বেশি থাকে। এবং সাধারণত দেখা গেছে মানে একটা থিসিস আছে, লেফট ব্রেস্টে বেশি হচ্ছে গিয়ে কার্সিনোমাটা হয়, ঠিক আছে, লেফটে বেশি হচ্ছে কার্সিনোমা হয়, এবং সাধারণত হচ্ছে এই যে আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট যেটা, সেটা হচ্ছে বেশি হয়। কেন হয় সেটা হচ্ছে টার্মিনাল ডাক্টাল লোবুলার সেলগুলো আমাদের আপার এন্ড আউটার কোয়াড্রেন্টে বেশি থাকে, তার জন্য হচ্ছে আমাদের হয়। আর হচ্ছে ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজটা কেন বেশি দরকার, বিকজ হচ্ছে কি খুব সহজেই ব্রেস্ট কার্সিনোমাগুলো এক্সিলাতে মেটাস্টেসিস হয়ে যায়, এবং এই লিফ নোড দিয়ে দেখা যায় হচ্ছে কি কন্ট্রাল্যাটারাল সাইডে চলে যাচ্ছে, এই জন্য লিম্ফেটিক ড্রেনেজটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন কমন জিনিস কিন্তু দেখছেন, এই যে ব্রেস্ট, এই এখানেও ব্রেস্ট, তারপর হার্ট, তারপর হচ্ছে একবার কখনো ব্লাড সার্কুলেশন দিচ্ছে, কখনো রাইট হার্ট বর্ডারে ইয়া দিচ্ছে, এই যে দুই জায়গায় দিচ্ছে করোনারি আর্টারি, প্রশ্ন সেম। এখানে হচ্ছে দেখেন হ্যাঁ, ইন্টারঅ্যাকচুয়াল সেপ্টাল ডিফেক্ট, ওগুলো মানে সেপ্টাল ডেভেলপমেন্ট, যেগুলো এগুলোই দিচ্ছে, মানে কমন জিনিস দেখেন, লিম্ফেটিক ড্রেনেজ দিচ্ছে, হাইলাম দিচ্ছে, অ্যাপেক্স অফ দ্য হার্ট কি দিয়ে তৈরি, লেফট ভেন্ট্রিকল দিয়ে তৈরি, হ্যাঁ। তারপর হচ্ছে লেফট ব্রঙ্কাসের চেহারা, লেফট ব্রঙ্কাস হচ্ছে 5 সেন্টিমিটার হয়, অলমোস্ট হরাইজন্টাল হয়, ওয়াইডার হয়, হ্যাঁ। তারপর হচ্ছে একটু নিচে থাকে, এগুলোই হচ্ছে লেফট ব্রঙ্কাসের এখানে ফিচার আসছিল এগুলো। তারপর হচ্ছে এক্সিলারি লিফ নোড দেখছেন, কমন জিনিসপত্র। তারপরে হিস্টোলজি, এই যে হিস্টোলজি এখানে ইয়া চলে আসছে আসলে, এই যে ফাংশন হিস্টোলজি থেকে বলছিলাম প্রথমে আমরা ইয়াগুলো পড়বো, পার্থক্যগুলো পড়বো। এর মধ্যে পার্থক্যের মধ্যে সবার প্রথমে পার্থক্য যেটা, সেটা হচ্ছে কি আমরা এই যে কার্ডিয়াক মাসলের প্রপার্টিস, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল, স্মুথ মাসলের হচ্ছে কি পার্থক্য, আর্টারি ভেনের পার্থক্য, তারপর হচ্ছে কি বাকি, এরপর হচ্ছে সামনের দিকে বিভিন্ন যে আরএনএ ডিএনএ এগুলো আছে, সেগুলো দেখবো। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের হিস্টোলজি থেকে একটা দুটার মধ্যে কোশ্চেন আসে, হিস্টোলজি থেকে অত বেশি কোশ্চেন আসে না। যদি হিস্টোলজি ওগুলো কয়েকটা দেখবেন, ওই কয়েকটা পড়লে আপনার কমন চলে আসবে মোটামুটি। দেখেন একটা কোশ্চেন আসলে হচ্ছে জানুয়ারি 20 প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসল, আর এটাতে হচ্ছে গিয়ে এই যে মিডিয়াম সাইজ আর্টারি, ওই পার্থক্য যদি পড়েন তাহলে এটা অ্যান্সার করতে পারবেন, ভিতরে যদি আপনারা নাও পড়েন। আচ্ছা, মোটামুটি মানে অ্যানাটমি হচ্ছে গিয়ে মোটামুটি এই টাইপেরই, হ্যাঁ। অ্যানাটমি থেকে এখন অ্যানাটমি আমি এই সময় কেমন করে পড়বো, বা পরীক্ষার আগে আমার রুটিন কি হবে। আচ্ছা, কেউ যদি আগে না পড়ে থাকে, অ্যানাটমি ধরেন একদমই পড়েন নাই, বা যা পড়ছেন তা না পড়ার সময়, তাহলে আশাহত হওয়ার দরকার নাই। প্রথমত মাথায় রাখতে হবে, আমি যদি ফুল সেরকম ঝাকাস যদি আমার প্রিপারেশন হয়, আমার কপালে যদি না থাকে, আমার কি বলে চান্স হবে না। কিন্তু তাই বলে আমি তো বসে থাকতে মানে বসে থাকবো না। আমাকে শেষ পর্যন্ত এখনো কিন্তু যথেষ্ট সময় আছে, আমাকে শেষ পর্যন্ত এই সময়গুলো এতদিন কষ্ট করে আসছেন, এখন যদি শেষ মোমেন্টে এসে আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু এটা একটা বোকামির কাজ হবে। আর মাত্র কয়েকটা দিন, ঠিক আছে, ওই পরীক্ষাতে মানে যদি পাশ হয়ে যায়, তাহলে এই কঠিন পরীক্ষা তো আপনাকে বারবার দিতে হচ্ছে না। এই কঠিন পরীক্ষা আপনাকে হচ্ছে সেকেন্ড টাইম দিতে হচ্ছে না, আপনাকে ওই বিসিপিএস এ যেতে হচ্ছে না, 4 ঘন্টা পরীক্ষা দিতে হচ্ছে না। তারপর হচ্ছে যে স্ট্রেস, তারপরে একটা ফর্ম ফিল আপে তো একটা ভালো অ্যামাউন্ট আছে, হ্যাঁ, 10-11 হাজার টাকা, সেই অনেকগুলো কিছু থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। তো এই জন্য বলতেছি, এখন যে পড়ার সময়টা সেটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি যারা হচ্ছে আগে পড়েন নাই, তারা কি করবেন, অ্যানাটমি যদি আমি বলি, অ্যানাটমি চেকলিস্টটা আমি যেগুলো দিছি সেটা হচ্ছে গিয়ে আপনি প্রিন্ট আউট করে নেবেন, অথবা মোবাইলে রেখে দিলেন, যেভাবে যেটা সুবিধা হয়, যার যেভাবে সুবিধা হয়, সেটা নিয়ে আপনি শুধু ওই টপিকসগুলো পড়ে যাবেন। That's it। এখন হচ্ছে গিয়ে মেইন জিনিস এটা, ওই টপিকসগুলো পড়ে যাবেন। যদি এসবিএ পার্ল সলভ করতে পারে খুবই ভালো, খুবই ভালো, কারণ প্রশ্ন কিছুটা কমন আসে, এবং কোয়েশ্চেন সলভ করলে আপনার কি হবে, পরীক্ষার সময় দেখা যায় যে হচ্ছে আপনি ইজিয়ার হয় আপনার অ্যান্সার করা। আচ্ছা, এখন আপনাদের 3টা মক পরীক্ষা হবে, হ্যাঁ। আপনাদের আমি যদি বলি একটা রুটিন যদি জিজ্ঞাসা করেন যে আপু একটা রুটিন দেন, এখন কিভাবে পড়বো, আপনাদের 3টা মক পরীক্ষা হবে। প্রথম মকটা হবে হচ্ছে গিয়ে পেপার 1, পেপার 2, পেপার 3 আলাদা। এরপরে 2টা মক পরীক্ষা হবে পরীক্ষার মতো। মক 1 এর আগে একটা 15 দিনের রুটিন করে ফেলবেন। 15 দিনের রুটিনে সেখানে হচ্ছে গিয়ে আপনি রাখবেন, ধরেন হচ্ছে গিয়ে 15 দিন রুটিন আপনার 15 তারিখে আপনার পরীক্ষা, হ্যাঁ, আপনি হচ্ছে 1 তারিখ থেকে শুরু করলেন, বা হচ্ছে 30 তারিখ থেকে যদি শুরু করেন, তাহলে প্রথম 5 দিনের মধ্যে 5 দিন না, ধরেন হেড নেক নিউরো অ্যানাটমি পড়তে 3 দিনের মতো সময় লাগতে পারে, অ্যাবডোমেন পড়তে ধরেন 2 দিনের মতো, হ্যাঁ। তারপর হচ্ছে এক্সট্রিমিটি একদিন রাখবেন, হিস্টো এমব্রায়ো হচ্ছে একদিন রাখবেন, ওই দুটো একসাথে। আর হচ্ছে আরেকদিন রাখবেন আপনি থোরাক্স এর জন্য, আর সাথে হচ্ছে ইয়াটা কি বলে ওটার নাম কি, এক্সট্রিমিটি। তাহলে হলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 দিনের মতো ধরেন। আচ্ছা, 9 দিন রাখলেন। তারপর হচ্ছে কি করলেন যে বা 10 দিনই রাখলেন। এখন 15 দিন যদি হয়, এটা একটা বেশি, চেষ্টা করবেন 7 দিনের মধ্যেই শেষ করে ফেলা। 7 দিনের মধ্যে হেড নেক চেষ্টা করবেন হচ্ছে 2 দিনে শেষ করার, অ্যাবডোমেন একদিনে শেষ করার, এভাবে চেষ্টা করবেন 7 দিনের মধ্যেই অ্যাবডোমেনটা শেষ করে ফেলা। কিভাবে শেষ করবেন 7 দিনে, তো আসলে কিভাবে অ্যাবডোমেন বা কি বলে অ্যানাটমি কিভাবে সম্ভব, যে চেকলিস্টের টপিকস গুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো মতো পড়ে উল্টাবেন, শেষ। দ্বিতীয়বার মেমোরাইজ করার দরকার নেই, যা আছে মাথার মধ্যে ঢুকে যাবে, নেক্সট টপিকে চলে যাবেন। আপনি যখন মক 1 এর আগেই এই 15 দিন, যদি 15 দিন কভার করে, বা ধরেন আর একটু বেশি সময় নেন, 15 দিন ধরেন একটু বেশি কম যদি বলি, এরকম যদি আপনি একবার পড়ে যেতে পারেন, ধরেন আপনি মক 3টাতে আপনি ফেল করছেন, কিন্তু পরীক্ষার আগে আপনি যে কনফিডেন্সটা আসবে সেটা হচ্ছে গিয়ে অন্য লেভেলের হবে।
এই জন্য হচ্ছে গিয়ে আপনি 15 বা 16 দিনের মধ্যে একটা রুটিন করে নেবেন। অ্যানাটমির জন্য মোটামুটি একটু 7 দিনের মতো সময় নেবেন। রেডিও ফিজিক্সের জন্য বেশি দিন সময় নেবেন না। রেডিও ফিজিক্স কিন্তু পড়া কম। ঠিক আছে? রেডিও ফিজিক্স কিন্তু আমাদের 4 দিন ইভেন 5 দিনের মধ্যে শেষ করতে পারবেন। রেডিও ফিজিক্স কিন্তু রেডিও ফিজিক্স কিভাবে আপনাদের রেডিও ফিজিক্সও বলবে। জেনারেল ফিজিক্সের যে টপিকস গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো পড়বেন। রেডিওগ্রাফির যে ইম্পর্টেন্ট যেমন সিটি, এমআরআই, আল্ট্রাসাউন্ড, মেমোগ্রাম, ক্লিন ডেভেলপমেন্ট, ক্লিন কোয়ালিটি এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। সেগুলো জাস্ট দেখে যাবেন। দেখে কিভাবে শেষ করবেন? আপনার হচ্ছে কি মোটামুটি 5 দিনের মতো অবশ্যই শেষ করে ফেলবেন। এরপরে কি করবেন? এরপরে যে সময়টুকু থাকবে আপনি যতটুকু রাখবেন সেটাতে বেশি ইম্পর্টেন্স দিবেন হচ্ছে কি প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। এই দুটার উপরে বেশি ইম্পর্টেন্স দিবেন। স্পেশালি জেনারেল প্যাথোলজির উপর সবথেকে বেশি ইম্পর্টেন্স দিবেন। সিস্টেমিক প্যাথোলজি আমরা যে জিনিসগুলো হচ্ছে গিয়ে ক্লাসে পড়াইছি শুধুমাত্র সেগুলোই দেখে যাবেন। আর যদি তারও সময় না থাকে ধরেন শেষ মকের আগে আপনি সেটারও সময় নেই। কি করবেন? সিঙ্গেল বেস এসবিএ পারলেন শুধুমাত্র সিস্টেমিক প্যাথোর সিঙ্গেল বেস গুলো দেখে যাবেন। এরকম করে যদি আপনি প্রথম মক পরীক্ষাতে ধরেন আপনি একটু সময় পাচ্ছেন। একদিন একটু যে যদি সময় পাচ্ছেন, ধরেন পড়তে ইচ্ছা করতেছে না, কি করবেন? করবেন হচ্ছে গিয়ে যদি আপনার এসবিএ পার থাকে, এসবিএ পার উল্টাবেন। যদি না থাকে, শীটে যেগুলো ইনফিনিটি স্টার বলা হয়েছে, ৩টা পেপারে জাস্ট এগুলো মাথায় কিছু ঢুকতেছে না, ঢুকানোর দরকার নেই। আপনি জাস্ট এরকম করে তাকায় থাকবেন। কিচ্ছু ঢুকতেছে না, কোনো কিছু দরকার নেই। আপনি জাস্ট এরকম করে জাস্ট পৃষ্ঠা উল্টাবেন। একটার মধ্যে আমার এখন মন চাচ্ছে আমি হচ্ছে আ কোন একটা পুরা ধরেন হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট আমি খুব মন চাচ্ছে এবং পড়তে খুব আরাম লাগতেছে। আমি এখন পড়ি। এসব করলে ফেল হবে। এখন আমাদের এই সময়টা নাই। পাস করেন, পাস করার পর প্রচুর সময় পাবেন সেগুলো মানে সারা জীবন পাবেন আপনার এই পড়ার জ্ঞানকে বাড়ানোর জন্য। এজন্য হচ্ছে কি এখন এই সময়টাতে এরকম যদি আপনি 3টা মকের আগে যদি আপনি এরকম করে শেষ করে আসতে পারেন, পরীক্ষার আগে দেখবেন হচ্ছে গিয়ে আপনার এই পড়াশোনা ছাড়াও আপনি আরো সময় পাবেন। যেগুলো ধরেন তাহলে আমি এখানে কি দেখলাম যে হচ্ছে আর আরেকটা জিনিস যেটা ভালো পড়া হয়েছে সেটাতে কম সময় দিবেন। সেটা পড়তে মন চাইলেও সেটা কম সময় দিবেন। যেটা খারাপ পড়া হয়েছে কিন্তু সেটা আমাদের ইনফিনিটি স্টারের মধ্যে আছে, তাহলে সেটাতে বেশি সময় দিবেন। সেই টপিকসে একটু সময় নিবেন। ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে গিয়ে আমার ভালো পড়া হয়েছে সেটা আমি জাস্ট একবার দেখে যাবো। এখন এভাবে যদি একটা জিনিস একবার খুব ভালো মতো দেখার থেকে একটা জিনিস 10 বার দেখা তার থেকে ভালো। কারণ আপনার চোখ যত বেশি একটা জিনিসকে দেখতে থাকবে আপনার মেমোরি তত বেশি হচ্ছে রিপিটেশন এর যে একটা জিনিস আছে যেটা হিপোক্যাম্পাস আমাদের শর্ট টার্মকে লং টার্মে নিয়ে যাবে। ঠিক আছে? এজন্য আমি বলতেছি একটা জিনিস 1 ঘন্টা ধরে পড়ার থেকে 1 ঘন্টায় আপনি পুরো অ্যানাটমি হচ্ছে গিয়ে অ্যাবডোমেন শেষ করে ফেলতে পারবেন। আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন, আমি লিখি মানে আমি যে খুব জিনিয়াস হতে হবে তা কিন্তু না। আপনি পুরো অ্যাবডোমেন শীটটা আপনি যদি এভাবে গুছায় করেন, হ্যাঁ? তাহলে এই অ্যাবডোমেন শীটটা আপনি ১ ঘন্টার মধ্যে দেখে যেতে পারবেন। এরকম কোয়ালিটি আপনি মানে নিয়ে নিতে পারবেন। সেজন্য আপনাকে এই যে বললাম ট্রিক্স গুলো যে আমি একটা টপিকসে বেশি সময় নিব না। আমার যে ইনফিনিটি স্টার ওয়ালা টপিক গুলো সেগুলোতে আমি বেশি সময় নিব। এর মধ্যে ইনফিনিটি স্টারের টপিকস এর মধ্যে যদি আমার কোনটা ভালো পড়া থাকে তাহলে সেগুলো আমি কম সময় নিব। যেগুলো আমার কম একটু পারা আছে সেগুলোতে আমি বেশি। এভাবে ১৫ দিনের মধ্যে যদি আপনি কোনভাবে একবারও দেখে আসতে পারেন যে কিনা আগে পড়ে নাই, তারও আমি বলব তারও হচ্ছে গিয়ে পাস হয়ে যাবার চান্স আছে। আমার সাথে এরকম অনেক আপুই কথা বলছে আমার মাঝে এখনো দেখা হলে ইয়া করে। আপু প্রেগন্যান্ট ছিল। আপু প্রেগন্যান্ট ছিল এবং আমাকে বলছিল আপু সিওর কিনা পরীক্ষা দিবে কিনা এটাও মানে সিওর ছিল না যেহেতু আপু প্রেগন্যান্ট ছিল এবং আপুর অত বেশি পড়াও হয় নাই আরকি। গুছানো ছিল কিন্তু পড়া হয় না। পরে আমি বললাম যে হচ্ছে কি আপনি শেষ পর্যন্ত জাস্ট ধরে রাখেন। হ্যাঁ, চেষ্টা করেন এবং আলহামদুলিল্লাহ আপুর কিন্তু আ এফসিপিএস পার্ট 1 সেবারই হয়ে গেছে এবং প্রথমবারই হয়েছে। মনে রাখবেন পাস ফেল কিন্তু আমাদের হাতে নাই কিন্তু আমাদের পরিশ্রম করে যেতে হবে। আরেকটা যেটা মানে খুবই ট্রু হলেও কঠিন সত্য যেটা সবার কিন্তু পাস হবে না। এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সবার এটা এইজন্য বলা কারণ আপনাদের সাথে আমাদের মানে আমার আরকি এটাই মানে এই সেশনের লাস্ট ক্লাস বলা যেতে পারে। এজন্য বলতেছি যে হচ্ছে আ কার কখন কপালে আছে সেটা আসলে আমরা জানি না। তো সেহেতু আমরা যদি কারো খারাপও হয়ে যায় দেখবেন খারাপ করলে খুব কম মার্কসের জন্য মানে 0.4, 0.5, 1-2 মার্কসের জন্য খারাপ আসবে। তো যেটা কথা সেটা হচ্ছে গিয়ে থেমে থাকলে হবে না। হ্যাঁ? আপনি যেটা খারাপ হচ্ছে এবার খারাপ হলো, আপনি একবার পরীক্ষা দিলে বুঝতে পারবেন যে আপনার কোন পেপারটাতে সমস্যা হচ্ছে। আবার মার্কশিট তোলা যায়। এখন যদিও সব একসাথে তো ওভাবে বোঝা যায় না। তো তারপরেও আপনি হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে আমি কোনটাতে বেশি আমার গুরুত্ব দেওয়া দরকার, কোনটাতে আমার লেগিংস আছে। আপনি পরীক্ষা দেওয়ার সময় তো বুঝবেন যে হচ্ছে কি আমি এটা পারতেছি না, এটা আমি পারতেছি, এটাতে আমার সময় লাগতেছে না। তখন আপনার ওই জিনিসটা পরের বার কভার করে ফেলবেন। আর সবসময় নিজেকে পরীক্ষা দেওয়ার মধ্যে রাখবেন। তাহলে কি হবে? আপনার হচ্ছে যে জিনিসটা পড়া হয়ে গেছে, একবার তো গুছানো হয়ে গেছে। বাকি যে ল্যাকিংস গুলো আছে সেগুলো আপনি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝতে পারবেন। এটা হচ্ছে মানে যাদের খারাপ হবে কিন্তু খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমরা চাবো না আমরা আমাদের যথাসাধ্য মানে আমাদের জান-প্রাণ দিয়ে চেষ্টা করব। মানে যতদিন সময় আছে ততদিন আমরা জান-প্রাণ দিয়ে চেষ্টা করি। যদি না হয় সেক্ষেত্রে মনে করবেন নিশ্চয়ই ভালো কিছু আছে আপনার জন্য। কারণ আমরা জানি না আল্লাহ আমাদের বা সৃষ্টিকর্তা আমাদের জন্য কি রাখছে। আপনার কাজ এখন সবকিছু মানে যা হোক মানে কি আগে পড়ছেন, কি মনে আছে, কি মনে নাই সব বাদ দেন। মানে মাথা থেকে আমি ওই ক্লাসটা করি নাই, আমি ফাঁকিবাজি করছি। আমি হচ্ছে গিয়ে এই পরীক্ষাগুলো দিই নাই। যা হইছে হইছে বাদ দেন। যতটুকু সময় আছে ততটুকু সময়তে আমরা যেগুলো বললাম চেকলিস্ট দিচ্ছি। তারপর হচ্ছে যে বাকি যে পেপারগুলো আছে যেগুলো বলতেছি ওগুলো পড়েন। ওগুলো ফাটাই পড়েন। মানে যা সময় আছে সেগুলো ফাটায় পড়েন। ইনশাআল্লাহ আপনি যদি পরিশ্রম করেন প্রথমবারই চান্স হবে এবং আমরা তো অনেকদিন মানে এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যারা এরকম লেগে থাকে তারাই এবং এই কথাটা দেখবেন শুধু যে আমি বলতেছি আপনাদেরকে মোটিভেট মানে একটা মিথ্যা আশ্বাস দিচ্ছি তা না। একদম ট্রু, ট্রু হচ্ছে গিয়ে আমরা দেখছি যে এরকম মানে জেনেসিস এর পরীক্ষা আমরা তো হচ্ছে আপনাদের এক্সামে কেমন কি করতেছেন সেগুলো দেখি। তো দেখা গেছে পরীক্ষাগুলোতে খুবই খারাপ দিচ্ছে এরকম। বাট শেষমেশ লেগেছিল এবং শেষমেশ মেইন পরীক্ষায় যায় আপনার পাস হইছে। হ্যাঁ? আরেকটা জিনিস যেটা বলব, মক পরীক্ষা যেগুলো দিবেন সেগুলো খুব গুরুত্ব সহকারে দিবেন এবং মক পরীক্ষার যে কোয়েশ্চেন গুলো সেগুলো হচ্ছে গিয়ে ভালোমতো মেমোরাইজ করার চেষ্টা করবেন বা একটু সলভ করে যাওয়ার চেষ্টা করবেন। কারণ মক পরীক্ষাগুলো মানে কোয়েশ্চেন গুলো আল্টিমেটলি হচ্ছে বিসিপিএস এই কোনো না কোনোবার আসছে সেই প্রশ্নগুলো। এজন্য হচ্ছে মক পরীক্ষাগুলো ৩টা পেপারই ৩টা মকই খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ? এই হচ্ছে গিয়ে মোটামুটি আ অ্যানাটমির আরকি কথা। এখন অ্যানাটমি নিয়ে আর কারো কোনো কিছু জানার আছে কিনা? মানে মোটামুটি আমি পরীক্ষার আগে কিভাবে পড়বেন সেটা বললাম। কিভাবে ওভারঅল
প্রিপারেশনটা গুছাবেন সেটা বললাম, আর হচ্ছে অ্যানাটমিটা কিভাবে পড়বে সেটা বললাম। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি একটু মানে বলতে পারেন, সমস্যা নেই। আপু আসসালামু আলাইকুম। আপু স্লাইডগুলো আরেকবার যদি একটু দেখাইতেন, প্রথম দিকে মিস করে ফেললাম। আচ্ছা, স্লাইডগুলো আসলে ওগুলো সবগুলোই আপনাদের ওই যে টপিকসগুলো আলটিমেটলি আসলে সবগুলোই ইয়াতে দেওয়া আছে, মানে চেকলিস্টে দেওয়া আছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন আপু, হ্যাঁ বলেন। কেউ কি কিছু বলছে নাকি? এমনই মিউট হয়ে গেছে কথা বলতে গিয়ে হঠাৎ করে। হ্যাঁ হ্যাঁ, বা নেটওয়ার্কের ঝামেলা হয়েছে মনে হয় তো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, হ্যাঁ বলেন। আপু, মক পরীক্ষার এগুলো কি সলভ ক্লাস হবে? হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনাদের রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে, ওগুলো হবে। আচ্ছা আপু, মক হচ্ছে গিয়ে প্রথমটা হওয়ার পরে দ্বিতীয়টার মাঝখানে কতদিন গ্যাপ থাকে? ওগুলো হচ্ছে বেশি গ্যাপ পাবেন না, কারণ হচ্ছে আপনাদের পরীক্ষা তো তাড়াতাড়ি শেষ করা খুব ইম্পর্টেন্ট। এখন আপনারা পরীক্ষা দিতে দিতে যদি হচ্ছে বেশি সময় নিয়ে নেন, এজন্য পরে রুটিন দিয়ে দিবে, বুঝছেন? অত বেশি, তবে মাথায় রাখেন অত বেশি সময় পাবেন না। আচ্ছা, আর সেকেন্ড এবং থার্ড হচ্ছে সম্পূর্ণ নিয়ে হবে আর কি, যে হ্যাঁ বিসিপিএস হচ্ছে মানে যেভাবে যে হয় স্টাইলে, সেটা হ্যাঁ নিয়ে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে ফার্স্ট মার্কটা কি বলবেন আপু? যে পেপার 1 মানে 3 দিন হবে। ফার্স্ট আচ্ছা মার্ক পেপার 1 পেপার 2 পেপার 3 আলাদা আলাদা করে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। হ্যাঁ হ্যাঁ। আর আমি হচ্ছে কি আপনাদের ইয়া দিয়ে দিব, কি বলে কি কি এই যে অসিফিকেশন কোনটা কোনটা করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে আমি দিয়ে দিব আপনাদের কিছুক্ষণ পরে, বা হচ্ছে আজকে দিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আজকে। আপু, আমরা যারা এক্সাম ব্যাচে আছি আমরা তো অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই। আপনি যে বললেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, এটা যদি ফেসবুক গ্রুপে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। ফেসবুক গ্রুপে না? হোয়াটসঅ্যাপ আচ্ছা ঠিক গ্রুপে আছে অ্যাড নেই। ঠিক আছে, সমস্যা নেই, আমি দিয়ে দিব, কিছু না, আমি দিয়ে দিব। আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন আপু। আপু, প্রতি বছর এই যে বিসিপিএস এর আন্ডারে হচ্ছে কিছু মানে ওরা ক্লাস নেন, হুম হুম হুম। আপু এই খবরটা মানে কিভাবে পাবো? এবার তো খবর পাচ্ছি না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা হচ্ছে ইয়াতে ওদের ওয়েবসাইটে দিয়ে দেয়। হ্যাঁ, সবসময় ওয়েবসাইটটা একটু হচ্ছে খেয়াল রাখবেন, বিসিপিএস এর ওয়েবসাইটে আপলোড করে দেয়, অথবা হচ্ছে গিয়ে এই যে ফেসবুকের বিভিন্ন যে গ্রুপগুলো আছে না আমাদের, এই যে টার্গেট রেডিওলজি, তারপর হচ্ছে গিয়ে বা কোনো যে গ্রুপের মতো, ওখানে সবসময় আপনারা পেয়ে যাবেন যদি ইয়া আসে। এবারে বিসিপিএস এর ওয়েবসাইটে পাবেন, আর হচ্ছে আমাদের এই যে টার্গেট রেডিওলজি যে গ্রুপটা আছে ফেসবুকে, সেটাতে পেয়ে যাবেন। ওটাতে হচ্ছে খোঁজ নিলে দেখবেন হচ্ছে রেডিও ফিজিক্স এর ক্লাস নেয় আর কি, ওখানে সামনে কিন্তু ওটা থেকে আপনি ইয়া করতে পারবেন, কিন্তু আপনাদের ওখান থেকে যে প্রশ্ন কমন পাওয়া যায় ওটা কিন্তু না আর কি। হ্যাঁ, প্রশ্ন অত বেশি কমন পাওয়া যায় না, বাট ওখানে আর কি ওনারা আলাদাভাবে ওরিয়েন্টেশন ক্লাস নেয় আর কি, প্রত্যেকটা সাবজেক্টেরই দেখবেন। যখন দেখবেন এরকম অনেকগুলো হচ্ছে গিয়ে, যেহেতু সার্জারি মেডিসিনের মানুষজন অনেক বেশি, তখন দেখবেন যে জেনেসিসের যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেগুলোতে হচ্ছে ওরা এরকম দিতে থাকে, সেগুলো একটু খেয়াল রাখবেন। ওখানে দেখবেন যে একটু মানে পেয়ে যাবেন, মানে যদি কোনো কিছু মানে এই ধরনের কিছু আসে তাহলে আমরা হচ্ছে আমাদের গ্রুপেই দিয়ে দিই। হ্যাঁ, আমাদের মানে বিসিপিএস থেকে কোনো নোটিশ বা হচ্ছে নতুন কোনো কিছু যদি আসে আমরা গ্রুপে দিয়ে দিই, ওই গ্রুপগুলোতে আপনি হচ্ছে যে টার্গেট রেডিওলজি, তারপর হচ্ছে এই গ্রুপগুলোতে থাকলে আপনি দেখবেন যে হচ্ছে আপনি পেয়ে যাবেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, আর সবার জন্য হচ্ছে শুভকামনা, এখন যেটা যা আছে কপালে, পাস হবে কি ফেল হবে এটা চিন্তা করার কোনো দরকার নাই। এখন আপু হচ্ছে আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন আপু। আপু অ্যানাটমি চেকলিস্টটা কোথায় পাবো? আপনি গ্রুপে? কি গ্রুপে নাই আপু, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? হ্যাঁ আছি তো আপু, কিন্তু পাচ্ছি পান না। নাই? না, আপনারা যদি দিতেন একটু। আচ্ছা, আমি আবার হচ্ছে ইয়া করে দিব, না পিন করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। ওকে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমরা যারা এক্সাম ব্যাচে আছি আমাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আলাদা, আমাদের গ্রুপে দিলে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, আমি এটা অফিসের সাথে হচ্ছে গিয়ে আপনাদের কোন গ্রুপটা সেটা আমি একটু শিওর হয়ে নেব, হ্যাঁ আমি দিয়ে দিব, সমস্যা নেই, চিন্তা করুন। আচ্ছা। আর যদি না পান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার সাথে হচ্ছে আপনি হয় ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই যদি না পান। হ্যাঁ, অথবা যদি তাও সমস্যা হয়, ধরুন আমাকেও পাচ্ছে না, তাহলে হচ্ছে অফিসে ওদেরকে জানাবেন যে পাচ্ছি না আপুকে এরকম, তাহলে ওরা আমার সাথে কথা বলবে। আর মানে যেটা সরাসরি চেষ্টা করবেন আমার সাথেই আমাকে নক দেওয়া, তাহলে আমি পাঠিয়ে দিতে পারবো। ধরেন আমাকে পাচ্ছেন না, তাহলে অফিসের যে যে ভাইয়া আছে, সনি ভাইয়া, ওনার সাথে ইয়া করবেন যে আপু নাম্বারটা দেন, বা হচ্ছে আপুকে মানে আমি চাচ্ছি, তাহলে ওনাদের থেকে চাইলে হবে, মানে আমি পাঠিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই, টেনশন নিয়ে না, পাবেন, প্রশ্ন মানে চেকলিস্ট পাবেন। এটা হচ্ছে যে ফাংশন অফ দা আরএনএ আর হচ্ছে লাইনিং এপিথেলিয়াম অফ দা পেরিকার্ডিয়াম। এখানে প্রশ্নগুলো দেখেন, এগুলো থেকে দেখলে কিন্তু দেখবেন মানে কমন টপিকস কিন্তু মানে পাওয়া যায়। টপিকস কিন্তু কমনই, এই জন্য হচ্ছে অ্যানাটমিতে আল্লাহর রহমতে সবসময় পাস আসছে। হ্যাঁ, এই জন্য কনফিডেন্স সহকারে বলতে পারতেছি যে মোটামুটি ওভাবে যদি পড়েন যেভাবে বলছি, অ্যানাটমিতে অ্যাটলিস্ট পাস চলে আসবে আপনাদের। এই তো। আর কোনো কিছু, আর পরীক্ষা রিলেটেড কোনো কিছু জানতে চাইলে বলতে পারেন। নাহলে আমি শেষ করবো। আচ্ছা, সেটা হচ্ছে বলতেছিলাম, আমাদের কিন্তু হচ্ছে পরীক্ষার পরে একটা ইয়ে আছে, প্রশ্ন আপনারা দিতে পারবেন। যদি প্রশ্ন আমি কি করতাম, ধরেন চান্স পাবো কি পাবো না সেটা তো জানি না। যেহেতু আমাদের অ্যানাটমিতে বা আমাদের এফসিপিএস এর প্রশ্ন কিছুটা কমন পড়ে, সেহেতু কি করতাম, আমার কাছে একটা খাতা রাখতাম, মানে পরীক্ষার পরে বের হয়ে যাওয়ার সময় আমি কি কি প্রশ্ন আসছে সেগুলো স্টেম সহ লিখে রাখতাম। হ্যাঁ, তাহলে হচ্ছে পরবর্তীতে আমার কি কি প্রশ্ন আসছে বা কি কি টপিক আছে সেটা বুঝতে পারতাম। আর আমাদের এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আপনারা পরীক্ষার পরে যদি আপনারা প্রশ্ন এখানে দেন, এখান থেকে আপনাদেরকে একটা অনারিয়াম দেওয়া হবে আর কি। হ্যাঁ, কারণ আমরা চাই যে হচ্ছে আমাদের এসবিএ পার্টটাকে আমরা আরো বেশি সমৃদ্ধ করতে পারি, কারণ প্রশ্ন পাওয়াটা খুবই ডিফিকাল্ট। যেমন এবারে আমরা প্রশ্নই পাচ্ছিলাম না। হ্যাঁ, প্রশ্ন না পেলে তো আসলে আমরা কি অ্যাড করবো। এই জন্য হচ্ছে দেখা যায় যে মানে এই কারণেই কিন্তু আসলে এতদিন ধরে আমাদের এফসিপিএস রেডিওলজিতে কোনো এরকম বই টই বা আমাদের কোনো এরকম কোনো ইয়া ছিল না
না যেগুলো দেখে আমরা সলভ করতে পারবো, কিন্তু মেডিসিন সার্জারির ওদের কি হয়, ওদের তো অনেক মানুষজন পরীক্ষা দেয়, ওদের মানুষজন দেখা যায় প্রশ্ন সবাই একজন দুইজন একটা দুটো প্রশ্ন কালেক্ট করলে অনেকগুলো প্রশ্ন কালেক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের এজন্যই হচ্ছে কি এতদিন ধরে মানে অনেকদিন পরে তো আসলে আমরা এই বইটা বের করছি, এই একটা কারণ সেটা হচ্ছে প্রশ্নের অভাবে প্রশ্ন পাই না আমরা। এবারও যেটা দেখা গেছে যে হচ্ছে কি আমাদের অনেক প্রশ্ন কালেক্ট করতে খুব কষ্ট হয়েছে, এই জন্য আমাদের এসবিএ পাল্টা মানে গুছাইতেও কিন্তু কষ্ট। সো আমাদের প্রশ্ন পেলে কিন্তু আমাদের জন্য হচ্ছে সুবিধা, পরবর্তীতে হচ্ছে ধরেন যারা খারাপ করলেন, হ্যাঁ, সেই প্রশ্নগুলো আমরা চেষ্টা করবো যে হচ্ছে এসবিএ পারলে অ্যাড করে দেওয়ার। তো এই জন্য আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, তারা হচ্ছে পরীক্ষার পরে বের হয়ে সেটা জেনেসিসকে দিতে হবে, এই জন্য না, আপনারা নিজেদের জন্য প্রশ্ন কালেক্ট করবেন। আর যদি জেনেসিসে দেন সেটার জন্য আপনারা অবশ্যই একটা অনারিয়াম পাবেন। এটা একটা ইনফরমেশন ছোটখাটো দিয়ে রাখলাম। আর যেটা বললাম, যেটা পরীক্ষার আগের দিন কোনো স্ট্রেস নেবেন না, যা আছে কপালে। তবে হ্যাঁ, পরীক্ষার দিন আবার হচ্ছে ইয়া করেন না, জাস্ট উল্টায় যাবেন, পেজ উল্টায় যাবেন, জাস্ট পেজ উল্টায় যাবেন। সেটা 3টা পেপারের ক্ষেত্রে যতটুকু মানে যেটা যেটা আপনার মন চায় সেই টপিকসে দেখবেন। এবং মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, সাথে জুস নিয়ে যেতে পারলে খুবই ভালো হয়। কারণ 4 ঘন্টা, অবশ্যই 4 ঘন্টা তো এমনিতেই ক্লাস করা যায় না, 4 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে কিন্তু ব্রেন, এটা অবশ্যই বলে যাচ্ছি, জুস নিয়ে যাবেন, অবশ্যই জুস নিয়ে যাবেন। জুস বা যেকোনো কিছু একটা মানে সাথে নিয়ে যাবেন, কারণ 4 ঘন্টায় অবশ্যই আপনার ব্রেনের গ্লুকোজ কমে যাবে। বিসিপিএস অবশ্যই অনেক সুন্দর ইয়া থাকে, রুম টুমগুলো অনেক সুন্দর থাকে, হ্যাঁ। সো ও গরম টরম কম লাগবে, বাট অবশ্যই জুস নিয়ে যাবেন। এই জিনিসটা তাহলে একটা জিনিস রাখবেন, বক্স, ক্লিয়ার বক্স রাখবেন, একটা হচ্ছে বল পেন রাখবেন, কয়েকটা পেন্সিল শার্প করা থাকবে, রাবার নেবেন, পেন্সিল নেবেন, শেষ। তারপর হচ্ছে একটা জুস, পানির বোতল ওখানে যাবে, না পারলে নিজে নিলেন, না হলে অবশ্যই জুস নিয়ে যাবেন, সুন্দর মতো খাওয়া দাওয়া করে যাবেন, ঠিক আছে। যাবেন এবং হচ্ছে কিছুক্ষণ আগে চলে যাবেন, কারণ মহাখালীতে প্রচন্ড জ্যাম পড়ে। নিয়ে এরকম হচ্ছে কি যেটা আপনার মন চায় সেই টপিকটাই আপনি দেখে যাবেন, এভাবে মানে একটা নিয়ে যাবেন যেন পরীক্ষার আগে আপনি দেখতে পারেন আর কি। তাহলে এভাবে করে গেলে ঠান্ডা মাথায় দেখবেন অনেক কিছুই, আল্লাহ যদি রহমত থাকে বা সৃষ্টিকর্তার রহমত থাকে, আপনি হচ্ছে পরীক্ষার হলে অনেক কিছু মনে চলে আসবে। টেনশন নেওয়া দরকার নাই, মাথা ঠান্ডা রেখে পরিশ্রম করবেন, বাকিটা আল্লাহ ভরসা, বাকিটা কপালের উপরে ছেড়ে দেন, হ্যাঁ? আর সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের ক্লাস নিয়ে আমার অনেক ভালো লাগছে, আমি জানি না আপনাদের কেমন লাগছে, চেষ্টা করছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো শেষ করলাম তাহলে আজকে ক্লাস। আপু আপনিও খুব ভালো ক্লাস নেন, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ আপু, আপনাদের এই কথাগুলোই আসলে কষ্ট, মানে এই যে এক একটা ক্লাস নিতে, কারণ এখন যেহেতু কোর্সে আসি, তো দেখা যায় কোর্সে অনেক প্যারা, এটা এখন বললাম না তাহলে আবার পড়ার স্পিড কমে যাবে। তো মানে এটা অনেক ঝামেলার মধ্যে থাকে, তো সেক্ষেত্রে মানে চেষ্টা করি আর কি যে আপনাদের জন্য আমরা যতটুকু পারি আর কি ক্লাস নিতে। তবে থ্যাংক ইউ, এই কথাটা বলাতে আসলে খুব মানে শান্তি লাগলো। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই আমরা দেখা হবে ইনশাল্লাহ। তাহলে ভালো থাকেন তাহলে সবাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হয় জি আপু, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে টিপস এন্ড ট্রিক্স এর ক্লাসে সবাইকে স্বাগতম। এখন এই পেপার 2 নিয়ে একটু আলোচনা করব। অনেকক্ষণ ধরে সবাই আছেন, যারা যারা আছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আরেকটু হচ্ছে আমি সময় নিয়ে হচ্ছে আপনাদেরকে ইয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমরা শুনলাম যে পেপার 3 এন্ড পেপার 1 নিয়ে, তো এখন বলবো যে হচ্ছে পেপার 2 নিয়ে। আসলে টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে আমাদের কি, যেটা যে যেহেতু আগে আমাদের এক্সপিরিয়েন্স কি ছিল যে 3 দিনের ছিল, 3 দিনেরও যেরকম একটা টিপস এন্ড ট্রিক্স আছে যে হচ্ছে প্রত্যেক পরীক্ষার আগে এক্সাম নাইট কিভাবে আমরা পড়াশোনা করবো। তো এখন একদিনে হয়ে সুবিধাও কিছু আছে, অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে আমাদের যে একদিনে হয়ে একদিনে যা স্ট্রেস সব একদিনে চলে যাবে এটা। তারপর আমার হচ্ছে 3টা পেপারই আমি একদিনে মানে একবারে পড়ে হচ্ছে আমি ইয়ে করতে পারবো। আর 3 দিনের যে টানা স্ট্রেসটা ওটা থাকে না। আর আরেকটা যে হচ্ছে আগে যেমন আলাদা আলাদা পাস ছিল সেটা এখন নাই, এখন হচ্ছে আমাদের একসাথে টোটাল পাস। এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা পেপারে, যেমন আগে কি ছিল যে প্রত্যেকটা পেপারে আমার আলাদা আলাদা যেহেতু পাস করা লাগবে, সো প্রত্যেকটা পেপারই হচ্ছে আমার মোটামুটি একটা মানে ব্যালেন্স একটা প্রিপারেশন নেওয়া জরুরি। এখনো ব্যালেন্স প্রিপারেশন নেওয়া জরুরি, বাট আমার আলাদা পাস যেহেতু নাই, সো এই ক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেকে আছে যে অ্যানাটমিতে অনেক ভালো মার্কস পেলো, কিন্তু জাস্ট হচ্ছে পেপার 2 বা পেপার 3 হচ্ছে যে পাস মার্কস না আসার কারণে দেখা গেছে যে তাদের টোটাল পাস আসে না, এরকম। তো এই জিনিসটা যেমন আমাদের জন্য এখন কিন্তু ইজি হয়ে গেছে। তো পেপার 2 এর ক্ষেত্রেও সেরকম আমাদের দেখা গেছে যে অনেক টপিক যে অনেক কঠিন লাগে এরকম, হ্যাঁ। এই কঠিন টপিকগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে ওগুলা জাস্ট আমরা ইজি টপিকগুলো এক্সামের আগে দেখে যেতে পারি, যেন কঠিনগুলো স্কিপ করে যাওয়া যায়, তখন আমার অ্যাজ এ হোল টোটালটা যেন পাস আসতে পারে। তো প্রথমেই আমরা কি জানি যে কোনো টিচার কোশ্চেন করতে গেলে কিন্তু তারা মার্কস ডিস্ট্রিবিউশন দেখিয়ে কিন্তু কোশ্চেন করে, যে আমার একটা সিলেবাস প্লাস মার্কস ডিস্ট্রিবিউশন যে কোন টপিক থেকে আমি কিরকম একটা কোশ্চেন করবো। তো এসিপিএস এর মার্কস ডিস্ট্রিবিউশন আমরা আসলে সবাই জানি, কিন্তু তারপরও আমরা এক্সামের আগে আমি এখন এটা দেখাচ্ছি এই জন্য যে যেন আপনাদের একটা আইডিয়া হয় যে কোন টপিকটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্স দিয়ে পড়বো, ঠিক আছে। যেমন এখানে দেখা যায় যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, যে ম্যাটার, স্ট্রাকচার অফ ম্যাটার যে টপিকটা, এখানে 8টা থেকে 10টা, যদিও এই 8টা 10টা এখন এতটাও মেইনটেইন হয় না, এটা থেকে এখন একটু কোশ্চেন কম আসে। এখন মোটামুটি এটার সংখ্যাটা কমে গিয়ে এটার থেকে বেশি কোশ্চেন আসে আমার স্পেশাল ইকুইপমেন্ট আর স্পেশাল টেকনিক, এই দুইটা মিলে দেখেন 5-7 মানে মোটামুটি 10-14, এর থেকেও বেশি কিন্তু আসে। যেহেতু আমার স্ট্রাকচার ম্যাটার থেকে হচ্ছে আমার কোশ্চেন এখন একটু কম দেয়, তো এটা কোশ্চেনটা এক্সট্রা আমার এই টপিকে চলে আসে। সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা স্পেশাল ইকুইপমেন্টে কিন্তু অনেক 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 জোর দিব। তারপরে সেকেন্ড হচ্ছে আমরা জোর দিব কোনটা, রেডিও ফিজিক্স। এখানে 10 থেকে 12টার মতো কোশ্চেন আসে। আর বাকি যেটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভিটি, অ্যাবসর্ব ডোজ, এগুলো থেকে 8-10টা। এটা কিন্তু এসবি এমসিকিউ মিলে কিন্তু, ঠিক আছে, টোটাল যে 50টা কোশ্চেন। আর তারপর যেটা হচ্ছে এই আমার রেডিওগ্রাফিক কোয়ালিটি এন্ড ডিভাইস, সেখান থেকে হচ্ছে আমার 8-10টা। আর যেটা তারপরে লাস্ট হচ্ছে এক্সট্রা ফিল্ম স্ক্রিন, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের হচ্ছে যে সবকিছু কিন্তু অটোমেটিক, ঠিক আছে, ম্যানুয়াল যে ডার্ক রুম এগুলো কিন্তু এতটা মেইনটেইন হয় না, কিন্তু তারপরেও একটু হলেও হচ্ছে যে আমাদের আগে কিভাবে হচ্ছে ইমেজ প্রসেসিং হতো সেটার থেকে সেটা যেন সবার জানা আছে কিনা, এই জন্য দেখা গেছে ডার্ক রুম টপিকটা এখন কিন্তু অ্যাড করা। তো ওখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে, কিন্তু এটা একটু লেস ইম্পর্টেন্ট। তো এখন আমি ইম্পর্টেন্স দিয়ে দেখলাম। তারপরে যদি আমরা দেখি স্পেশাল ইকুইপমেন্ট, যেটা বললাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তো এখানে আমাদের কি আসে প্রথমেই স্পেশাল ইকুইপমেন্ট আমরা কি টপিক, কিন্তু আমরা সবাই জানি সিটি স্ক্যান, ইউএসজি, ডেমো, ফ্লোরোস্কোপি, গামা ক্যামেরা, পেট স্পেক, সিআরডিআর, আর আরেকটা যেটা এমআরআই কিন্তু স্পেশাল ইকুইপমেন্টের মধ্যেই অ্যাডেড। তো সেখান থেকে আমরা সবচেয়ে দেখবো যে হচ্ছে এমআরআই, সিটি, আল্ট্রাসাউন্ড, মেমো, এই যে 5টা টপিক, এখান থেকে আমাদের মাস্ট কোশ্চেন আসে, কোনোবার এমন হয় নাই যে এগুলা থেকে আমাদের কোশ্চেন বাদ গেছে। সো এই স্পেশাল ইকুইপমেন্ট পড়ার সময় আমরা সবার আগে এই 5টা টপিক পড়বো। তার মধ্যে টপিকগুলো হচ্ছে স্পেশাল ইকুইপমেন্টের মধ্যে মেমো, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, তারপর হচ্ছে এমআরআই, ফ্লোরোস্কোপি, এগুলো এই 5টা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার স্পেশাল ইকুইপমেন্টের মধ্যে।
যে এগুলো থেকে আমার প্রত্যেকবারই কিন্তু আমার একটা না একটা কোশ্চেন আসে, দেখবেন আপনারা। আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস আশা করি সবাই করছেন পড়ার সময়, তো সেখানে কিন্তু দেখবেন যে এই 5টা টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসেই। তো তার মধ্যে মেমোটা হচ্ছে আমি পরে বলবো, সরি এমআরআইটা আমরা পরে বলবো। সিটি স্ক্যান দিয়ে যদি শুরু করি, সিটি স্ক্যানের মধ্যে আমরা যখন পড়বো, পড়ার সময় এই টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বো, মানে এই টপিকগুলো আগে পড়ে ফেলবো, ঠিক আছে? বাকি টপিকগুলো যদি হচ্ছে কারো সময় থাকে পড়বে, যার সময় থাকবে না এত বেশি এক্সামের আগে স্ট্রেস নিয়ে সেগুলো পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? মেইনলি এই টপিকগুলো পড়লেই সিটি স্ক্যান থেকে আপনারা এই টপিক রিলেটেড একটা কোশ্চেন পাবেন। যেমন কম্পোজিশনের মধ্যে যেমন বিশেষ করে ফিল্টার, সিটি স্ক্যানের যে বোটাই ফিল্টারটা কেন ইউজ হয় সেই রিলেটেড হচ্ছে কোশ্চেন আপনাদের আসতে পারে। এটা মনে হয় এই রিলেটেড কোশ্চেন কোন একটা স্টেম আসছিল কোন একবার, ঠিক আছে? তারপরে যেটা আমাদের সিঙ্গেল স্লাইস মাল্টি স্লাইস সিটি স্ক্যান যে ডিটেক্টর, সেটা হচ্ছে কেন করি, হ্যাঁ এরকম একটা কোশ্চেন আসছে যে হচ্ছে কোশ্চেন মানে কি রিগার্ডিং সিটি দিয়ে হচ্ছে সিঙ্গেল স্লাইসে লেস টাইম লাগে নাকি মাল্টি স্লাইসে লেস টাইম লাগে, কোনটা কিরকম, এরকম একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে? তারপর জেনারেশনটা অ্যাজ এ হোল আপনার ইম্পর্টেন্ট, জেনারেশন থেকে রিসেন্ট কোনো কোশ্চেন এখন পর্যন্ত দেখি নাই, আগে হয়তো থাকতে পারে। তারপর হাউসফুল ইউনিট, এটা থেকে কিন্তু মানে এটা কিন্তু কমন, হ্যাঁ যে একবার না আসলেও পরের বার আসতে, মানে একটা ইন্টারভাল দিয়ে আসতে পারে, ঠিক আছে? একটা সেশন না আসলো আরেকটা সেশন আপনার আসবেই, হ্যাঁ যে এরকম যে হচ্ছে আমার কি জানি যে ওয়াটারের হাউসফুল ইউনিট আমরা 0 ধরি, 0 ধরে এর থেকে যে হচ্ছে কম, যার হাউসফুল ইউনিট কম মানে নেগেটিভ, সেটা ওয়াটারের থেকে আবার সিটিতে কালো দেখাবে, আর এর থেকে যার বেশি তাকে ওয়াটারের থেকে আস্তে আস্তে সাদা দেখাবে। হাউসফুল ইউনিট কার সবচেয়ে বেশি এখানে আমরা জানি যে বডি স্ট্রাকচারের মধ্যে বোনসের। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের হাউসফুল ইউনিট রিলেটেড, প্লাস হচ্ছে এগুলার কোনটার কত হচ্ছে হাউসফুল ইউনিট কত সেটা হচ্ছে আমরা পড়বো। আর যেটা ডোজ রিলেটেড হচ্ছে কোশ্চেন যদি দেখি প্রিভিয়াসলি আপনাদের হচ্ছে কোভিড-19 সময় হচ্ছে এরকম যে আসছিল যে কোভিড-19 আমরা কোন ইয়েতে সরি লো ডোজ সিটি ইউজ করি কোন ডিজিজে, ঠিক আছে? এটা দিয়ে পেপার 2 তে বা পেপার 3 কোন একটা কোশ্চেন আসবে লো ডোজ সিটি ইউজ করি, সেটা হচ্ছে আমরা কোভিড-19 ডায়াগনোসিস আমরা লো ডোজ সিটি ইউজ করি। তারপর হচ্ছে এরকম আর আরেকটা আপনার ডোজ দিয়ে আসতে পারে যে সিটিতে আপনার সিগন্যাল টু নয়েজ রেশিও যেটা এটা আসতে পারে। যেমন সিগন্যাল টু নয়েজ রেশিও আপনার এক সেশনে মেবি লাস্ট সেশনে আপনার আসছে এমআরআই সিগন্যাল টু নয়েজ রেশিও, তার আগের সেশনে সিটি স্ক্যানের সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে? অল্টারনেট করে আসছে, হ্যাঁ তো সিগন্যাল টু নয়েজ রেশিও আমার কিন্তু ইম্পর্টেন্ট, সিটি আর এমআরআই সিগন্যাল টু নয়েজ রেশিও কোনটা কোনটায় বাড়ে কোনটা কোনটায় কমে এটা, হ্যাঁ আর হচ্ছে নয়েজ যেটা সিটির ক্ষেত্রে নয়েজ হচ্ছে কোনটা কোনটা বাড়ে এটা পড়বে। আরেকটা যেটা রেজলিউশন, সিটিতে স্পেশাল রেজলিউশন যেটা কিসে কিসে বাড়ে কমে, এই জিনিসগুলো একটু আপনারা দেখবেন। এই মোটামুটি সিটি থেকে আপনারা এই জিনিসগুলো দেখলে আশা করি একদম টোটালি কমন না পেলেও স্টেম কিছু না কিছু আপনারা কমন পাবেন। যেমন এমসিকিউতে আপনারা অ্যাটলিস্ট হচ্ছে 5টা স্টেমের মধ্যে 2টা 3টা স্টেপ মানে মিনিমাম পারবেন, ঠিক আছে? তারপর যেটা বলি যে আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে হচ্ছে মোড রিলেটেড হচ্ছে মোড, আল্ট্রাসাউন্ডের কি মোড আছে, রিসেন্ট হচ্ছে এম মোড নিয়ে কোশ্চেন আসছে। তারপর হচ্ছে বি মোডটা তো আমরা যেটা নরমালি হচ্ছে ইউজ হয় সেটা। আর হচ্ছে ভেলোসিটি, বিশেষ করে ভেলোসিটি হচ্ছে কিসে বাড়ে কমে, আমরা যে হচ্ছে যে ডেনসিটি তারপর কম্প্রেসিবিলিটি এগুলোর সাথে রিলেশন ভেলোসিটি, প্লাস তারপর হচ্ছে ডপলার, আলাদা করে ডপলার রিলেটেড কোশ্চেন মনে হয় রিসেন্ট এবারের সেশনে আসছে, ঠিক আছে? তো এই জন্য ডপলারটাকে একটু আলাদা ইম্পর্টেন্স দিয়ে পড়বেন আপনারা। আর আরেকটা যেটা আর্টিফ্যাক্ট, ও আচ্ছা সিটি স্ক্যানও আপনারা আর্টিফ্যাক্ট একটু পড়বেন আলাদা করে, ঠিক আছে? তো আগে যেমন আমাদের কোশ্চেন কি ছিল, যখন অনেক আগে কোশ্চেন হতো যে কোনটায় কি আর্টিফ্যাক্ট এরকম, হ্যাঁ এখন কিন্তু আর কোনটা কি আর্টিফ্যাক্ট এরকম না, শুধু আর্টিফ্যাক্টের নাম পড়লে হবে না আমাদের। আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট আর্টিফ্যাক্টটা পড়ে জাস্ট ওই আর্টিফ্যাক্টটা কোন মেকানিজমে হয় বা ওই আর্টিফ্যাক্টটা কিসের জন্য হচ্ছে, হ্যাঁ ওই আর্টিফ্যাক্টটা কি কোনো অ্যাবজর্পশনের জন্য হচ্ছে নাকি রিফ্রাকশনের জন্য হচ্ছে আল্ট্রাসাউন্ড এরকম, নাকি হচ্ছে সিটি স্ক্যান যদি বলি সিটি স্ক্যানে কি এটা কি কোনো যে মেশিনের ডিফেক্টের জন্য হচ্ছে নাকি পেশেন্টের জন্য হচ্ছে, ঠিক আছে? এরকম আলাদা আলাদা কোনটা কিসের জন্য হচ্ছে এই জিনিসটা একটু আমরা আলাদা করে জেনে নিব। আর আরেকটা যেটা পিজোইলেকট্রিক ক্রিস্টালের যে মেকানিজমটা ওটা কিভাবে কাজ করে, ওটা কি সাউন্ড এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে, তারপর ইলেকট্রিক এনার্জিকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করে ওইটা, প্লাস হচ্ছে মানে যে আল্ট্রাসাউন্ডের যে প্রোবে যে কিভাবে কাজ করে ওই জিনিসটা একটু দেখবো। মোটামুটি আল্ট্রাসাউন্ডে আমরা আশা করি এই জিনিসগুলো দেখলে আরেকটা মোটামুটি করে আরেকটা জিনিস আমার এখানে অ্যাড হয় নাই, মানে স্কিপ হয়ে গেছে, অ্যাকোস্টিক ইম্পিডেন্স। যেটা আল্ট্রাসাউন্ডের অ্যাকোস্টিক ইম্পিডেন্সটা আমরা একটু আলাদা করে দেখে নেব। তারপর যেটা মেমো কিন্তু কোশ্চেন আসে, প্রত্যেক সেশনে মেমো থেকে কোশ্চেন আসে। এবং মেমো এমন একটা জিনিস কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখন মানে ফিমেলের মধ্যে ব্রেস্ট কার্সিনোমা অনেক কমন, ঠিক আছে? এটার জন্য আমার ডায়াগনোসিসের জন্য মেমো আমার দরকার পড়া লাগবে। তো এই জন্য আমরা মেমোটা আলাদা করে হচ্ছে দেখি, এবং মেমো বিশেষ করে হচ্ছে আমরা সাজেস্ট করি নিশোতে মোটামুটি মেমো ভালো করে সাজায় দেওয়া আছে, আপনারা নিশোটাই হচ্ছে ভালো করে দেখে নেবেন। আর আরেকটা যেটা হচ্ছে মিন গ্ল্যান্ডুলার ডোজ যে একটা আছে যে মেমোর, সেই গ্ল্যান্ডুলার ডোজটা আপনারা আলাদা করে একটু থাইল্যান্ড থেকে দেখে নিন, মেবি থাইল্যান্ডই আছে, যদি না পান আমাকে একটু আলাদা করে মেনশন দিয়ে জেনে নিন, তখন আমি দেওয়ার চেষ্টা করবো। তো এইটা আর হচ্ছে মেমোতে আলাদা করে মেমোর যে ভিউগুলা, ঠিক আছে? মেমোর ভিউগুলোর মধ্যে মেইনলি এমওলো আর সিসি ভিউ, এই দুটো মেইন ভিউ, ঠিক আছে? আর এক্সট্রা যে সাপ্লিমেন্টারি ভিউ ওই ভিউগুলো হচ্ছে আমরা নাম জেনে রাখবো যে ওগুলো আমার সাপ্লিমেন্টারি ভিউ। তারপর ইন্ডিকেশন, মেমোর ইন্ডিকেশনটা আমরা জানবো। তারপর হচ্ছে মেকানিজম, মেমোর যে কিভাবে কাজ করে, প্লাস মেমোর যে স্পেশালিটি কিছু আছে যেমন সিঙ্গেল স্ক্রিন, সিঙ্গেল ইমালশন, ঠিক আছে? তারপর হচ্ছে লো ডোজ, ঠিক আছে? এগুলো এই জিনিসগুলো দেখবো। তারপর হচ্ছে মেমোতে হচ্ছে আমরা যে আলাদা আলাদা স্পেশালিটি কিছু আছে যে মেমোতে আমরা কি টার্গেট ইউজ করি, কি হচ্ছে আমরা আহ, আহ, কেউ কি কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, তো মেমোতে আমরা কি টার্গেট ইউজ করি এগুলো, তারপর উইন্ডোতে ইউজ করি। মেমোতে হচ্ছে দেখবেন যে আমরা বেরিলিয়াম উইন্ডো ইউজ করি, তো ওইটার কাজটা কি, যে ওইটার কাজটা আমরা কি জানি যে ওইটার কাজটা হচ্ছে আমার ফিল্ট্রেশন কমায় দেওয়া, নট ফিল্ট্রেশন বাড়ানো। আমরা কি জানি যে ফিল্ট্রেশন যখন পড়ছি অন্যান্য জায়গায় যে ফিল্ট্রেশন আমার ভালো ইফেক্টের জন্য যেন লো এনার্জি এক্সট্রাগুলোকে সে অ্যাবজর্ব করে ফেলে ফিল্ট্রেশন, কিন্তু মেমোর ফিল্ট্রেশনের কাজ কিন্তু উল্টা, সে কিন্তু লো এনার্জি এক্সট্রাকে অ্যাবজর্ব করার জন্য না, বরং যেন হচ্ছে আমার ইনহেরেন্ট ফিল্ট্রেশনটা না হয়, ঠিক আছে? সেটার জন্য আমরা মেমোতে এই উইন্ডোটা ইউজ করি, ঠিক আছে? এটা কিন্তু মেমোর ক্ষেত্রে কিছু আলাদা আলাদা এক্সট্রা কথা আছে যেটা অন্য কিছুর সাথে মিলবে না, এই জিনিসগুলো হচ্ছে আমরা আলাদা করে দেখে নিব। তারপর কম্পোজিশন তো ওখানে চলেই আসে আলাদা করে, যেটা ক্যাথোড কিভাবে তৈরি, অ্যানোড কিসের তৈরি, কোনটা কিভাবে কাজ করে, কত ডোজ কেবিপি দেই, কত এনার্জি এক্সট্রা তৈরি হয়, কোন ইন্টারেকশনে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা পড়ার চেষ্টা করব। তো তারপর যেটা আছে আরেকটা আছে মিন গ্ল্যান্ডুলার ডোজ একটু ইম্পর্টেন্ট, ওইটা একটু আলাদা করে দেখে নিব। তো এই জিনিসগুলো হচ্ছে আমার স্পেশাল ইকুইপমেন্টে, এই যে এতক্ষণ যে কয়টা বললাম এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে এই টপিকগুলো থেকে আমার মাস্ট কোশ্চেন আসবেই,
হ্যাঁ, একটা না একটা আসবেই। তারপর যেটা আসে যে ফ্লোরোস্কোপি আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে? গামা ক্যামেরা, পেট স্পেক্ট এগুলো আসবে। ফ্লোরোস্কোপির ক্ষেত্রে আপনাদের এত ডিটেলস জানা দরকার নাই। মোটামুটি ফ্লোরোস্কোপিতে আমরা কম্পোজিশন মেশিনটা কিভাবে তৈরি, প্লাস হচ্ছে কোনটার ইনপুট ফসফর, আউটপুট ফসফর, কোনটার কি কাজ, প্লাস হচ্ছে ফ্লোরোস্কোপিতে হচ্ছে যে আমরা যে ওই যে গেইন কাজ, আর একটা যেটা ভিশন, ফটোপিক আর স্কোটোপিক ভিশনটা, কোনটা কোন ধরনের ভিশন এবং ফ্লোরোস্কোপির অ্যাডভান্টেজটা কি, কোন ভিশনটা হচ্ছে আমার কাজে লাগে, এবং ফ্লোরোস্কোপি যে হচ্ছে কনভেনশনাল ফ্লোরোস্কোপি থেকে এখনকার ফ্লোরোস্কোপিতে হচ্ছে কি ভালো দিক, ঠিক আছে? এই জিনিসটা দেখবেন নিশ্চয়ই একটু আলাদা করে আছে যে ফ্লোরোস্কোপির অ্যাডভান্টেজটা, ঠিক আছে? এটা একটু দেখে নেবেন। বিশেষ করে হচ্ছে ইমেজ ইন্টেন্সিফায়ার, এটা যে ফ্লোরোস্কোপিতে যে ইমেজ ইন্টেন্সিফাই করি, কি করি, এক্সরেকে আমরা যে লাইটে কনভার্ট করি, ওই এটার কাজটা কি, মানে ওটার ভালো দিকটা কি, ওটা আমরা একটু আলাদা করে দেখে নিব। আর আরেকটা হচ্ছে ডিএসএ। ডিএসএ হচ্ছে ইদানিং দেখি স্যারদের খুব পছন্দের, ঠিক আছে? এখানে জাস্ট হচ্ছে আপনার অত কিছু লাগবে না। এখানে আমরা হচ্ছে ভেসেলটা ভালো করে দেখি, কন্ট্রাস্ট দেওয়ার আগে একটা ইমেজ নেই, কন্ট্রাস্ট নেওয়ার পরে একটা ইমেজ নেই, তারপর হচ্ছে কন্ট্রাস্ট ছাড়া ইমেজটাকে আমরা কি করি, যে মাস্ক ইমেজ করি, সেটাকে আমরা কি করি, বাদ দিয়ে দিই। বাদ দিলে তখন হচ্ছে আমরা ভেসেলটা ভালোভাবে ভিজিবল হয়। ভেসেলের যে হচ্ছে যে প্যাথোলজিগুলো আমরা ভালো দেখি, ঠিক আছে? এইটুকু জানলেই মোটামুটি ডিএসএ আমার জন্য এনাফ। ডিএসএ আর তেমন কিছু নাই। তারপর গামা ক্যামেরা, পেট স্পেক্ট, ঠিক আছে? এই তিনটা একসাথে রিলেটেড। এই তিনটার মধ্যে আমার মোটামুটি আপনাদের হচ্ছে তিনটার হচ্ছে মেকানিজম, ঠিক আছে? তিনটার কলিমিটর মেইনলি হচ্ছে আমার যে গামা ক্যামেরাতে আমরা মাল্টিহোল কলিমিটর ইউজ করি। তারপর হচ্ছে আপনার হচ্ছে স্পেক্টে মনে হয় পিন হোল, আমি যতটুকু ইয়ে করে কনফিউশন হতে পারে, একটু দেখে নিন। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিন, কোনটার কোন কলিমিটর, কোনটাতে কোন রেডিও নিউক্লিয়াইড, ঠিক আছে? গামা ক্যামেরার স্পেক্টে টেকনিশিয়াম মনে হয় ইউজ করি, পেটে হচ্ছে আমরা এফডিজি, ঠিক আছে, ফ্লুইড গ্লুকোজ ইউজ করি। তো এই রেডিও নিউক্লিয়াইড কোনটার কি কি, এবং কোনটা কোন ক্ষেত্রে আমরা, কোনটার কোন ফাংশন, কোনটা কোন ক্ষেত্রে ইউজ করি, প্লাস হচ্ছে আলাদা করে আপনার পেট আর স্পেক্টের মধ্যে কোনটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসটা একটু দেখে নেবেন। পেটের মধ্যে যেমন পেট স্ক্যানে আমাদের হচ্ছে কন্ট্রাস্ট রেজলিউশন এগুলো খুব ভালো হয়। স্পেক্টে আমার কন্ট্রাস্ট রেজলিউশন এত ভালো হয় না। এটাই মোটামুটি। আর পেটের হচ্ছে এক্সপেন্সিভ বেশি, স্পেক্ট একটু লেস এক্সপেন্সিভ। এটা এই দুটো, এগুলোই মোটামুটি মেইন হচ্ছে আপনার দুইটার হচ্ছে পার্থক্যটা একটু দেখে নেবেন। আর সিআরডিআর যেটা, সিআরডিআর হচ্ছে মোটামুটি একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু এই সেশনে মেবি সিআরডিআর থেকে একটা কোশ্চেন আসছে। সিআরডিআর এর যে কোশ্চেনটা আসছে ওইটা আপনারা আশা করি যে নিশ্চয়ই সিআর আর ডিআর এর মধ্যে একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা পড়লেই আশা করি সিআরডিআর দিয়ে কোশ্চেন যতটুকু আসবে আপনারা কভার করতে পারবেন। সব না পারলেও অ্যাটলিস্ট দুইটা তিনটা স্টেম হলেও অ্যান্সার করতে পারবেন। আর আরেকটা যেটা আপনারা সিআরডিআর এ হচ্ছে কোনটাতে হচ্ছে আমরা ওই যে ডিআর যেটা বলি, ডিআর হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট আছে, কোনটাতে আমরা হচ্ছে সিন্টিলেশন ক্রিস্টাল ইউজ করি, কোনটাতে ইউজ করি না, এরকম। যেমন ইনডিরেক্টে আমরা একটা সিন্টিলেশন ইউজ করি, এরকম। আর সিআর যেটা, সিআর এ হচ্ছে আমরা একটা ফসফর ইউজ করি, যে ফটোস্টিমিউলেবল ফসফর ইউজ করি, হ্যাঁ, ইউরোপিয়াম অ্যাক্টিভেটেড বেরিয়াম ফ্লুরোহ্যালাইড, এই ফসফরটা ইউজ করি। তো এটা হচ্ছে আপনার একটা আলাদা জেনে নিয়ে, এবং সিআরডিআর এর যে পার্থক্যটা নিশোতে আছে ওটা একটু দেখে নেবেন, যে সিআর কি করি, সিআর হচ্ছে একটা 2 স্টেপ প্রসেস, দুইটা স্টেপে হয়। ডিআর হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে ইমেজ নিতে পারি, সিআরে আমরা ডিরেক্ট ইমেজ নিতে পারি না। প্রথমে ইমেজটাকে আমরা ক্যাসেটে স্টোর করি, স্টোর করার পর তারপর আমরা ওইটা ইমেজটাকে আলাদা করে হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্য ক্যাসেটটা আবার আলাদা জায়গায় হচ্ছে প্লে করে আমরা লেজার এর মাধ্যমে হচ্ছে তখন আমরা ইমেজটা দেখি, ঠিক আছে? এভাবে 2 স্টেপে হয়। আর ডিআর যেটা, ডিআরে হচ্ছে 1 স্টেপেই হয়, কিন্তু ডিআরে হচ্ছে আমরা দুইটা স্টেপে আছে, একটা ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে আমরা একটা ক্রিস্টাল ইনডিরেক্ট ক্রিস্টাল লাগবে, আমার ডিরেক্টে কোনো ক্রিস্টাল লাগে না, মানে লাইটে কনভার্সনের জন্য ক্রিস্টাল লাগবে ইনডিরেক্টে, এগুলা। আর ডিআরএ হচ্ছে আপনার একটা যেহেতু এটা সিঙ্গেল স্টেপে, এটাতে হচ্ছে আমার একটা ফ্লোরোস্কোপিক ইউনিট লাগবে বা ফ্লোরোস্কোপি মেশিন লাগবে। সিআর যেহেতু 2 স্টেপে, এখানে আমার কোনো ফ্লোরোস্কোপি মেশিন লাগবে না, এখানে হচ্ছে আপনার নরমাল এক্সরে মেশিন দিয়ে আমরা সিআর ইমেজে নিতে পারি, ঠিক আছে? মোটামুটি এই কথাগুলা, ঠিক আছে? এই কিছু কথাবার্তা, এই কথাগুলো জানলেই আশা করি আপনারা এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন। মানে মোটামুটি এই কথাবার্তা দিয়ে আপনাদের স্টেম আসে। বিগত বছরগুলোতে দেখা গেছে যে যারা কোশ্চেন পাইছে তাদের থেকে মোটামুটি জানা থেকে এতটুকুই। তো তারপরে আমরা যেটা দেখলাম, তারপরে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেডিও ফিজিক্স। রেডিও ফিজিক্স ইম্পর্টেন্ট, কিন্তু রেডিও ফিজিক্স কিন্তু আমরা ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে এটা কিন্তু আমরা এটা রিলেটেড পড়াশোনা কিন্তু আমরা মোটামুটি সবাই একটু কম্পারেটিভলি ইজি, স্পেশাল ইকুইপমেন্টের চেয়ে। এই জন্য রেডিও ফিজিক্স আমরা ভালো করে পড়বো, কিন্তু একবারে ভালো করে পড়ে ফেলবো, যেন এটার জন্য আমার বেশি সময় নষ্ট না হয়। পেপার 3 তে যেমন আমার জেনারেল প্যাথো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটার পিছনে আমরা বেশি সময় নষ্ট করবো না, কিন্তু এটা ভালো করে পড়ে রাখবো। কেন? কারণ এটা থেকে যা কোশ্চেন আসবে আমরা অ্যান্সার করতে পারবো, কারণ এটা থেকে মোটামুটি পারার মধ্যে কোশ্চেন আসে। তেমনি পেপার 2 তে হচ্ছে রেডিও ফিজিক্স অনেক ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে রেডিও ফিজিক্স দিয়ে হচ্ছে আপনারা বেশি মার্কস তুলতে পারবেন, কিন্তু এটার জন্য আমরা বেশি সময় নষ্ট করবো না, ইম্পর্টেন্স দিয়ে পড়বো, কিন্তু এটার পিছনে আমরা সময়টা কম দিব। হ্যাঁ, যেহেতু এটার পড়াগুলো কম্পারেটিভলি অন্য টপিকের চেয়ে ইজি, ঠিক আছে? তো এটার মধ্যে হচ্ছে মোটামুটি আমরা কোন টপিকগুলোকে ইম্পর্টেন্স দিয়ে পড়বো সেগুলো হচ্ছে এটা, যে প্রথমেই আমরা এক্সরে প্রোডাকশন, মানে এই টপিকগুলো সবকিছু ফার্স্ট টু লাস্ট ভালো করে পড়ে ফেলবো আমরা, ঠিক আছে? আজকে আপনাদের রেডিও ফিজিক্স ক্লাস হচ্ছে না, রিভিউ রেডিও ফিজিক্স প্লাস হচ্ছে এখানে যে টপিক, দুইটা মিলায় আপনারা এখনই এত ভালোভাবে পড়ে ফেলবেন যেন আপনার সেটা মকের আগে জাস্ট 1 বা 1.5 ঘন্টায় চোখ বুলালে রেডিও ফিজিক্স পড়া হয়ে যায়, এমন ভাবে পড়ে ফেলবেন এখনই, ঠিক আছে? যেন আপনার মকের আগে 1 ঘন্টা বা 2 ঘন্টা চোখ বুলালে পড়া হয়ে যায়, পরীক্ষার আগেও আপনার বেশি সময় দেওয়া না লাগে, ঠিক আছে? এভাবে আমরা রেডিও ফিজিক্সটা পড়ে ফেলবো। প্রোডাকশনে আসি, প্রোডাকশনে হচ্ছে কোন প্রসিডিউরে প্রোডাকশন হয়, দুইটা প্রসিডিউর, কোনটা কিভাবে ব্রেনস্টর্মার ক্যারেক্টারিস্টিক, দুইটার পার্থক্য ভালো করে। ব্রেনস্টর্মার ক্যারেক্টারিস্টিক কিন্তু দুই প্রসিডিউর, ঠিক আছে? এবং দুই প্রসিডিউর কোনটা কিভাবে, এবং দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা পার্থক্য আছে। যেমন ব্রেনস্টর্মার কিভাবে তৈরি হয়, নিউক্লিয়াসের সাথে ইন্টারেকশনে, ক্যারেক্টারিস্টিক কিন্তু নিউক্লিয়াসের সাথে না, ক্যারেক্টারিস্টিক কিন্তু পুরো ইলেকট্রনের সাথে ইলেকট্রনের ইন্টারেকশন, ঠিক আছে? ওভাবে কিন্তু এক্সরে তৈরি হয়। তো দুইটা কিন্তু আলাদা, কোনটা কতটুকু কত পার্সেন্ট তৈরি হয়, এবং দুইটা আলাদা আলাদা নাম, মানে ফার্স্ট টু লাস্ট সব আমরা পড়বো, ঠিক আছে? তারপর আমরা কি দেবো, এক্সরে টিউবের যে কম্পোজিশন, এক্সরে টিউবের মধ্যে ভিতরে কি থাকে, বাইরে কি থাকে, এবং এক্সরে টিউবের হচ্ছে ফিলামেন্টে কয় ফিলামেন্ট, কতটুকু ভোল্টেজ দেওয়া হয়, গ্লাস এনভেলপ কি, তারপর সেখানে যে হিটটাকে হচ্ছে আমরা এক্সরে টিউবটাকে কুলিং করার জন্য কি ইউজ করি, ঠিক আছে? অ্যানোড কি ধরনের হতে পারে, এগুলো সব, ঠিক আছে? আমরা ভালো করে জানবো।
মানে মোটামুটি হচ্ছে আপনার এক্সরে টিউব থেকে এগুলাই কোশ্চেন আসে। মোটামুটি আপনার শেলমেল থেকে আপনারা এতদিন যা পড়ে আসছেন এবং যা যা পরীক্ষায় হচ্ছে দিয়ে আসছেন এক্সাম ব্যাচে না বলি, যে আপনারা যে ফাউন্ডেশন পড়ার সময় ক্লিনিক্যাল ব্যাচে আপনারা যে প্রত্যেকটা এক্সরে প্রোডাকশনের টপিকে যে হচ্ছে যে পরীক্ষা দিলেন, সেখানে যে কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলো রিলেটেড, মানে ওখানে যা যা আসছে আপনার ওই রিলেটেড কোশ্চেন ঘুরে ফিরে ওভাবেই আসবে। এক্সরে প্রোডাকশন থেকে যদি কোনো কোশ্চেন আসে কাছাকাছি দেখবেন ওই ধরনের সেমই পাবেন। তারপর যেটা দেখি এক্সট্রা ইন্টারাকশন উইথ ম্যাটার, যে 5টা ইন্টারাকশন আছে, 5টা ইন্টারাকশন আমরা খুব ভালো করে করবো। তার মধ্যে হচ্ছে আমরা লেস ইম্পর্টেন্স দিব হচ্ছে ফটো ডিসইন্টিগ্রেশন। এটা আমার যেহেতু হিউম্যান বডিতে এত লাগে না, আমার ইমেজিং এ লাগে না, সো এই জিনিসটাকে আমরা অত ইম্পর্টেন্স দিব না। বাকি যে চারটা, সেই চারটা আমরা ভালো করে একদম কোনটা ইনার শেলে ইন্টারাকশন হয়, কোনটা আউটার শেলে হয়, কোনটাতে স্ক্যাটার রেডিয়েশন প্রডিউস হয়, কোনটাতে হয় না, কোনটা হচ্ছে আয়নাইজেশন করে, কোনটা আয়নাইজেশন করে না, ঠিক আছে? এই সব জিনিসগুলো ভালো করে পড়বো। মোটামুটি এগুলো পড়লে আপনারা স্টেম থেকে আশা করি অ্যান্সার করতে পারবেন। তারপরে হচ্ছে প্রপার্টিস অফ এক্সরে যে কয়টা প্রপার্টিস আছে ওগুলো সব ভালো করে মনে রাখবো। তারপর যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আপনার যে প্রথম যে চ্যাপ্টারটা, যে স্ট্রাকচার অফ ম্যাটার ইলেকট্রোম্যাগনেটিজম, এখানে তো এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এখান থেকে আপনার আশা করি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের প্রপার্টিস যেটা, সেটা পড়লেই আপনার কভার হয়ে যাবে, আর আশা করি লাগবে না। আর এক্সট্রা যদি পড়তে চান তাহলে হচ্ছে বিভিন্ন টাইপের যে রেডিয়েশন আছে, আয়নাইজিং, নন আয়নাইজিং, কোনটা ডিরেক্টলি আয়নাইজিং, কোনটা ইনডিরেক্টলি আয়নাইজিং, এটা। তারপর হচ্ছে কোনটা আপনার ডিরেক্টলি আয়নাইজিং, ইনডিরেক্টলি আয়নাইজিং আসে, কোনটা মোনো এনার্জেটিক, কোনটা পলি এনার্জেটিক, হ্যাঁ, রেডিয়েশন। এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু আলাদা করে দেখে নেবেন। তারপর যেটা এক্সরে আউটপুট, কোয়ালিটি, কোয়ান্টিটি, এখান থেকে কি আসবে এক্সরে আউটপুটের যে ফ্যাক্টরগুলো, ঠিক আছে, কোন কোন ফ্যাক্টর হচ্ছে বাড়ালে আমার হচ্ছে এক্সরে আউটপুট বাড়বে বা কমবে, ঠিক আছে? যে ফিল্ট্রেশন, কেবিপি, তারপর হচ্ছে এক্সরে যে এমএ, ঠিক আছে, টিউব কারেন্ট, ফিল্ট্রেশন, কেবিপি, তার টার্গেট ম্যাটেরিয়াল, এই যে ফ্যাক্টরগুলো কোনটা বাড়ালে এক্সরে আউটপুট বাড়বে কমবে, এই জিনিসগুলো ভালো করে দেখবেন। এগুলো হয়তো ডিরেক্টলি আপনার কোশ্চেন আসতে না পারে, যে হয়তো আসবেন আপনার কি কি ফ্যাক্টর এক্সট্রা আউটপুট বাড়াই হবে না। কোনো একটা স্টেমে মনে করেন এক্সরে দিয়ে একটা কোশ্চেন আসলো, কোনো একটা স্টেমে হয়তো দিয়ে দিতে পারে যে হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ টার্গেট ম্যাটেরিয়াল বাড়লে আমার এক্সট্রা আউটপুট বাড়বে বা কমবে, এরকম একটা স্টেম দিয়ে দিতে পারে, স্টেম হিসেবে আসতে পারে। তারপর যে এক্সট্রা যে কোয়ালিটি আর কোয়ান্টিটি, এক্সট্রা যে কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে আপনার যে কোয়ালিটি জিনিসটা কি আর কোয়ান্টিটি জিনিসটা কি, মেইনলি দুইটা মিলেই আমার এক্সট্রা ইন্টেন্সিটি। তো কোয়ালিটি কি, যে হচ্ছে আমার এক্সট্রা পেনিট্রেটিং অ্যাবিলিটি, আর কোয়ান্টিটি কি, যে টোটাল যে হচ্ছে এক্সট্রা এনার্জিটা, সেটা। তো কোনটা বাড়ালে হচ্ছে আমার এক্সট্রা কোয়ালিটি বাড়বে, কোনটা বাড়ালে হচ্ছে কোয়ান্টিটি বাড়বে, কোনটা বাড়ালে দুইটাই বাড়বে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা আলাদা করে এক্সট্রা আউটপুটের মধ্যেই ভিতরে পাবেন পড়াগুলো। এগুলো হচ্ছে যারা হচ্ছে আগে অলরেডি পড়ে আসছে তারা আশা করি হচ্ছে জানেন যে কোনটা বাড়ালে হচ্ছে আমার কি বাড়বে। এটা দিয়ে হচ্ছে আপনাদের স্টেমে বা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, যে কেবিপি বাড়ালে হচ্ছে আমার কি কি বাড়ে, এভাবেও আসতে পারে, বা টিউব কারেন্ট বাড়ালে হচ্ছে আমার কি কি বাড়ে, এভাবেও আসতে পারে, অথবা স্টেম দিয়ে আসতে পারে। আর প্রিভিয়াস কোশ্চেন যখন দেখা গেছে, প্রিভিয়াস কোশ্চেন আপনার কেবিপি রিলেটেড বিশেষ করে কোশ্চেন হচ্ছে আসছে, প্রিভিয়াস মনে হয় 2 সেশনে, লাস্টের আগের সেশনে হয়তো আর 20-21 সালের কোন একটা সেশনে মনে হয় আসছিল যে আমার কেবিপি বাড়ালে হচ্ছে কি কি বাড়ে, এরকম। তারপর হচ্ছে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট আর হচ্ছে ম্যাস অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট, এই দুটার মধ্যে আমার হচ্ছে ইম্পর্টেন্স কি, যে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট আর হচ্ছে ম্যাস অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট দুটার মধ্যে রিলেশনটা, আর হচ্ছে ফ্যাক্টরগুলো, বিশেষ করে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্টের ফ্যাক্টরগুলো, যে হচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলো হচ্ছে রেসপন্সিবল, এই জিনিসগুলো হচ্ছে আমরা আলাদা করে দেখব। তারপর হচ্ছে হাফ ভ্যালু লেয়ারের সাথে হচ্ছে আপনার ফিল্ট্রেশন রিলেটেড করে, ফিল্ট্রেশন আর হাফ ভ্যালু লেয়ার দুইটা একসাথে মিলে পড়বে, ফিল্ট্রেশনের ইফেক্ট আর হচ্ছে হাফ ভ্যালু লেয়ার দুইটা, যে হাফ ভ্যালু লেয়ার বাড়লে আমার হচ্ছে এক্সট্রা কি বাড়ে, কোয়ালিটি বাড়ে। কেন বাড়ে? হাফ ভ্যালু লেয়ার যখন বাড়ায় তখন হচ্ছে আমার ওই যে ফিল্ট্রেশন দিয়েই আসলে হাফ ভ্যালু লেয়ারটা হচ্ছে আমরা ডিনোট করি। ফিল্ট্রেশনের যে ম্যাটেরিয়ালটা ইউজ করি সেটার থিকনেস যদি বাড়ায় তাহলে আমার যত বেশি হচ্ছে লো এনার্জি এক্সট্রেগুলো অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আমার অ্যাজ এ হোল এভারেজ এনার্জি বাড়বে। তার মানে কি এক্সট্রে আমার যে টোটাল এভারেজ এনার্জি বাড়ার কারণে তখন কি হয়, আমার এক্সট্রা পেনিট্রেটিং অ্যাবিলিটি বাড়বে। এই রিলেশনগুলো একটু করবেন, মানে এক্সট্রা তত বেশি হার্ড হবে, এটা। তার মানে আমরা হার্ড এক্সট্রা, জি জি। ফিল্ট্রেশনটা কোথা থেকে পড়লে ভালো হবে? কোনটা? ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনটা আপনারা ক্রিস্টেনসেন থেকে দেখেন। আমি মনে হয় ক্লাসে আচ্ছা। বলছিলাম যে ফিল্ট্রেশনটা আপনাদের ক্রিস্টেনসেনে মোটামুটি ভালো আছে, ইনহেরেন্ট ফিল্ট্রেশন, অ্যাডেড ফিল্ট্রেশন, এগুলো প্লাস হচ্ছে আচ্ছা, কে ফিল্ট্রেশনের এজ ইফেক্ট। সম্পর্কে একটু বললে ভালো হতো। কোনটা? কে এজ? কে এজ, আচ্ছা, কে এজটা কি? কে এজটা আসলে বলা হয় যতটুকু হচ্ছে আপনার যে একটা ম্যাটেরিয়ালের, ঠিক আছে, কোনো একটা ম্যাটেরিয়ালের যে হচ্ছে কে শেল বাইন্ডিং এনার্জি, ঠিক আছে, ওইটাই হচ্ছে আপনার কে এজ। ওইটা যদি হচ্ছে আপনার যে এক্সরে এনার্জি, ঠিক আছে, ওই এক্সরে এনার্জির চেয়ে কে শেল বাইন্ডিং এনার্জি যদি হচ্ছে কাছাকাছি বা তার কম হয়, তাহলে সেটাকে সেই ম্যাটেরিয়ালের হচ্ছে কে এজ বলবো, ঠিক আছে? যেমন হচ্ছে আপনারা দেখবেন যে কে এজটা আপনাদের ক্রিস্টেনসেনই ভালো আছে, দেখবেন যে আমরা যে কন্ট্রাস্ট মিডিয়াগুলো ইউজ করি, যে কন্ট্রাস্ট টপিকটা আসবে সামনে ইদানিং, লাস্ট সেশনে এবং তার আগের সেশনে, 2 সেশনে কিন্তু কন্ট্রাস্ট নিয়ে আপনাদের কোশ্চেন আসছে। কন্ট্রাস্ট জিনিসটা কিন্তু দেখলাম যে হচ্ছে মানে লাস্ট 2টা সেশনে যেহেতু আসছে, আপনারা একটু আলাদা করে দেখে নিয়ে এটার সাথে কে এজটাও দেখে নিন। কে এজটা হচ্ছে আপনাদের ক্রিস্টেনসেনের কোন ফিল্টার চ্যাপ্টার মনে হয়, বা আমি যদি ভুল না হয়ে থাকি, ফিল্টার চ্যাপ্টারেরই লাস্টের দিকের পেজে দেখবেন যে কে এজ আছে। কে এজটা আসলে কি? ওইটা হচ্ছে আপনার মনে করেন আয়োডিনের যে কেশেল এনার্জি 33, ওইটা হচ্ছে আমার ডায়াগনস্টিক এক্সরে এনার্জি, যে সেই এনার্জির চেয়ে কম। তখনই কি করতে পারবে, তখন ওই ডায়াগনস্টিক এক্সরে এনার্জি এসে আয়োডিনের কেশেল এনার্জির সাথে, কেশেলের যে বাইন্ডিং এনার্জি সেটার সাথে তখন কি করবে, ফটোইলেকট্রিক ইন্টারেকশন করতে পারবে। হ্যাঁ, তখনই ফটোইলেকট্রিক অ্যাবজর্পশন হয়ে তখন হচ্ছে আমার আয়োডিনেটেড কন্ট্রাস্ট মিডিয়া যেখানে যেখানে ইউজ হয় সেই জায়গাটা আমার ভিজিবল হবে, সেখানে সেখানে অ্যাবজর্পশন অনেক ভালো হবে, ঠিক আছে? এটাই জন্যই আসলে হচ্ছে আমরা আয়োডিনেটেড কন্ট্রাস্টটা ইউজ করি। তো ওইটাই আসলে কেএসটা কি বোঝানো হয়, যে কেশেল বাইন্ডিং এনার্জি যদি হচ্ছে আমার ইনকামিং বা ইনসিডেন্ট ফোটন এনার্জি বা ইনসিডেন্ট এক্সরে এনার্জি সে একটু কম হয় বা তার সাথে কম্পেটিবল হয়, যেন সেখানে ফটোইলেকট্রিক ইন্টারেকশন হতে পারে, তখনই সেটাকে আমরা বলি কে এজ এনার্জি বা কেশেল, মানে কে এজ ওটাই বলি, ঠিক আছে? যতটুকু আমি বুঝি, ঠিক আছে, এটাই কেশেল এনার্জিটাই যখন হচ্ছে আমার ইনকামিং ফোটন এনার্জি চেয়ে একটু কম হবে, তখন সেখানে কি হবে, আমার ফটোইলেকট্রিক ইন্টারেকশন হবে, তখনই ওই কন্ট্রাস্ট মিডিয়াটা ইউজ করার জন্য তখন আমার ওই যে জায়গায় আমার কন্ট্রাস্ট যাবে সেই জায়গাগুলো আমার ইমেজে ভিজিবল হবে। ওইটাই হচ্ছে আমার মানে কে এজের কথাবার্তা আসলে এটাই। তারপরে হচ্ছে এটা শুধু কন্ট্রাস্টের জন্য না, এটা যে কোনো ইয়ের জন্যই হতে পারে, যেমন হচ্ছে আমার সফট টিস্যু,
হ্যাঁ, মনে করেন আমি সফট টিস্যু হচ্ছে ইমেজে দেখতে চাই, তখন ওই সফট টিস্যুর যে কেশিয়াল এনার্জি, সেই কেশিয়াল এনার্জি যখন হচ্ছে আমার ডায়াগনস্টিক যে এক্সট্রা এনার্জি চেয়ে যখন কম হবে, তখন সেই সফট টিস্যুর সাথে তখন সেখানে একটা ফটোইলেকট্রিক ইন্টারেকশন হয়, তখনই তো আমরা দেখতে পাই। তখন সেটাকে আমরা সেই এনার্জিটাকে আমরা বলবো ওই সফট টিস্যুর জন্য কে এজ এনার্জি। এটা। আর আরেকটা যেটা বললাম যে কন্ট্রাস্ট নিয়ে রিসেন্ট একটা কোশ্চেন আসছে যে আমরা কেন আয়োডিনটাকে কন্ট্রাস্ট হিসেবে ইউজ করি, এটা একটা। আর আরেকটা হচ্ছে তার আগে মনে হয় আসছিল যে হচ্ছে আয়োডিন দিয়ে আসে নাই, ওইটা মনে হয় যে ইউজ অফ কন্ট্রাস্ট ইন সিটি, এটা দিয়ে একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, কেন আমরা সিটিতে কন্ট্রাস্ট ইউজ করি, এরকম দুই সেশনে কিন্তু কোশ্চেন আসছে। তো আপনারা আলাদা করে কন্ট্রাস্টটা, বিশেষ করে আয়োডিনেটেড কন্ট্রাস্টটা একটু রেডিওপিডিয়া থেকে দেখে নিন। আমরা আয়োডিনেটেড কন্ট্রাস্টটা কেন ইউজ করি সেটা সেটা হচ্ছে কি জন্য আমি একবার বলে দিই। আমরা আয়োডিনের যে অ্যাটমিক নাম্বারটা 53, এই 53 অ্যাটমিক নাম্বারটা আমার যে আমার বডির যে কোনো যে সফট টিস্যু বলি, আমার বডির যে ম্যাটেরিয়াল, বোন, সফট টিস্যু সবকিছুর চেয়ে বেশি। হ্যাঁ, তো যেহেতু অ্যাটমিক নাম্বারটা বেশি, সো সেখানে তখন আমার ফটোইলেকট্রিক ইন্টারেকশনটাও ভালো হবে। তখন আমার ফটোইলেকট্রিক ইন্টারেকশন ভালো হওয়ার জন্য তখন ওই আয়োডিনেটেড যেখানে যেখানে আয়োডিন যাবে সেই জায়গাগুলো তত বেশি সাদা দেখাবে। তার মানে আমরা যে জায়গাগুলো দেখতে চাই সেই জায়গাগুলো তত বেশি ভালো দেখা যাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা আয়োডিনেটেড কন্ট্রাস্টটা ইউজ করি। কেন? এটা অ্যাটমিক নাম্বারের জন্য। আর আরেকটা যেটা অ্যাটমিক নাম্বারটা বেশি, হ্যাঁ, বডির সফট টিস্যু, বোনস এগুলোর চেয়ে। আর আরেকটা যেটা যে আয়োডিনের যে কে এজ, যেটা একটু আগে বললাম, কে সেল এনার্জিটা ডায়াগনস্টিক এক্সরে এনার্জির চেয়ে একটু কম, জাস্ট একটু কম বলে ওখানে ফটোইলেকট্রিক ইন্টারেকশনটা আমার ভালো হয়। এটার জন্য আমরা আয়োডিনেটেড কন্ট্রাস্ট ইউজ করি এটা। আর আমরা ইউজুয়ালি কোন আয়োডিনেটেড কন্ট্রাস্ট ইউজ করি? লো অসমোলার যে আয়োডিনেটেড কন্ট্রাস্ট, সেটা ইউজ করি। ঠিক আছে, এটা একটু আপনারা আলাদা করে মনে রাখেন। আর এক্সট্রা আরো কিছু জানার জন্য আপনারা একটু রেডিওপিডিয়া থেকে আয়োডিন কন্ট্রাস্ট একটু আলাদা করে দেখে নিন, যেহেতু রিসেন্ট দুইটা সেশনে এটা আসছে কোশ্চেন। এটা। তো এই গেল আমার মোটামুটি রেডিও ফিজিক্স থেকে। আপনারা মানে মোটামুটি এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। ঠিক আছে, এগুলা থেকে আমরা মোটামুটি দেখেন, আপনারা কিন্তু এগুলো সবাই মোটামুটি জানেন। জাস্ট হচ্ছে একটা রিভিশন দেওয়াটা দরকার। এই রিভিশনটা আপনারা এখনই, যেহেতু রেডিও ফিজিক্স ক্লাস হলো, এখনই আপনারা এটা ফাইনালে প্রিপারেশন নিয়ে একবারে ভালো করে পড়ে ফেলবেন, যেন হচ্ছে পরে এটার পিছনে সময় নষ্ট না হয়। আর এটা থেকে ভালোই কোশ্চেন আছে, যেহেতু এটা হচ্ছে ভালো করে পড়বেন। তারপরে আসি আমরা রেডিওগ্রাফি। রেডিওগ্রাফিতে আমার কি আছে? এক্স-রে, ফিল্ম, স্ক্রিন প্রসেসিং, এটা। আর আরেকটা কি আছে? এক্স-রে যে কোয়ালিটি এন্ড ডিভাইস টু ইমপ্রুভ কোয়ালিটি। এই দুইটা চ্যাপ্টার হচ্ছে আমার রেডিওগ্রাফি কোয়ালিটি। তো সেখানে আপনার মার্কস ডিস্ট্রিবিউশনে দেখছেন যে ডিভাইস আর হচ্ছে যে রেডিওগ্রাফি কোয়ালিটি এন্ড ডিভাইস টু ইমপ্রুভ কোয়ালিটি, এখান থেকে আমার 8 থেকে 10টা কোশ্চেন। ঠিক আছে, সো আমার এই রেডিওগ্রাফি পড়ার সময় যে ফিল্ড প্রসেসিং যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের আগে আমরা রেডিওগ্রাফি কোয়ালিটি চ্যাপ্টারটা ভালো করে পড়বো আগে। ঠিক আছে, কোয়ালিটি চ্যাপ্টারটা ভালো করে পড়বো। কোয়ালিটি থেকে কি কি দেখবো? কোয়ালিটির মধ্যে বিশেষ করে আমার যে ইমেজ আনশার্পনেস, আপনারা লিখে রাখেন যে আমার যে হচ্ছে যে ব্লার, ঠিক আছে, যে ইমেজ আনশার্পনেস, ব্লার, আমার কন্ট্রাস্ট, আর হচ্ছে আমার ডেনসিটি। ঠিক আছে, এই তিনটা আমার অনেক 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 ইম্পর্টেন্ট। আপনার দেখবেন যে ঘুরে ফিরে আপনার কিভাবে ফিল্ম কন্ট্রাস্ট বাড়ে। ঠিক আছে, ইমেজ আনশার্পনেস ইজ ডিক্রিজড বাই, এই সেশনে আসছে ইমেজ আনশার্পনেস, তার আগে সেশনে আসছে ইমেজ শার্পনেস। বুঝছেন, ইমেজ শার্পনেস দিয়ে আসছে, তাহলে ইমেজ আনশার্পনেস, ইমেজ শার্পনেস ঘুরে ফিরে উল্টাই দিতে পারে। তারপর হচ্ছে ফিল্ম কন্ট্রাস্ট আর হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, এই তিনটা জিনিস আমার অনেক অনেক ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস আমরা একদম ভালো করে পড়বো। কোন জিনিসটা পড়বো? কোনটা বাড়ালে ওগুলা বাড়ে, কোনটা কমাইলে ওগুলা কমে, বা কোনটা বাড়ালে ওগুলা কমে, কোনটা কমাইলে ওগুলা বাড়ে। ঠিক আছে, রিলেশনগুলো খুব খুব ভালো করে পড়ে ফেলবো। ঠিক আছে, আর ওখান থেকে কি দেখবো? এরপর আমরা দেখবো গ্রিড। গ্রিডের মধ্যে দেখবেন যে কোশ্চেন আসে ঘুরে ফিরে, হয় গ্রিড রেশিও দিয়ে কোশ্চেন আসে, হয় বাকি ফ্যাক্টর দিয়ে কোশ্চেন আসে, অথবা দেখবেন যে হচ্ছে গ্রিড দিয়ে দেখবে যে গ্রিডটা কোথায়, মানে একটা স্টেম দিয়ে দেয়, গ্রিডের পজিশন, তারপর গ্রিড হচ্ছে পেশেন্ট ডোজ বাড়ায় নাকি কমায়, এরকম বিভিন্ন স্টেম দিয়ে দেয় এটা। অথবা দেখা যায় যে গ্রিডের দেখা গেছে যে আমার সেশনের সময় আসছিল বাকি ফ্যাক্টর দিয়ে একটা যে স্টেম, এসবি আসছিল, যে গ্রিডের বাকি ফ্যাক্টর দিয়ে ওখানে দিয়ে স্টেমগুলো ছিল। ঠিক আছে, সো গ্রিড থেকে আমরা ভালো করে পড়বো যে গ্রিড রেশিও, গ্রিডের যে ইফেক্ট, গ্রিড কোথায় বসাই আমরা পজিশন, আর আলাদা করে এক্সট্রা দেখবো যে মুভিং গ্রিড। ঠিক আছে, আমরা গ্রিডের বিভিন্ন হচ্ছে টাইপস আছে, ক্লাসিফিকেশন আছে, এগুলো দেখবেন যে অনেক মাথা পেঁচা যায়, এগুলো দেখে আমরা সময় নষ্ট করবো না, আমরা ভালো করে দেখবো মুভিং গ্রিড। হ্যাঁ, এক্সামের আগে আমরা ভালো করে দেখবো মুভিং গ্রিডটা, গ্রিডের যে কম্পোজিশন, গ্রিড রেশিও বাড়ালে কি কি হয়। ঠিক আছে, গ্রিড রেশিও বাড়ালে কি কি ইফেক্ট হয়, আর গ্রিডের পজিশনটা দেখবো, গ্রিড কোথায় বসায়, আর গ্রিডের একটা চার্ট দেখবে, ওই চার্টে আমরা ডায়াগনস্টিক রেঞ্জে, ঠিক আছে, যে আমরা ডায়াগনস্টিক এক্সরে থেকে 80 থেকে 120 কেভিপি এনার্জি এক্সরে ইউজ করি, তো ওই ডায়াগনস্টিক রেঞ্জে আমরা কত হচ্ছে ইয়ার অনুপাতের গ্রিড ইউজ করি। ঠিক আছে, 8:1 নাকি 10:1 এরকম, ওই ছকটা থেকে ওইটা আমরা দেখে নিব। আর একটা যেটা বাকি ফ্যাক্টর। ঠিক আছে, এগুলো দেখলে মোটামুটি আশা করি গ্রিড থেকে আপনার কভার হয়ে যাবে। গ্রিড থেকে একটা কোশ্চেন থাকে, হয় এসপি নাহলে এমসিকিউ অথবা স্টেপ থাকবেই। ঠিক আছে, তারপর আমরা কি দেখবো? স্ক্যাটার রেডিয়েশন দিয়েও আপনার কোশ্চেন আসে। স্ক্যাটার রেডিয়েশনের ফ্যাক্টরগুলো কিভাবে স্ক্যাটার রেডিয়েশন কমে, এটা স্ক্যাটার রেডিয়েশনটা কি, জিনিসটা কি সেটা, আর কোন কোন ইন্টারেকশন আমার স্ক্যাটার রেডিয়েশন তৈরি হয়। হ্যাঁ, আমার যে কম্পাউন্ড ইন্টারেকশনে স্ক্যাটার রেডিয়েশন তৈরি হয়। ঠিক আছে, প্লাস স্ক্যাটার রেডিয়েশন হচ্ছে এক্সরে এনার্জি বাড়ালে স্ক্যাটার রেডিয়েশন বাড়ে কি কমে, তারপর হচ্ছে পেশেন্টের সাইজ, সেটা বাড়ালে স্ক্যাটার রেডিয়েশন বাড়ে কি কমে। ঠিক আছে, আর হচ্ছে আমরা দেখবো স্ক্যাটার রেডিয়েশনটা হচ্ছে আমরা কিভাবে কমাতে পারি। এই জিনিসগুলো দেখবো, স্ক্যাটার রেডিয়েশন আমরা কিভাবে কমাতে পারি, এয়ার গ্যাপ টেকনিক, তারপর হচ্ছে আমরা গ্রিড ইউজ করে কমাতে পারি। ঠিক আছে, কেভিপি লো কেভিপিতে হচ্ছে আমরা স্ক্যাটার রেডিয়েশন কমাতে পারি, তারপর পেশেন্টের সাইজ যদি কমাই তাহলে আমরা স্ক্যাটার রেডিয়েশন কমাতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আলাদা করে পড়ে নিব। স্ক্যাটার রেডিয়েশন রিলেটেড এই টপিকগুলো আপনারা আলাদা করে ভালো করে পড়বেন। তারপরে আসি যেটা যে বিম ডেসক্রিপটর, কোলিমেট্রি। বিম ডেসক্রিপটরের মধ্যে শুধু টাইপগুলো দেখবেন, এখান থেকে আলাদা আলাদা করে প্রত্যেকটা টাইপের ডিটেইলস পড়া লাগবে না, জাস্ট হচ্ছে টাইপগুলো দেখবেন। আর এক্সট্রা আলাদা করে ভালো করে পড়বেন কোলিমেটর। কোলিমেটরটা কোথায় বসাই আমরা, কোলিমেটর ইফেক্টটা কি। ঠিক আছে, আর কোলিমেটরের কম্পোজিশনটা একটু আলাদা করে দেখবেন। কম্পোজিশনটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে কোলিমেটরের ফাংশনটা ভালো করে আপনারা পড়বেন, যে কোলিমেটর কি কাজ করে। ঠিক আছে, কোলিমেটর মেইনলি আমার স্ক্যাটার রেডিয়েশন কমায়। ঠিক আছে, এটাই। তারপরে আমার যেটা ফিল্ট্রেশনের কথাটা আগেই বলে ফেললাম। ফিল্ট্রেশনটা হচ্ছে আমরা কোন ইমেজে কোন ধরনের ফিল্ট্রেশন ইউজ করি।
সিটিতে কোন ফিল্ট্রেশন ইউজ করি, মেমোতে কোন ফিল্ট্রেশন ইউজ করি, এক্সরেতে কোন ফিল্ট্রেশন ইউজ করি, কোন ম্যাটেরিয়ালের ফিল্ট্রেশন ইউজ করি, ঠিক আছে। এক্সরেতে আমরা কি করি যে হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইকুইভ্যালেন্ট একটা আমরা ফিল্ট্রেশন ইউজ করি। কপার কখনো একলা ফিল্ট্রেশন হিসেবে ইউজ করি না, কপার সবসময় আমরা কি করি অ্যালুমিনিয়ামের সাথে কম্বাইন করে ইউজ করি, ঠিক আছে। এই ধরনের কথাবার্তাগুলো। তারপরে হচ্ছে ফিল্ট্রেশনের ইফেক্ট, ঠিক আছে, ফিল্ট্রেশন কি কাজ করে, কেন আমরা ফিল্ট্রেশন ইউজ করার ভালো ইফেক্ট কি, ঠিক আছে, ফাংশন যেটা সেটা আমরা ভালো করে দেখবো। তারপরে হচ্ছে ফিল্ট্রেশন যে পজিশনটা, ফিল্ট্রেশন কোথায় বসে, ফিল্ট্রেশন আমরা এক্সরে টিউব আর হচ্ছে পেশেন্ট এই দুটার মাঝে আমরা ফিল্ট্রেশন ব্যবহার করি, ঠিক আছে। এই কথাবার্তাগুলো জানলেই হবে। প্লাস ফিল্ট্রেশনে হচ্ছে কোন ইন্টারাকশন হয়, কোন ইন্টারাকশনে ফিল্ট্রেশন কাজ করে, ফটো ইলেকট্রিক ইন্টারাকশন, ঠিক আছে। এই কথাবার্তাগুলো আমরা জানবো। তারপরে কি অ্যানোড হিল ইফেক্ট, অ্যানোড হিল ইফেক্ট থেকে রিসেন্ট আমি যতটুকু দেখছি, রিসেন্ট 2টা সেশনেই আমি কোশ্চেন দেখছি। তার আগে 20-21 সালেও আমি দেখছি অ্যানোড হিল ইফেক্ট থেকে কোশ্চেন আসছে। অ্যানোড হিল ইফেক্ট এতটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার সাথে অ্যানোড অ্যাঙ্গেল, এখানে স্কিপ হয়ে গেছে, অ্যানোড অ্যাঙ্গেলটা আপনারা আলাদা করে লিখে রাখেন। অ্যানোড হিল ইফেক্ট সাথে অ্যানোড অ্যাঙ্গেল, ঠিক আছে। এই দুইটা ভালো করে পড়বেন, কোনটা কিসে বাড়ে। হ্যাঁ, রেডিও ফিজিক্সে আমাদের এই যে কোনটা বাড়ার কমা এই জিনিসগুলো কিন্তু প্যাচ লেগে যায়। যাদের এই জিনিসগুলো প্যাচ লেগে যায় তারা আলাদা করে এগুলা লিখে লিখে পড়বেন। দরকার হলে কারো লেখা না থাকলে তারা এই যে রেডিও ফিজিক্স এখন পড়তেছে এখনই আলাদা করে পড়ার সময় ছোট করে একটা কাগজে সবগুলোর ইফেক্ট, কোনটা বাড়লে কোনটা কমে, কোনটা কমলে কোনটা বাড়ে, এগুলা লিখে রাখবেন। এগুলা লিখে রাখার সুবিধা কি, পরীক্ষার আগে যেন ভুলে গেলে আমার বারবার পেজ উল্টায় উল্টায় খোঁজা না লাগে, আমি যেন একটা পেজেই সব পেয়ে যাই, ঠিক আছে। ফিল্ট্রেশন, হিল ইফেক্ট, কোলিমিটার, স্ক্যাটার রেডিয়েশন, তারপর হচ্ছে কেবিপি, টিউব কারেন্ট, তারপর আপনার হচ্ছে অ্যাটমিক নাম্বার, কন্ট্রাস্ট, আনশার্পনেস, ডেন্সিটি, এই জিনিসগুলা কোনটা বাড়লে কমে, কোনটার সাথে কোনটা রিলেশন কি, এই জিনিসগুলো একটু লিখে রাখেন, ঠিক আছে। আর গ্রিড এটা। তারপরে আমার আসি যে ল্যাটেন্ট ইমেজ। ফিল্ম প্রসেসিং চ্যাপ্টারটাতে আপনার যদি একটা জিনিস পড়া লাগে সেটা হচ্ছে মাস্ট 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 পড়বেন ল্যাটেন্ট ইমেজ সবার আগে। যে কেউ যদি আর কিছু পড়ার সময় নেই একটা জিনিস পড়ে যাবেন ল্যাটেন্ট ইমেজ, কারণ লাস্ট প্রত্যেক সেশনে এই টপিকটা থেকে কোশ্চেন আসতেছে। ল্যাটেন্ট ইমেজ মিস করা যাবে না, যদি মিস করেও ফেলেন দরকার হলে কোশ্চেনটাই দেখে যায়, যে কি কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটাই দেখে যাবেন, ঠিক আছে। এটা তারপরে হচ্ছে আমার ফিল্ম প্রসেসিং, ইমেজ প্রসেসিং, এই জিনিসগুলো থেকে জাস্ট হচ্ছে কোনটাতে কি সলিউশন ইউজ করি, ঠিক আছে, ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আমার যে ফিক্সেটর কোনটা কোন সলিউশন ইউজ করি, কোনটা এক্সেলারেটর, কোনটা হচ্ছে আমার প্রিজারভেটিভ, এই জিনিসগুলো একটু আলাদা করে দেখে যায়। এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে যদি কোশ্চেন আসে যেন হচ্ছে আমার এটা থেকে মিস না যায়, এটা যেন ভুল না হয়, ঠিক আছে। এটা তারপরে আমার হচ্ছে ইন্টেন্সিফাইং স্পিড, এগুলো হচ্ছে আপনারা জাস্ট ইন্টেন্সিফাইং স্পিড হচ্ছে আপনার যে এটার যে স্পিন এফিসিয়েন্সি কি এবং স্পিনের হচ্ছে যে ফ্যাক্টরগুলা, কোনটা কোনটা ইয়ে করে স্পিড বাড়ে কমে, আর আর হচ্ছে এখান থেকে মোটামুটি স্পিড আর স্পিনের এফিসিয়েন্সি এগুলো ইম্পর্টেন্ট। আর বিভিন্ন হচ্ছে ফিল্ম ক্ষেত্রে বলবে যে ফিল্মের যে হচ্ছে আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করি ফিল্মের, যে এটাকে কি বলে যে সিলভার হ্যালাইড একটা ফিল্মে ইমেজ ইয়ার জন্য ইমালসিফায়ার কোনটা ইউজ করি, আর হচ্ছে আপনার যে বিভিন্ন দেখবেন আপনার সংখ্যা আছে যে থিকনেস গুলো, হ্যাঁ, স্ক্রিনের থিকনেস, ফিল্মের থিকনেস, এই জিনিসগুলো আলাদা করে ফিল্মের থেকে এত ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে স্টেন হিসেবে যদি দেয় যেন আমার ভুল না হয় এগুলো। তারপর ফিল্ম, ফগ, স্টেন, আর্টিফ্যাক্ট, ফিল্মের আর্টিফ্যাক্টগুলো আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, আমাদের স্পেশাল ইকুইপমেন্টের আর্টিফ্যাক্টগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো জাস্ট নাম আর কোনটা কিসের জন্য হয় এতটুকু দেখলেই হবে। আর ক্যারেক্টারিস্টিক কার্ভ, জাস্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ হচ্ছে 2টা সেশনে হচ্ছে এরকম আসছিল ক্যারেক্টারিস্টিক কার্ভের পার্ট, কোনটা ক্যারেক্টারিস্টিক কার্ভের পার্ট না, এটা 2টা সেশনে এরকম রিপিট কোশ্চেন আসছিল, হ্যাঁ। আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে হচ্ছে আপনার আমরা ওখানে যে কন্ট্রাস্ট, গামা আর ল্যাটিটিউড এই তিনটার মধ্যে রিলেশনগুলো দেখলেই হবে, আর কিছু দেখা লাগবে না। আর ক্যারেক্টারিস্টিক কার্ভের পার্ট না কোনটা এই কোশ্চেনটা একটু আলাদা করে ভালো করে মনে রেখে যাবেন যে স্পেশাল রেজলিউশন একটা অপশন ছিল, ওইটা ক্যারেক্টারিস্টিক কার্ভের পার্ট না এটা। আর মোটামুটি রেডিওগ্রাফি থেকে আপনাদের এগুলাই ইম্পর্টেন্ট, যে বিশেষ করে কোয়ালিটি চ্যাপ্টারটা আপনারা সবার আগে পড়বেন, ওখান থেকে হচ্ছে যেগুলো যেগুলো এতক্ষণ বললাম এগুলো হচ্ছে ভালো করে দেখলেই আশা করি যে অ্যান্সার করতে পারবেন। তো রেডিও ফিজিক্স আর রেডিওগ্রাফি, হ্যাঁ, এগুলা আপনারা হচ্ছে মনে থাকে না, যদিও কোনটা বাড়লে কোনটা কমে, এগুলো কিন্তু যদি বুঝে পড়ি আশা করি মনে রাখতে পারবেন। এটুকু। তারপরে আমরা যাই রেডিও অ্যাক্টিভিটি, রেডিয়েশন হ্যাজার্ড, ঠিক আছে। রেডিয়েশন হ্যাজার্ড আর রেডিও অ্যাক্টিভিটি থেকে আমাদের মোটামুটি যেগুলো এখানে দিলাম ওগুলো ইম্পর্টেন্ট। আর আরেকটা যে প্রোটেকশন, ঠিক আছে, প্রোটেকশন থেকে দেখা যায় যে আমাদের অনেক কোশ্চেন থাকে যে আপু প্রোটেকশন হচ্ছে এই ভ্যালুগুলো মনে থাকে না, বা প্রোটেকশনের হচ্ছে যে অনেক কিছু আছে দেখবে সেল মানে একদম লং মানে একদম ডেসক্রিপটিভ করে দেওয়া, প্রেগনেন্ট ওয়ার্কার, তারপর এরকম, ঠিক আছে, বিভিন্ন ডোজের প্রোটেকশন। তো ওখান থেকে আপনারা পরীক্ষার আগের জন্য অ্যাটলিস্ট যদি মনে না থাকে আপনারা ওই যে প্রোটেকশনের যে একটা ছক আছে, হ্যাঁ, ইফেক্টিভ ডোজের ছক, ওইটা দেখবেন, ঠিক আছে। বাকিগুলো যদি পড়ার সময় পান তাহলে দেখে, না হলে ওইটার পিছনে এত সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু প্রোটেকশনের চেয়ে আমাদের হ্যাজার্ডটা বেশি ইম্পর্টেন্ট। প্রোটেকশনের মধ্যে আমাদের শুধু যে ডিটেক্টর ইউজ করি রেডিয়েশন ডিটেক্টর প্রোটেকশনের জন্য, টিএলডি, ফিল্ম ব্যাচ, জিএম কাউন্টার, এই তিনটা জিনিস আলাদা করে দেখবো, আর বাকিগুলো দেখা লাগবে না। জিএম কাউন্টার থেকে শুধু আমরা জিএম কাউন্টার কি কি ডিটেক্ট করে, জিএম কাউন্টারের হচ্ছে ওই ডিটেকশনটা বিটারে আর হচ্ছে আমার গামারে ডিটেক্ট করে, ঠিক আছে, এইটুকু জানলেই হবে। জিএম কাউন্টার থেকে আর কিছু লাগবে না। ডিটেলস যদি পড়েন টিএলডি আর ফিল্ম ব্যাচ, টিএলডি ঘুরে ফিরে টিএলডি থেকে কোশ্চেন কিন্তু আসতেছে, এবার কিন্তু টিএলডি থেকে কোশ্চেন আসছিল এবং গতবার আসে নাই, তার আগেরবারে কিন্তু কোশ্চেন আসছে। সো টিএলডি থেকে একটু ইম্পর্টেন্ট ডিটেলস পড়লে আপনারা একটু টিএলডি, ফিল্ম ব্যাচ এগুলো থেকে কোশ্চেনটা একটু ডিটেলস পড়ে নেবেন, সেলমেন থেকে পড়লেই হবে, হ্যাঁ। তারপরে যেটা আসি স্টোকাস্টিক, নন স্টোকাস্টিক ইফেক্ট, এটা থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে না। এটা ভালো করে পড়বেন, আপনাদের ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে স্টোকাস্টিক নন স্টোকাস্টিক ইফেক্টের পার্থক্যগুলো আপনার এক্সাম্পল দিয়ে যে মনে রাখবেন, যেভাবে বলা হয়েছে ওভাবেই স্টোকাস্টিক নন স্টোকাস্টিক পড়লে ওইটুকু থেকেই কভার হবে। আর যেটা আছে যে রেডিওঅ্যাক্টিভ ডিকে, ডিকের মধ্যে কি আসতে পারে যে আমার আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে, ঠিক আছে, ইন্টারনাল ইলেকট্রন ক্যাপচার, তারপর ইন্টারনাল কনভার্সন, এগুলা, হ্যাঁ। তো এগুলোর মধ্যে আমার ইলেকট্রন ক্যাপচারটা আর আলফা বিটা গামা ডিকে এগুলা, ঠিক আছে, এই চারটা জিনিস আমার বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবেন কোনটার অ্যাটমিক নাম্বার বাড়ে, কোনটাতে হচ্ছে ইয়ে নাম্বার, ম্যাস নাম্বার কমে, এই জিনিসগুলো ভালো করে দেখবেন। তারপরে যেটা ডিফারেন্ট টাইপস অফ রেডিয়েশন, আমার আলফা বিটা আর গামা রেডিয়েশন যেটা, ঠিক আছে, ওগুলার যে প্রপার্টিস গুলো, কোনটা পেনিট্রেটিং অ্যাবিলিটি বেশি, কোনটার হ্যাজার্ড বেশি, ঠিক আছে, কোনটা টিস্যু ড্যামেজ বেশি হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে কোনটা নিউক্লিয়াস থেকে তৈরি হয়, কোনটা এক্সট্রা নিউক্লিয়াস, ঠিক আছে, আমরা কি জানি এক্স রে হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার অরিজিন, আর হচ্ছে গামা, আলফা, বিটা এগুলো হচ্ছে গামা যেটা সেগুলো হচ্ছে নিউক্লিয়ার অরিজিন, ঠিক আছে। তারপরে যেটা দেখি যে
আর এগুলো থেকে মোটামুটি আপনাদের ক্যারেক্টার গুলো জানলেই হবে। আলফা বিটা গামা ক্যারেক্টার গুলা, পেনিট্রেটিং অ্যাবিলিটি আর কোনটা রেডিয়েশন ড্যামেজ বেশি, কোনটার এলইটি বেশি, ঠিক আছে এটা। তারপর যেটা আসি হাফ লাইফ থেকে আমাদের এই সেশনে কিন্তু কোশ্চেন আসছে। যেমন আমাদের কিন্তু দেখছি যে হচ্ছে রিসেন্ট যে 2-3টা সেশনে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন হচ্ছে দিয়ে দিচ্ছে স্যাররা এসবিএ তে। ম্যাথমেটিক্যাল কোশ্চেন কিরকম, এবার যেটা আসছে যে একটা ম্যাটেরিয়ালের এরকম হাফ লাইফ এত, একদিন পরে ওই ম্যাটেরিয়াল কতটুকু থাকবে এরকম। তো ওইটা হচ্ছে আমরা যে ম্যাথ করে বের করে দিতে হবে যে কত পার্সেন্ট আমার রিমেইনিং থাকে, ঠিক আছে। তার আগের বার আসছিল যে একটা অ্যাটমের আমার অ্যাটমিক নাম্বার এত, ম্যাস নাম্বার এত, এটার নাম্বার কত, ঠিক আছে, এরকম নিউট্রন নাম্বার কত, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে যে ম্যাথমেটিক্যাল খুব বেশি কঠিন ম্যাথমেটিক্যাল না, আপনাদের পড়ার মধ্য থেকেই আসবে। তো এই জন্য হাফ লাইফ থেকে আপনার মোটামুটি যে আমরা এটা দেখে রাখতে পারি। আর আরেকটা হচ্ছে হাফ লাইফ থেকে আমরা দেখে রাখতে পারি যে হাফ লাইফের টাইপস গুলো, হ্যাঁ, এবং হাফ লাইফের সাথে ডিকে কনস্ট্যান্টের সম্পর্কটা, এটাও একবার কোশ্চেন আসছিল কোন একটা সেশনে, হাফ লাইফ আর ডিকে কনস্ট্যান্টের রিলেশন এটা। তারপরে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে থেকে হচ্ছে আমরা যেটা হাফ লাইফের সাথে রিলেশন ওটা দেখলে হবে, আর ডিকে কনস্ট্যান্ট, ঠিক আছে এটা। আর মোটামুটি রেডিও অ্যাক্টিভ ডিকে থেকে তেমন কিছু আপনার এত বেশি ডিটেলস লাগবে না। আর আরেকটা যেটা দেখবেন এখানে কি দিয়েছে, দিয়েছে ইকুইলিব্রিয়াম থেকে হচ্ছে রিসেন্ট আসে নাই, কিন্তু মানে 20-21 সালের দিকে ইকুইলিব্রিয়াম থেকে কোশ্চেন আসছিল, ঠিক আছে। এই জন্য ইকুইলিব্রিয়ামটা একটু আলাদা করে দেখে নিয়ে যে রিপিট যদি হয় টপিক, যেহেতু আমরা জানি যে টপিকগুলো রিপিট হয়, আমাদের কোশ্চেন সেম টু সেম রিপিট হলে তো আলহামদুলিল্লাহ, কোশ্চেন রিপিট না হলেও টপিক কিন্তু রিপিট হয়। এই জন্য ইকুইলিব্রিয়ামটা একটু ট্রানজিয়েন্ট আর সেকুলার ইকুইলিব্রিয়ামটা কি, জাস্ট দুইটা কি এগুলো হচ্ছে দেখে নেবেন ক্লাসে। আশা করি যারা ক্লাসে ছিলেন তারা জানেন, এটা পড়ানো হয়েছিল। তারপর যেটা আইসোটোপের মধ্যে বিভিন্ন ধরনের আইসোটোপ গুলো, ওটা দেখবো আইসোটোপ, আইসোবার এটা। আর ইউজ ইন ইমেজিং এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে এটা যদি আপনারা একটু দেখেন আলাদা করে, আপনারা যে ইয়াটা দেখতে পারেন, ঠিক আছে, যে থাইরয়েডের ক্ষেত্রে কোন আইডিন আইসোটোপটা ইউজ করি এগুলো, ঠিক আছে। এছাড়া আইসোটোপের ইমেজিং ইউজটা এত ইম্পর্টেন্ট না, আপনারা আইসোটোপ, আইসোবার এগুলো কোন টাইপের এগুলো একটু আলাদা করে দেখবেন। তারপরে যেটা আসি অ্যাবসর্ব ডোজ, ইফেক্টিভ ডোজ, ইকুইভ্যালেন্ট ডোজ, টিস্যু ওয়েটিং ফ্যাক্টর, এই সবগুলা কি, সবগুলার ইউনিট এবং সবগুলার যে সূত্র, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবেন। সাথে হচ্ছে কোনটা হচ্ছে কোন যে টিস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি রেডিও সেন্সিটিভ, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে অনেক রিপিট হয়, এই কোশ্চেনটা দেখবেন। এবং কোন রেডিয়েশনটা সবচেয়ে বেশি ড্যামেজিং, ঠিক আছে, যে ওটা আমরা কি দিয়ে বুঝি, ওটা আমরা বুঝি হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ডোজ দিয়ে। ইকুইভ্যালেন্ট ডোজ দিয়ে আমরা কি বুঝি, যে কোনো একটা যে রেডিয়েশন কত বেশি খারাপ, ঠিক আছে, কোনটার ইফেক্ট কত বেশি খারাপ সেটা আমরা ইকুইভ্যালেন্ট ডোজ দিয়ে বুঝি। আর ইফেক্টিভ ডোজ দিয়ে আমরা কি বুঝি, কোন যে অর্গানটা কত বেশি রেডিও সেন্সিটিভ, কত বেশি ড্যামেজ হতে পারে তাড়াতাড়ি, ঠিক আছে, ওটা আমরা ইফেক্টিভ ডোজ দিয়ে বুঝি, ঠিক আছে। এবং সবগুলোর এসআই ইউনিট, কনভেনশনাল ইউনিট, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বেন। তারপরে যেটা পড়ছে আসি ডোজ রিডাকশন দিয়ে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। রিপিট না হলেও দেখা গেছে যে হচ্ছে কোনো না কোনো একটা সেশনে আসে, ঠিক আছে। জাস্ট ডোজ রিডাকশন কি আপনারা হচ্ছে ক্লাসে হয়তো রেডিয়েশন কোয়ালিটি ক্লাসে দেওয়া হয়েছে মনে হয়, যে কোন ফ্যাক্টরগুলো আমার রেডিয়েশন ডোজ কমায়, ঠিক আছে, যে কেভিডি কমালে, তারপর হচ্ছে টিউব কারেন্ট কমালে, তারপর ফিল্ট্রেশন ইউজ করলে, হ্যাঁ, কোলিমিটার ইউজ করলে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, আপনারা পাবেন যারা ক্লাস করছেন ওখানে আছে। জাস্ট ওইটা দেখলেই হবে ডোজ রিডাকশন, যে কোন জিনিসগুলো আমার ডোজ কমায়, পেশেন্টের ডোজ কমায় এটা। আর এলইটি থেকে আমরা কি দেখবো, এলইটি জিনিসটা কি, ঠিক আছে, এলইটি কি, এলইটির ইউনিট এবং এলইটি কোনটা হাই এলইটি রেডিয়েশন, কোনটা লো এলইটি রেডিয়েশন, এগুলো একটু দেখলেই হবে এলইডি থেকে। এলইডি কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু খুবই ছোট, মানে এখানে যা টপিক বললাম এগুলো কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু পড়াগুলো কিন্তু বেশি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে পড়াগুলো কিন্তু বেশি না। তারপর যে রেডিও ইকুইলিব্রিয়াম, ওটা তো বলেই ফেললাম। তারপরে যেটা আসি এমআরআই যদিও স্পেশাল ইকুইপমেন্টের মধ্যে, এখানে হচ্ছে এমআরআইটা আলাদা করে দিলাম ওই জন্য যেহেতু এমআরআই পড়াটা অনেক বেশি, কিন্তু এক্সামের আগে পড়ার জন্য আপনারা প্রিভিয়াস যে টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসছে ওই টপিকগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। এমআরআই মেনলি আপনাদের যে এমআরআই 2টা ক্লাস হয়েছে ওখানে আপু যা পড়তে বলছে ওগুলাই পড়বেন, এর থেকে এক্সট্রা কেউ কিছু পড়তে যাবেন না, হ্যাঁ। আর এক্সামের আগে যদি বলতে চান তাহলে এক্সামের আগে, যেহেতু একদিনে এক্সাম, আমার এক্সামের আগের রাতে আমার পুরাটা এমআরআই পড়া সম্ভব না, যা পড়ার আপনারা মকের সময় পড়ে ফেলবেন। কিন্তু যদি এক্সামের আগে একটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। এমআরআই সিগন্যাল টু নয়েজ রেশিও যে ফ্যাক্টরগুলো অনেকগুলো আছে, 10 থেকে 12টা এরকম, কোনটা বাড়লে কোনটা কমে ওটা মনে থাকে না এমআরআইটা, সত্যি কথা বলতে আমার নিজেরও মনে থাকে না। তো ওইটা আপনারা এক্সামের আগে দেখবেন, ঠিক আছে। এমআরআই থেকে যদি একটা জিনিস থাকে ওইটা এক্সামের আগে দেখে নেবেন। বাকি টপিকগুলো হচ্ছে আপনাদের ক্লাসে যা পড়ানো হয়েছে ওগুলাই ইম্পর্টেন্ট। তার মধ্যে যদি ইম্পর্টেন্ট বলি, আপনার T1 T2, ঠিক আছে, আর হচ্ছে প্রোটন ডেনসিটি, কোনটাতে টিআরটিই বেশি, কোনটাতে কম, ঠিক আছে, T1 এ টিআরটি লং, T2 তে টিআরটি শর্ট, ঠিক আছে, এই কথাগুলো এগুলো দেখবেন। এই টপিক এই স্টেমগুলো দিয়ে রিপিট কোশ্চেন আসে, ঠিক আছে। আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস দেখবেন, এটা দিয়ে অনেক কোশ্চেন আসছে, অনেকবার কোশ্চেন আসছে। তারপরে এমআরআই থেকে আরেকটা কি, কোনটা এমআরআইতে দেখতে কেমন, এবং কোনটা কোন সিকোয়েন্সে দেখতে কেমন, যেমন সিএসএফ লেয়ারে দেখতে কেমন, আমার হচ্ছে ফ্যাট স্টিয়ারে দেখতে কেমন, ঠিক আছে, ডিডব্লিউআই তে ওয়াটার দেখতে কেমন, ঠিক আছে, তারপরে হচ্ছে ডিডব্লিউআই এর সাথে এডিসি সম্পর্ক কি, ঠিক আছে, তারপর T1 এ হচ্ছে আমার সিএসএফ দেখতে কেমন, T2 তে সিএসএফ দেখতে কেমন, গ্রে ম্যাটার কোনটাতে দেখতে কেমন, হোয়াইট ম্যাটার কোনটাতে দেখতে কেমন, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে দেখবে কোন সিকোয়েন্সে কোনটা দেখতে কেমন এটা। আর কি বলবো, তারপর হচ্ছে এমআরআই কন্ট্রাইন্ডিকেশন, কোনটাতে আমরা এমআরআই করতে পারবো না, এটা ভালো করে দেখবো আমরা। তারপরে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, ওইটা কোন সিকোয়েন্সে আমরা এটা করি, ঠিক আছে, ওই একটা লাইন, ওটা মনে হয় হেভিলি T2 বা হচ্ছে এরকম কি শুধু T2, ঠিক আছে, আমি যদি ভুল না হই আপনারা তাও দেখে নিন। এমআরসিপি ওখানে একটা লাইন যেটা T2 ওইটা এরকম সামথিং ইমেজ ওইটা। তারপরে হচ্ছে আপনারা আরেকটা দেখবেন হচ্ছে এমআরএস থেকে রিসেন্ট এই সেশনে আসে নাই বা গত সেশনে আসে, কিন্তু তার আগে 2 সেশনে কিন্তু কোশ্চেন আসছে। এমআরএসটা আমরা দেখবো। এমআরএস হচ্ছে বিশেষ করে হচ্ছে আমার যখন হচ্ছে স্ট্রোক হয় বা ব্রেন ইনফার্ক্ট হয় তখন হচ্ছে আমার কোন যে বায়োকেমিক্যাল চেঞ্জটা হয়, ঠিক আছে, কোলিন পিক হয় নাকি হচ্ছে ক্রিয়েটিন পিক হয়, ঠিক আছে, এই জিনিসগুলো, হ্যাঁ, এমআরএস এটা দেখবো। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমার যে
এফএমআরআই, ফাংশনাল এমআরআই, ঠিক আছে? ওইটা আমরা মেনলি কি করি এবং কি ডিটেক্ট করি, ঠিক আছে? যে ব্রেনের ফাংশনটা দেখি, ওইটা থেকে দেখবো। এই মোটামুটি এমআরআই থেকে আপনার এই জিনিসগুলা ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। আর আরেকটা হচ্ছে এমআরআই তে দেখতে পারেন আপনার ফ্লেয়ার আর স্টিয়ার, ঠিক আছে? ফ্লেয়ার, স্টিয়ার, ডিডব্লিউআই, এই তিনটা টপিক একটু আলাদা করে দেখে নেবেন। ফ্লেয়ার আর স্টিয়ারের মধ্যে পার্থক্যটা দেখলেই হবে। এমআরআই বইতে একটা পার্থক্য আছে, দেখবেন, ওটা পড়বেন। আর হচ্ছে ডিডব্লিউআই থেকে পড়বেন যে ডিডব্লিউআই আর এডিসি, ঠিক আছে? এই দুইটা হচ্ছে কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এতটুকু। তাহলে আমি কি বললাম, এমআরআই থেকে আমরা টি1 টি2 আর হচ্ছে এমআরআই যে ফাংশনগুলা, ঠিক আছে, বিভিন্ন এইগুলা যে ম্যাগনেট আর কয়েলের ফাংশনগুলো, টি1 টি2 আর হচ্ছে আমার প্রোটন ডেনসিটি কোনটাতে টি1 টি2 শর্ট হয় কিনা লং হয়, এগুলা টি আর টি। তারপর আমরা কি দেখবো, আমরা হচ্ছে কোন স্ট্রাকচার এমআরআই কোন সিকোয়েন্সে কেমন, ঠিক আছে, সেগুলা। তারপর আমরা দেখবো এমআরআই কন্ট্রাইন্ডিকেশন গুলা। তারপর আমরা দেখবো হচ্ছে আমরা এসটিআর ফ্লেয়ারের মধ্যে পার্থক্য। তারপর সিগন্যাল টু নয়েজ রেশিও, এক্সাম নাইট টপিক, এক্সামের আগে ওইটা ভালো করে দেখবো, ঠিক আছে? আর হচ্ছে আমরা দেখবো ফাংশনাল এমআরআই, এমআরসিপি, ঠিক আছে? এগুলো মোটামুটি দেখলে আশা করি হচ্ছে আপনাদের কভার হয়ে যাবে। তারপর স্ট্রাকচার অফ ম্যাটার, ম্যাগনেটিজম, এখান থেকে যদি আসি, এখান থেকে হচ্ছে দেখবেন যে হচ্ছে জেনারেটর, মোটর, ওগুলা দিয়ে অনেক কিছু আছে। এগুলা দিয়ে হচ্ছে আমরা অত বেশি মাথা নষ্ট করবো না। এগুলা থেকে যদি কোশ্চেন আসেও তাহলে হচ্ছে আমরা হয় সব ট্রু সব ফলস দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে আমরা বেশি ভালো করে আইসোটোপ কথাটা আগে চলে আসছে, এখানেও আছে। তো ওগুলা পড়বো। আর ওমস লতে বিশেষ করে হচ্ছে না রেজিস্টেন্সের ইউনিট, ঠিক আছে, ওগুলা। আর হচ্ছে লটা কি সেটা দেখবো। আর আরেকটা কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেটা একটু আগে বলছি যে এটা দিয়ে কিন্তু ম্যাথমেটিক্যাল দুইটা সেশনে কোশ্চেন আসছে, যে ম্যাথ নাম্বার এত, অ্যাটমিক নাম্বার এত, তাহলে নিউট্রন কত, এরকম। প্যারালাল আর সিরিজ সার্কিটে দেখবেন আপনাদের হচ্ছে রেডিও ফিজিক্স ক্লাস তো আজকে হলো না, এখানে মনে হয় একটা ছক দেওয়ার কথা। প্যারালাল আর সিরিজ সার্কিটের মধ্যে পার্থক্যটা ওইটুকু পড়লেই আমাদের কভার হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপরে হচ্ছে এখানে যদি কোশ্চেন আসে, আপনারা যদি একটু ভালো করে পড়তে চান এই চ্যাপ্টার থেকে, তাহলে একটু ভালো করে পড়বেন আপনারা রেকটিফায়ার আর ট্রান্সফরমার, ঠিক আছে? ভালো করে একটু আলাদা করে যদি পড়তে চান রেকটিফায়ার আর ট্রান্সফরমার, যেহেতু অ্যানালাইসিস করে দেখা গেছে যে ঘুরে ফিরে রেকটিফায়ার আর ট্রান্সফরমার থেকে কোশ্চেন আসে, আলাদা করে যদি কোশ্চেন আসে, ঠিক আছে? তার মধ্যে আবার রেকটিফায়ারটা বেশি ইম্পর্টেন্ট, তারপর ট্রান্সফরমার, এই দুটো একটু আলাদা করে দেখে নিন। আর হচ্ছে পিরিয়ডিক টেবলটা কেন বললাম, এখানে হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট আমরা রেডিওলজিতে যেই জিনিসগুলো হচ্ছে কমনলি আমরা পাইছি, যেই ম্যাটেরিয়ালগুলোর নাম পাইছি, সেগুলোর অ্যাটমিক নাম্বারটা আমরা একটু আলাদা করে দেখে রাখবো। যেমন ক্যালসিয়াম, তারপর হচ্ছে মলিকুলার নাম, তারপর হচ্ছে টেকনিশিয়াম, ঠিক আছে? তারপর হচ্ছে আমার আর কি বলি যে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, কপার, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমরা কমনলি হচ্ছে পড়ছি, সেগুলোর একটু অ্যাটমিক নাম্বার, মেস নাম্বারটা দেখে রাখবো, যেন আমার কিছু কিছু স্টেমে এটা অ্যাটমিক নাম্বার এত, এটা আসতে পারে এই হিসেবে, ঠিক আছে? আর তারপর আমরা হচ্ছে যেটা হচ্ছে অ্যাজ এ হোল, যখন কোন আমরা একটা টপিক পড়তে যাব, তখন হচ্ছে ওই টপিক রিলেটেড কি কোন জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিয়ে পড়বো, একদম গদ বাঁধা ওই টপিকের সব ফার্স্ট টু লাস্ট পড়বো না, ঠিক আছে? আমি এতক্ষণ যা যা বললাম সেই টপিকগুলো আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? এছাড়া অ্যাজ এ হোল আমরা যখন মনে করেন আমি এক্সরে টিউব পড়তেছি, এক্সরে টিউব পড়তে গেলে বেশি ইম্পর্টেন্স দিব কোনটাকে, এক্সরে টিউবের মধ্যে কি কি জিনিস আছে সেগুলো ইউনিট, এক্সরে টিউবের কম্পোজিশন, পার্ট, ফাংশন, ঠিক আছে, কোনটা পার্সেন্টেজ, ঠিক আছে, আর্টিফ্যাক্ট, এরকম। যে মনে করেন আপনি পড়তেছেন সিটি স্ক্যান, সিটি স্ক্যানের ক্ষেত্রে সিটি স্ক্যান হচ্ছে মেশিনটার কম্পোজিশন, পার্ট, ফাংশন, প্লাস মনে করেন ফিল্ট্রেশনের ফাংশন, ঠিক আছে, সিটি স্ক্যানের আর্টিফ্যাক্ট, হ্যাঁ, এরকম যে কোনো একটা টপিক পড়তে গেলে ওই টপিকে যদি এই কথাবার্তাগুলো পান, এই কথাবার্তাগুলো রিলেটেড পড়াগুলো একটু আলাদা করে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? যে রিলেশনগুলো, ওই টপিকে যদি কোনো রিলেশন টাইপের কথাবার্তা থাকে যে এটা বাড়লে ওটা কমে, তারপর ওই টপিকে যদি কোনো একটা কিছু ইউনিট রিলেটেড কথাবার্তা থাকে সেটা আমরা পড়বো, এবং ইউনিটগুলোর সাথে সম্পর্ক, ঠিক আছে, যেমন কুড়ির সাথে বেকারেলের সম্পর্ক, ঠিক আছে, আমার হচ্ছে র্যাডের সাথে গ্রেড সম্পর্ক, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আলাদা করে পড়বো। তারপর যে কোনো মনে করেন ফ্লুরোস্কোপি পড়তেছি, ফ্লুরোস্কোপির ক্ষেত্রে দেখবো যে আমরা কম্পোজিশন পার্টস এগুলো আসতেছে, তো ওই জিনিসগুলো পুরো ফ্লুরোস্কোপির ফাংশন কথাটা আসতেছে, ফ্লুরোস্কোপিতে আর্টিফ্যাক্ট, ঠিক আছে? আর্টিফ্যাক্টটা কিন্তু ফ্লুরোস্কোপি স্পেসিফিক্যালি অনেক ইম্পর্টেন্ট। ফ্লুরোস্কোপির আর্টিফ্যাক্ট নিয়ে কিন্তু কবে জানি কোশ্চেন আসছিল আপনাদের, যে ফ্লুরোস্কোপিতে আপনার কোন আর্টিফ্যাক্টটা হয়, হ্যাঁ, যে ল্যাগ, পিন কুশন, ভিগনেটিং, এই আর্টিফ্যাক্টগুলো যে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আলাদা করে ভালো করে দেখবো। তো এইটাই মোটামুটি ছিল আমাদের আজকের যে পেপার 2 এর কথাবার্তা। পেপার 2 টপিকটা হচ্ছে এমন যে আপনার যদি না পারার মধ্যে কোশ্চেন আসে, সেগুলো হচ্ছে স্পেশাল ইকুইপমেন্ট। দেখবেন যে স্পেশাল ইকুইপমেন্ট থেকে কিছু কিছু স্টেম এমন যেগুলো আমরা জীবনেও শুনি নাই, ঠিক আছে, এরকম। তো ওই স্টেমগুলো দেখে আমরা ভয় পাবো না, আমরা প্রথমে সবগুলো স্টেম পড়বো, পড়ে যে স্টেমটা আমার পারার মধ্যে, মনে করেন আপনি একটা স্পেশাল ইকুইপমেন্টের 5টা স্টেমের মধ্যে একটা স্টেমই পারেন, বাকিগুলো পারেন না, তো ওই একটা স্টেম যদি আপনার অ্যান্সার ট্রু হয়, বাকিগুলো আপনি ফলস দিয়ে আসবেন, অথবা আপনি যদি জানেন তো ওই স্টেমটা ফলস, তাহলে বাকিগুলো ট্রু দিয়ে আসবেন। এভাবে না পারার মধ্যে মোটামুটি স্পেশাল ইকুইপমেন্ট থেকেই আমার অনেক কঠিন স্টেম আসতে পারে। এছাড়া বাকিগুলো থেকে যদি মাথা ঠান্ডা থাকে, বাকিগুলো থেকে পারার মধ্যেই আসবে। সব না পারলেও আপনি 5টার মধ্যে 4টা 3টা স্টেম পারবেন, এটাই। আর আরেকটা যেটা হচ্ছে আপনারা যে ইয়েগুলা পড়ার মধ্যে যদি কোনো অ্যাব্রিভিয়েশন পান, সেই অ্যাব্রিভিয়েশন গুলো আপনারা একটু ভালো করে মনে রাখবেন। রিসেন্ট হচ্ছে কোনো অ্যাব্রিভিয়েশন আসে নাই, কিন্তু আগের কয়েকটা সেশনেই RSOD কম, তারপর হচ্ছে প্যাক্স, এই অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু আসছিল, ঠিক আছে? তো এই অ্যাব্রিভিয়েশন গুলো আমরা আলাদা করে দেখে রাখার চেষ্টা করবো। আর মোটামুটি হচ্ছে এগুলাই। আর আচ্ছা, আরেকটা আছে, আরেকটা হচ্ছে আপনারা ইয়েগুলা যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তারপর হচ্ছে আপনাদের 20 বেকারেল 1 20 টু কত বেকারেল 1 বেকারেল টু কত 20, ঠিক আছে, এই জিনিসগুলো, ঠিক আছে, ওগুলোর সংখ্যাগুলো মনে থাকে না, প্লাস হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, ঠিক আছে, তারপর হচ্ছে এই কনস্ট্যান্ট গুলো আমরা আলাদা করে ভালো করে মনে রাখবো। তো এই ছিল আজকের মোটামুটি পেপার 2 রিলেটেড কথাবার্তা। তো এখান থেকে মোটামুটি আমি যেটা বললাম, স্পেশাল ইকুইপমেন্টটা হচ্ছে আপনাদের কঠিন কোশ্চেন আসলে এখান থেকেই আসে, তো ওগুলা থেকে দেখলে ঘাবড়া যায় না, একটু মোটামুটি টেকনিক্যালি পড়লে আশা করি হচ্ছে কভার করতে পারেন। আর যারা আগে থেকে পড়ছেন, ঠিক আছে, তো আগে যা পড়ছেন তারা অতটুকুই রাখেন, আমার এতদিন ভালো পরে পড়া হয়ে গেছে তার মানে আমি আরো এক্সট্রা পড়বো, এরকম ভুলেও করতে যাবে না। পড়া টপিকগুলোই বারবার রিভিশন দিবেন। আর যারা আগে ভালো করে পড়েন নাই, তারা এই যে এতক্ষণ যে টপিকগুলো পড়বেন বললাম, সেই টপিকগুলো ভালো করে পড়বেন। ভালো করে পড়লে দেখবেন আপনি ওগুলা থেকে অনেকখানি কোশ্চেন কমন পাবেন। এমনও আছে যে দেখা গেছে যে তারা এক্সামের এই আগের ঈদের মাস ভালো করে পড়েও পাশ করে আসছে, কারণ তারা হচ্ছে এই যে এই ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে পড়েছে, ঠিক আছে? কারণ আমাদের তো আর 100-এ 100 পাইতে হবে না, আমাদের 210 তুলতে হবে। তো 210 যেহেতু টোটালে তুলতে হবে, আমার 210 তোলার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাওয়াই ইনাফ, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে গিয়ে এক্সাম হলে সেটাকে ভালোভাবে ইমপ্লাই করাটাই মেইন। আমরা মাথা ঠান্ডা রাখাটা অনেক জরুরি, যেহেতু এখন 4টা ঘন্টায় পরীক্ষা হবে, 4 ঘন্টায় কিন্তু মাথাটা হ্যাং হয়ে যেতে পারে।
তো চেষ্টা করতে হবে যেন আমার মাথা হ্যাং না হয়ে যায় বা কোনো কঠিন কোশ্চেন দেখলে যেন আমরা ঘাবড়ায় না যাই। হ্যাঁ, কঠিন কোশ্চেনটা আমরা চেষ্টা করবো স্কিপ করে যাওয়ার, ওইটা দরকার হলে পরে সময় দিব। আর যদি দেখি যে ওইটাকে আমার যত সময় দিলেও আমি ওটার অ্যান্সার পারবো না, তাহলে ওইটা আমরা টেকনিক্যালি অ্যান্সার করবো, যে একটা ট্রু বাকিগুলো ফলস ওভাবে দিয়ে আসবো। এই ছিল মোটামুটি। আর এক্সাম হলে যখন, আচ্ছা আরেকটা যেটা বলি, যে এখন প্রিপারেশনের বিষয়ে আমি কিছু কথা বলি, যে আপনাদের এখানে আমাদের যে এক্সাম ব্যাচে যারা আছে প্লাস যারা রেগুলার ব্যাচে আছেন তাদের যে সামনে এক্সাম হবে, আমাদের প্রি মক এবং 2টা মক, ঠিক আছে, এই 3টা এক্সাম হবে। তো আপনারা প্রিপারেশন হিসেবে আপনারা চেষ্টা করবেন প্রি মকের আগে, প্রি মকটা হচ্ছে আপনাদের 3টা পেপার আলাদা আলাদা দিনে হবে। প্রি মক নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জন্য যে প্রি মকে যেন হচ্ছে আপনারা প্রত্যেকটা পেপার আলাদা করে ভালো করে প্রিপারেশন নিতে পারেন। তো এই জন্য প্রি মকে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা পেপারের 2/3 সিলেবাস প্রি মকের সময় শেষ করে যাওয়ার। প্রি মকে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা পেপার, পেপার 1, 2, 3 3টা পেপারই 2/3 সিলেবাসটা আমরা প্রি মকে ভালো করে পড়ে দেওয়ার চেষ্টা করবো। আর তারপর হবে মক 1। মক 1 এর সময় আমার যে 1/3 বাকি, সেই 1/3 হচ্ছে আমরা ওই মকের 1 এর আগে শেষ করে ফেলার চেষ্টা করবো। তারপর মক 2 এর সময় আমরা কি করবো, ওই যে আমার তো মোটামুটি কভার হয়ে গেল, তখন আমি ওভাবে ইম্পর্টেন্স সাজেশন অনুযায়ী আমি হচ্ছে মক 2 এর আগে একটা ফাইনাল প্রিপারেশন নিতে পারবো। এটা হচ্ছে কেন বললাম, আমরা চেষ্টা দেখবো যে 100% পড়ে কিন্তু হচ্ছে প্রি মক, বা আমি চেষ্টা করবো যে হ্যাঁ প্রি মকের আগে আমি সব শেষ করে প্রি মক এভাবে হবে না। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যেন হচ্ছে 2টা মকের আগে যেন আমার সিলেবাস শেষ হয়ে যায়, ফাইনাল মকের আগে যেন আমার একটা মোটামুটি 100% প্রিপারেশন থাকে। ফাইনাল মকটা আমরা এমন ভাবে দিব যেভাবে আমরা পরীক্ষার হলে পরীক্ষার আগে পড়ে যাবো, সেভাবে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল মোটামুটি কথাবার্তা। কারো যদি কোনো কোশ্চেন থাকে পেপার 2 রিলেটেড তাহলে হচ্ছে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, প্রি মকটা হচ্ছে কয় তারিখ থেকে শুরু হবে? প্রি মক আমার আসলে ডেটটা এক্সাক্ট জানা নাই, আপনাদেরকে হচ্ছে আশা করি জানাই দেওয়া হবে। আপু, ওইটা অফিস থেকে জানতে পারবো আমরা যে প্রি মক হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়াইজ পেপার 1, পেপার 2, পেপার 3, মানে এটা হচ্ছে গিয়ে কবে হবে, অফিস থেকে জানা যাবে কি? যদি আপনাদের রুটিন হয়ে যায় তাহলে অফিসে আশা করি অফিস থেকে জানতে পারবেন, রুটিন হয়ে গেলে জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু এমআরআই থেকে একটা কোশ্চেন ছিল, এই যে ডিফিউশন ওয়েটেড ইমেজিং আর হচ্ছে এডিসি, এই দুটো একটু শর্ট মানে সামারিটা যদি বলতেন, কোথায় কোনটা মানে ওয়াটারটা কিরকম পাবো? আচ্ছা, ডিভিশন ওয়েটেড ইমেজে আপনার হচ্ছে, যেটা আপনি ডিভিশন ওয়েটেড ইমেজে যা ডেটা পাবে আপনার হচ্ছে এডিসিতে তার উল্টা পাবেন। জাস্ট এটাই মনে রাখবেন, ডিভিশন ওয়েটেড ইমেজে আমি যা পাবো এডিসিতে তার উল্টা পাবো, ঠিক আছে? আর ওয়াটার আচ্ছা ওগুলা না, ডিভিশন ওয়েটেড ইমেজ মেইনলি হচ্ছে আমার ডিভিশন রেস্ট্রিকশন, যেটাতে আমার ডিভিশন রেস্ট্রিকশন হবে সেখানে আমি সেটা আমরা ব্রাইট পাবো, ডিডব্লিউআই তে সেটা ব্রাইট পাবো, এটা মনে রাখবেন। যেই স্ট্রাকচারে হচ্ছে ডিভিশন রেস্ট্রিক্টেড হবে সেখানে সেই স্ট্রাকচারটা আমরা ডিভিশন ওয়েটেড ইমেজে ব্রাইট পাবো, মানে সাদা পাবো। হুম? আর যেখানে আমার ডিভিশন রেস্ট্রিকশন হবে না সেটা সেটা আমি ডিভিশন ওয়েটেড ইমেজে ডার্ক পাবো বা কালো পাবো। এটা এইভাবেই আসবে আপনার, যে ডিভিশন ওয়েটেড ইমেজে আমি মনে করি যে হচ্ছে আমার ঠিক কোন আছে। একটা স্ট্রাকচারে হচ্ছে ডিভিশন রেস্ট্রিকশন হবে, তাহলে আমি ওটা ডিডব্লিউআই তে ব্রাইট পাবো। এটাই। তাহলে আমরা এডিসি যেটা পাবো এডিসিতে সেটা উল্টা পাবো, ঠিক আছে এভাবে। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু, আমরা যারা শুধু ক্লিনিক্যাল ব্যাচে ভর্তি আছি তারাও কি প্রি মক দিতে পারবো নাকি শুধু রেগুলার ব্যাচের জন্য? হ্যাঁ, সবার জন্য। আচ্ছা আচ্ছা, ইয়ে যেটা ওইটা হচ্ছে আপনারা একটু অফিস থেকে জেনে নিতে হবে ক্লিনিক্যাল ব্যাচদের জন্য। ইয়ে আচ্ছা, ইয়া, নাকি মানে আমাকে আপনারা আবার শুধু দিতে হবে? আপনারা শুধু ক্লিনিক্যালে ভর্তি না? আচ্ছা, এটা জি একটু জি। অফিস থেকে জেনে নিলে মনে হয় ভালো হয়, যেহেতু মকটা তো 3টা পেপারের একসাথে, এই জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আরেকটা যেটা আপনারা একটু হচ্ছে কোশ্চেন ইয়ে করেন, ঠিক আছে, পড়ার সাথে সাথে কোশ্চেন হচ্ছে অ্যানালাইসিস করবেন, পড়ার সাথে সাথে সলভ করবেন। কোশ্চেন সলভ করলে কি হয়, তখন হচ্ছে একটু ইয়াটা বাড়ে, আমাদের হচ্ছে কনফিডেন্সটা বাড়ে। যখন কোশ্চেন সলভ করার সময় হচ্ছে পারা যায় তখন হচ্ছে একটু কনফিডেন্স বাড়ে। আপনারা ট্রাই করবেন যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসছে আমাদের যে এসবিআর ওখান থেকে, অথবা হচ্ছে যে প্রিভিয়াস যে এক্সাম যে দিয়ে আসছেন ক্লাসগুলোতে, সেই এক্সামের যে কোশ্চেনগুলো সেগুলো একটু পড়ার সাথে সাথে একটু সলভ করবেন, সলভ করলে আপনাদের তখন হচ্ছে কনফিডেন্স বাড়ে। এটাই মোটামুটি। আর তোমার নিশো যে স্যারের বইটা আছে, ওই বইয়ের পিছনে কিছু কোশ্চেন আছে, ওগুলো হচ্ছে পড়ার সাথে সাথে একটু সলভ করলে তখন হচ্ছে পারলে তখন কনফিডেন্স বাড়ে, আর কোশ্চেন সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তো এই ছিল মোটামুটি, আশা করি সবার মোটামুটি ইয়ে হয়ে আছে। আর কোনো কোশ্চেন যদি থাকে না থাকলে আমি তাহলে হচ্ছে সেশনটা ইয়ে করে দিই, ক্লোজ করে দিচ্ছি। জি, থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য শুভকামনা। সবাই আশা করি হচ্ছে ভালোভাবে পড়েন। আর কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে জানাবেন। জি, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।